এই জন্য আর কি করা, যাতে আপনারা একবার জাস্ট পরীক্ষার সময় দেখলে আপনাদের একটু সুবিধা হয়। আর আপনারা প্রথমে অবশ্যই মেন ক্লাসটা তো পড়তেই হবে, মেইন ক্লাসের পড়াগুলো পড়তে হবে। এটা হচ্ছে একটা রিভিউ ক্লাস। মেইন ক্লাসের পরে আপনারা যখন একটু মনে করবেন যে এত পড়া, আচ্ছা কি কি আমরা বেশি এমফাসাইজ দিয়ে পড়বো বা কি কি খুবই ইম্পর্টেন্ট আমাদের পরীক্ষার জন্য আসতেই পারে, এই পড়াগুলো আমরা আর কি এখানে আনার চেষ্টা করছি। আচ্ছা, প্রথমে তাহলে আমরা থোরাক্স দিয়ে শুরু করি। আর ক্লাসগুলো আমি খুব বেশি লেন্থেনিং করবো না, কারণ আমার নিজের কাছে মনে হচ্ছে 2-2.5 ঘন্টার পরে খুবই টাফ। কিন্তু খুব ছোট করেও আসলে বলার সুযোগ এখানে নাই, কারণ এত এত টপিক্স মানে কোনটা কতটুকু ছোট করবো এটাও একটা চ্যালেঞ্জ আর কি। তাহলে আমরা শুরু করতেছি। দেখেন, প্রথমে আমরা থোরাক্স থেকে পড়বো থোরাসিক ওয়াল। আমি আসলে ডিটেলস এর মধ্যে যাব না, কারণ ডিটেলস এ প্রসুন্দর এবং রাকিব ভাই যে ক্লাসগুলো আপনারা কি করছেন এই ক্লাস দুটো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো? Yes, audible. আচ্ছা, তাহলে এই ক্লাস দুটোর মধ্যে না অনেক এক্সপ্লেনেশন অলরেডি দেয়া আছে। আমি নিজেও যখন আবার এটা রিভিউ করার জন্য বসছি, তখন আমি নিজেই দেখছি যে মানে যথেষ্ট সুন্দর করে এক্সপ্লেনেশন দেয়া আছে। আমি এখন এক্সপ্লেনেশন দিব না, আমি শুধু পরীক্ষা ওরিয়েন্টেড কিছু টপিকস বলে আমি জাস্ট চলে যাবো, একদম পেড টপিক, যেটা ছাড়া আমার মনে হয় যে আপনি যদি পার্ট ওয়ানের পরীক্ষার জন্য বসতে চান, তাহলে এই টপিকস গুলো যদি আপনি না পড়েন, তাহলে আপনার আমার মতো হবে আর কি। একবার যাবেন, চলে আসবেন, আবার যে পরীক্ষা দিতে হবে। এবং আমরা কেউই চাই না যে আমরা 2-3 বার ধরে পরীক্ষা দিই। এটা যেটা মেন্টাল ট্রমা, এই মেন্টাল ট্রমাটা অনেক বেশি। বাচ্চা টাচ্চা রেখে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমরা পড়াশোনা করব, আমরা করবো। এই জন্য চেষ্টা করবো যে একবারেই যাতে আমরা ম্যাক্সিমাম জিনিস কাভার করে পরীক্ষায় বসতে চাই। দেখেন, থোরাসিক ওয়াল, থোরাসিক ওয়ালের মধ্যে 12 থোরাসিক ভার্টিব্রা আছে, তার মধ্যে 12 পেয়ার থোরাসিক রিব আছে। এর মধ্যে আপনারা জানবেন হচ্ছে ট্রু রিবস কয়টা, ফলস রিব কয়টা এবং ফ্লোটিং কয়টা। জাস্ট এই টুকি টুকি যে ইনফোগুলো, হ্যাঁ এই ইনফোগুলো আপনাদের জানতে হবে। আমি কোনো এক্সপ্লেনেশনে যাব না আজকে, তাহলে ক্লাসটা অনেক বড় হয়ে যাবে, কারণ অনেক টপিকস। আমি শুধু জানাবো যে কোন ইনফোগুলো আপনাদের জন্য একদমই দরকার। আপনারা যেহেতু ইনফোগুলো ছাড়া পরীক্ষার হলে বসবেন না, মনে করবেন যে আমি যদি এবার তাহলে এই ইনফোগুলো ছাড়া বসি, তাহলে হয়তো বা আমার একবার পরীক্ষা দিতে হতেও পারে, ভাগ্য যদি আমার সহায় না থাকে, আল্লাহ যদি না চান। তো আমরা এর মধ্যে যাব না, নিজের কোনো চেষ্টাতে আমি অপূর্ণ রাখবো না। যে আমার যতটুকু চেষ্টা করার আমি করব, বাকিটা তো আল্লাহর হাতে। পার্ট ওয়ান পরীক্ষাটা এমন যে আল্লাহ, আমার কাছে মনে হয় যে আমার ইফোর্ট এবং আল্লাহর রহমত যতদিন না মিলবে, আমার পার্ট ওয়ান পরীক্ষা ততদিন পাশ করা খুব কঠিন। তো এই জন্য আমি যেটা করব, শুধু আমি এখন বলে যাব, আপনি একটু শোনার চেষ্টা করেন। যদি কোনো সমস্যা হয় আমাকে বলবেন, আমি টেকনোলজিক্যালিও খুবই দুর্বল, আমাকে যদি সেরকমও কোনো হেল্প লাগে আপনারা আমাকে করবেন। এখানে আমরা সবাই একই রকমের, এখানে কোনো কিছু মানে
Recording in progress. এমন না যে কোশ্চেন হয় না, এফসিপিএস এ কিন্তু স্টার্নাল অ্যাঙ্গেল থেকে কোশ্চেন হয়। তাহলে আমরা স্টার্নাল অ্যাঙ্গেলটা কি দেখতেছি, এটা সেপারেট করবে কি সুপিরিয়র ইনফেরিয়র মিডিয়াস্টার্নাম। আর ইম্পর্টেন্স এর কি র্যাট প্ল্যান্ট। দেখেন আমি এখানে র্যাট প্ল্যান্টের র্যাট দিয়ে আমি সবকিছু আমার ইয়ের মতো আমি এখানে লিখে দিছি। সো আমি এখানে ডিটেইলিং এ যাব না, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন যে র্যাট প্ল্যান্টের কোন অ্যালফাবেট দিয়ে কি হচ্ছে। এখানে মোটামুটি সবই আসছে। হ্যাঁ, আমি 2-3টা বই ঘাটাঘাটি করে এটা করছি, এখানে সবই আনার চেষ্টা করছি। এরপর দেখেন প্লুরা। প্লুরাটা কি, প্লুরার লাইনিংটা অবশ্যই পড়বেন। এটা হচ্ছে মেসোথেলিয়াম লাইন একটা স্ট্রাকচার। হ্যাঁ, এটা দুইটা লেয়ার ইনার ভিসেরা অথবা পালমোনারি প্লুরা। এটা হচ্ছে কভার করে কোথায়, এক্সেপ্ট দ্য হাইলাম। হাইলাম ছাড়া এটা বাকি স্ট্রাকচার গুলোতে কভার করে। আউটার প্যারাইটাল প্লুরা 4টা পার্টস। এই 4টা পার্টস কে দেখেন আমি এখানে লিখছি 1 2 3 4 কোস্টাল, ডায়াফ্রামেটিক, সার্ভাইকাল এবং মিডিয়াস্টিনাল। এরপর দেখেন ব্লাড সাপ্লাই। প্লুরার ব্লাড সাপ্লাই যদি আপনি আসেন, সবগুলোর ব্লাড সাপ্লাই আমি খুবই কনসাইজ করে এখানে দেওয়া, একটাও এক্সট্রা কথা লেখা হয়নি, বরং কত একটা কথা কমই পড়বে দেখলে এরকম হবে। সেই জন্য এখান থেকে আর আমরা কনসাইজ করবো না। দেখেন আর্টেরিয়াল সাপ্লাই, ভেনাস ড্রেনেজ। আর্টেরিয়াল সাপ্লাই প্যারাইটাল। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যালো আপু, কিছু বলছেন? জি আপু, হচ্ছে কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না। কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না, একটু নেটওয়ার্কের সমস্যার জন্য মনে হয় বেঁধে যাচ্ছে। বেঁধে যাচ্ছে। ক্লিয়ার শোনা যাচ্ছে আপু? শোনা কি যাচ্ছে? হ্যাঁ ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কন্টিনিউ করি কারণ টাইম ইজ রানিং আউট। তারপরে দেখেন আর্টেরিয়াল সাপ্লাইয়ের মধ্যে দেখেন প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরা। হ্যাঁ, কোনটার কি ব্লাড সাপ্লাই। তবে আপনারা যখন পড়বেন তখন দেখবেন যে ভিসেরাল প্লুরাতে ব্রঙ্কিয়াল আর্টারি এবং ব্রঙ্কিয়াল ভেইন ফিক্সড। হ্যাঁ, তাহলে আমরা কি করবো, বাকি দুটো আমরা পড়বো। বাকি দুটোর মধ্যে দেখেন প্যারাইটাল প্লুরাতে ইন্টারকোস্টাল, ইন্টারনাল থোরাসিক, মাস্কুলোফেনিক আর্টারি। আর এটা হচ্ছে ভেনাস ড্রেনেসে কি অ্যাজাইগাস ভেইন এবং ইন্টারনাল থোরাসিক ভেইন। হ্যাঁ, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। এরপর নার্ভ সাপ্লাই দেখেন প্যারাইটাল প্লুরা, ভিসেরাল প্লুরা। এখানে কি আছে, কোস্টাল নার্ভ আছে এবং স্প্লেনিক নার্ভ আছে প্যারাইটাল প্লুরাতে। ভিসেরাল প্লুরাতে আছে সিম্প্যাথেটিক এন্ড প্যারাসিম্প্যাথেটিক। কোস্টাল নার্ভ কি, এই জায়গাটুকু আপনারা পড়বেন, কোস্টাল এন্ড পেরিফেরাল পার্ট অফ দ্য ডায়াফ্রামেটিক প্লুরা। কারণ দেখেন আপনি যখন একটা অবজেক্টিভ মানে আমরা যখন এখন তো মানে কোশ্চেন আপনাদের জন্য করার চেষ্টা করতেছি, যদি আমি খুবই ছোট মানুষ তারপরও মানে চেষ্টা যখন করছি তখন আমি দেখছি কি, দেখেন coastal and peripheral part of the diaphragmatic pleura and central and the mediastinal part of the diaphragmatic pleura. জাস্ট এইটুকু উল্টাই দিয়ে একটা কোশ্চেন করা খুব ইজি, কিন্তু হচ্ছে এখানে কোশ্চেনের ভুলটা বের করা অনেক কঠিন। কারণ হচ্ছে আমরা খুবই সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটির মধ্যে থাকি পরীক্ষার সময়, আমাদের ছোট ছোট জিনিসও বের করতে কঠিন হয়ে যায়। তো এইটা আপনারা যেটা করবেন, এই জিনিসটা ভুল করবেন না। কোস্টাল এন্ড পেরিফেরাল পার্ট কোনটা আর সেন্ট্রাল এবং মিডিয়াস্টিনাল পার্ট কোন নার্ভ দিয়ে হবে, এটা খুব সুন্দর করে পড়ে ফেলবেন। এরপর ভিসার প্রোডাক্ট দেখেন, আপনার কিন্তু এইটাই ভুল হবে, বুঝতে পারছেন? কিন্তু হচ্ছে ভিসার প্রোডাক্টটা কিন্তু আপনি মনে রাখতে পারবেন, কারণ দেখেন পুরোপুরি আলাদা। সিম্প্যাথেটিক T2 থেকে T5 স্পাইনাল সেগমেন্ট আর প্যারাসিম্প্যাথেটিক ভেগাস নার্ভ। এখন আপনারা যেটা মনে রাখবেন, সিম্প্যাথেটিক যে স্পাইনাল সেগমেন্ট দিয়ে মনে থাকবে, এটাও মনে থাকবে প্যারাসিম্প্যাথেটিক ভেগাস, এটাও মনে থাকবে। এইটা যেটা ঝামেলা হতে পারে যে সিম্প্যাথেটিক এর নাম্বারটা, কিন্তু এসব নাম্বার তো একদম ইউনিভার্সাল, নাম্বারে একটু কম বেশি হলে কিন্তু আমার ওই স্কিলটা ভুল। সো আমরা নাম্বারটা মনে রাখার চেষ্টা করবো। তারপরে দেখেন প্লুরাল ক্যাভিটি। প্লুরাল ক্যাভিটি কি, একটা স্পেস কিসের মধ্যে, প্যারাইটাল এবং ভিসেরাল প্লুরার মধ্যে। প্লুরাল ক্যাভিটি দিয়ে আমার দুইটা রিচেস হয়েছে, একটা হচ্ছে পোস্টো ডায়াফ্রামেটিক রিচেস এবং পোস্টো মিডিয়াস্টিনাল রিচেস। আর সুপ্রাপ্লুরাল মেমব্রেনটারি আরেকটা নাম হচ্ছে সিপস্টোন ফাসা। অনেক সময় এখান থেকে কোশ্চেন হতে পারে, নাও হতে পারে, হতেও পারে, ঠিক আছে? এমন না যে হবে না, খুবই যে ইম্পর্টেন্ট অবস্থা তা না, কিন্তু হতে পারে। এখন দেখেন প্লুরাল ক্যাভিটি। প্লুরাল ক্যাভিটি কি, পোটেনশিয়াল স্পেস, যেটা আগের স্লাইডে ছিল সেম কথাটাই আসছে। এখন দেখেন ইট কন্টেইনস এ স্মল অ্যামাউন্ট অফ স্টেরাস ফ্লো। যেমন আপনারা এখন যে স্লাইডটা দেখতেছেন, এই স্লাইডটা আমি নিজেও পড়ছি, এখান থেকে কোশ্চেনও করা হয়েছে, এবং এই স্লাইডটা আমি যখন আপনাদের জন্য আনছি তখন আমার মনে হয়েছে এই স্লাইডটাই বসাই দিই, কারণ আমি এবার কিভাবে লিখবো, এত সুন্দর একটা স্লাইড, এটা আর লেখার কিছু নেই। দেখেন এটা একটা ক্লোজ স্পেট এবং স্মল অ্যামাউন্ট অফ সেরাস ফ্লুইড এখানে কন্ট্রিবিউট করে। হ্যাঁ, এখানে একটা কি থাকে যে ভিসার এবং প্যারাইটাল লেয়ার্স এর মধ্যে যে লুব্রিকেশনটা মেইনটেইন করে। যদি এই ফ্লুইডটা কখনো কমে যায়, না থাকে, তখন আমার প্রত্যেকবার ইন্সপিরেশন বা এক্সপ্রেশনের সময় আমার পেইন ফিল হবে। সো এটা একটা ইম্পর্টেন্স আছে। সো আমরা জানলাম যে এখানে একটা সেরাস ফ্লুইড থাকে। এবং হচ্ছে ইন এ নাটশেল দেখেন কোনটা কি লাইনে। আমার হাজবেন্ড হচ্ছে মেডিসিনের, আমি যখন এটা করতেছিলাম তখনও বলতেছিল যে তোমরা এইটাও পড়ো, এইটাও আবার দিতে হয়, কিন্তু আসলে আমরা এটাও পড়ি, কারণ এত পড়ার মধ্যে আমাদের এই ছোট পড়াটা মনে থাকে না, কিন্তু এই ছোট একটা পড়া থেকে এখানে কোশ্চেন করাটা অনেক সহজ। সো আমরা এটা মিস করবো না।
ইনশাল্লাহ আমাদের হয়ে যাবে, এত কঠিন কিছু না। এরপরে দেখেন কম্পারিজন, ভিসেরা আর প্যারাগ্রাফের কম্পারিজন। এই মানে এই একটা স্লাইড কিন্তু প্রতিবারই এখান থেকে একটা করে কোশ্চেন আসে। কেন আসে? আমি তো যখন মানে কোশ্চেনে অ্যান্সার করতাম, শুধু কোশ্চেন কখনো করি নাই, তখন আমি বুঝতাম না যে কেন এই জায়গা থেকে কোশ্চেন হবে। কিন্তু এখন যখন আমি পড়তেছিও মাঝে মাঝে আল্লাহর রহমতে, তখন দেখা যাচ্ছে কি কেন হচ্ছে, কারণ হচ্ছে এই ছোট ছোট জিনিস চেঞ্জ করে দিয়ে আপনার এই কোশ্চেনটা করা খুব ইজি। এবং স্বাভাবিকভাবে আমরা সবাই চেষ্টা করি কত কম সময়ের মধ্যে হাইয়েস্ট করতে কাজ করতে পারবো। তো তখন একটা ইজি যদি হয় তাহলে এখান থেকে একটা কোশ্চেন হবেই, তাই না? ইজি হলে আমিও করলে আমিও করবো, স্যার ম্যাডামরা করলে স্যার ম্যাডামরা করবে। যদি ওনাদের কোশ্চেনটা একটু স্ট্যান্ডার্ড হবে, আমারটা হবে না, কিন্তু কোশ্চেন একটা হবে আর কি। দেখেন এখানে একটা ডেভেলপমেন্ট পজিশন থাকবে, নার্ভ সাপ্লাই থাকবে, সেনসিটিভিটি, ব্লাড সাপ্লাই, লিম্ফ্যাটিক, এই চকটা পুরাটা পড়ে ফেলবে। এখানে ইচ এন্ড এভরি ওয়ার্ড ইম্পর্টেন্ট, এটা কোনো ডেসক্রিপশনে আমরা যাচ্ছি না। এরপর দেখেন লাংস, এই লাংসের একটা ডিফারেন্স, রাইট এবং লেফট লাংসের ডিফারেন্স। এই যে এই টেবিলটা, এই টেবিলটা এইভাবে, এটা হচ্ছে আমার ইয়ের টেবিল, ওই যে অ্যানাটমির একটা কি যেন বই আছে না, বিডি চৌরাশি টেবিল। এই বই, এই টেবিলটা আমিও পড়ছি, আমি এমনি করে পরীক্ষা দিচ্ছি, আমার মনে হয় ভাইয়ারাও পড়ছেন। এখন আমি যাদেরকে চেষ্টা করতেছি আমার জন্য যদি কেউ আল্লাহ আমাদের চান্স পান বা পার্ট ওয়ানটা পাস করতে পারেন, তারাও এই টেবিলটাই পড়তেছে। সো এখানে আপনারা অনেক পড়ছেন, আর ডেসক্রিপশনে যাচ্ছে না। এরপর দেখেন এখানে একটা স্ট্রাকচার, মিডিয়াস্টিনাল সারফেসের রিলেশন, এই টেবিলটা আপনারা খুব সুন্দর করে পড়ে ফেলবেন। এখানে কিন্তু ইচ এন্ড এভরি পার্ট ইম্পর্টেন্ট, এবং এখানে পড়ানোর কিছু নাই, এটা জাস্ট অ্যানাটমি, আপনারা পড়ে ফেলবেন। এখানে দেখেন রুট অফ দ্য লাংস, হ্যাঁ, রুট অফ দ্য লাংস এর স্ট্রাকচার। লেফট ফ্ল্যাঙ্কে কি থাকে? লেফট ফ্ল্যাঙ্কে কি থাকে? প্রিন্সিপাল ব্রঙ্কাস, রাইট এপিআরটিয়াল এন্ড হাইপোআর্টিয়াল ব্রঙ্কাই। তারপরে কি থাকে? পালমোনারি আর্টারি, তারপরে পালমোনারি ভেইন্স। পালমোনারি ভেইন্স কিন্তু আমার লেফট ফ্ল্যাঙ্কে দুইটা। এরপর ব্রঙ্কিয়াল আর্টারি দুইটা, একটা রাইটে একটা লেফটে। ব্রঙ্কিয়াল ভেইন্স থাকে, লিম্ফ্যাটিক অফ লাংস, অ্যান্টেরিয়র পোস্টেরিয়র পালমোনারি প্লেক্সাস অফ লাংস। এরপর আমরা ব্লাড সাপ্লাই চলে যাচ্ছি। দেখেন ব্লাড সাপ্লাই যদি আমরা যাই, তখন আর্টারিয়াল সাপ্লাই, ব্রঙ্কিয়াল আর্টারি সাপ্লাই, নিউট্রিশন অফ ব্রঙ্কিয়ালটি এন্ড পালমোনারি টিস্যু। রাইট সাইডে দেখেন আমার একটা ব্রঙ্কিয়াল আর্টারি থাকে, এবং এটা কোথা থেকে আসে? থার্ড রাইট পোস্টেরিয়র ইন্টারকোস্টাল আর্টারি থেকে। এবং লেফট সাইডে আমার থাকে টু ব্রঙ্কিয়াল আর্টারি, দুইটাই কোথা থেকে আসে? ডিসেন্ডিং থোরাসিক আউটার। মানে রাইট সাইডে যে একটা, লেফট সাইডে যে দুইটা, ব্যাংকের অনেকগুলো সেগমেন্ট আছে না, সেগমেন্ট লেফটে বেশি, সো আর্টারি সাপ্লাইও বেশি, এইটাই। এবং ডিঅক্সিজেন ব্লাড টু পালমোনারি আর্টারিজ অংশে দেখেন ব্লাড সাপ্লাই রিটার্ন টু হার্ট টু ফোর পালমোনারি ভেইন্স। এগুলো আমরা সবই জানি, খুবই কমন কথা। জাস্ট তারপরে অন্যের যে কোনো কিছু পড়াইতে খুব মানে কঠিন। আমার জন্য আমার স্লাইডটা যতখানি আই সুতিং, আপনাদের জন্য ততখানি আই সুতিং না, জাস্ট এই জন্যই কিছু বলে দেওয়া। আপনারা ইনশাল্লাহ আমার চেয়ে অনেক বেশি জানেন, আমি তো আবার নতুন করে পড়লাম, আপনারা তো এখন পড়তেছেন, সবকিছু মনে আছে, জাস্ট একটু নিজেদের চাঙ্গা করে নেবেন, এই যে বেশি কিছু না। দেখেন তারপরে হচ্ছে ব্রঙ্কিয়াল ভেন্স, টু ব্রঙ্কিয়াল ভেন্স ও নিসেক, মানে ব্রঙ্কিয়াল ভেন্স দুটা করে। আর্টারিতে কিছু ডিফারেন্সিয়েশন ছিল, আমরা আর্টারিটা পড়লাম। রাইট ব্রঙ্কিয়াল ভেন্স ইনটু অ্যাজাইক অ্যাসিড, লেফট ব্রঙ্কিয়াল ভেন্স হেমি অ্যাজাইক অ্যাসিড। আচ্ছা, তারপরে চলে গেল। দেখেন নার্ভ সাপ্লাই, সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। প্যারাসিম্প্যাথেটিকের মধ্যে আবার মোটর, সিক্রেটরি মোটর এন্ড সেন্সরি ফাইবারস। মোটরটা কি? প্যারাসিম্প্যাথেটিকের মোটরটা হচ্ছে ব্রাকিয়াল মাসেলস, এগুলো যদি স্টিমুলেশন হয় তাহলে আমার ব্রঙ্কো স্পাজম হয়, তাই না, প্যারাসিম্প্যাথেটিকের। আর সিক্রেটরি মোটরটা কি? মিউকাস গ্ল্যান্ডের, এগুলো থেকে সিক্রেশন হবে। সেন্সরি ফাইবারসটা রেসপন্সিবল ফর স্ট্রেস রিপসেস অফ দ্য লাংস, আর হচ্ছে এগুলো কফ রিফ্লেক্সের জন্য আমার রেসপন্সিবল। এরপরে দেখেন সিম্প্যাথেটিক নার্ভ। সিম্প্যাথেটিক নার্ভ হচ্ছে সেকেন্ড টু ফিফথ সিম্প্যাথেটিক গ্যাংলিয়া, ওই যে আমরা যেটা আগে পড়ছি ওইখান থেকে আসতেছে, then inhibiting the smooth muscle and the grass of the bronchial tree. আচ্ছা, এবার দেখেন আমরা ব্রঙ্কিয়াল ট্রি পড়বো। ব্রঙ্কিয়াল ট্রি, এই যে দেখেন ইচ ইউনিটস, আমি প্রথমটা আপনার অনেক বড় বড় করে আমি লিখছি যাতে স্লাইড গুলো ক্লামজি না লাগে, মানে আমার যতটুকু চেষ্টা করার আমি করছি। কোনো সমস্যা হলে পরে যদি কখনো ক্লাস হয়, আপনারা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপেও নক করতে পারেন, আমার সাথে বলবেন, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ আমার সাথে শেয়ার করার, আপনাদের সাথে আমারও নলেজ বাড়বে। আসলে বাবু নিয়ে ডিউটি করে আমার জন্য মাঝে মাঝে অনেক কঠিন হয়ে গেছে, তারপর আমি চেষ্টা করছি যতটুকু এফোর্ট দেওয়া আমার পক্ষে সম্ভব। দেখেন এখানে কি আছে? আমরা আগে পড়তাম ছোটবেলায় ডাসা, তাই না, ডাক্স, তারপরে অ্যাট্রিয়া, স্যাকিউস আর অ্যালভিওলাই। ডাক্সটা কি? অ্যালভিওলার ডাক্স। অ্যাট্রিয়া, স্যাকিউসটা হচ্ছে এয়ার স্যাকিউস এবং অ্যালভিওলি। এরপরে আমরা চলে আসতেছি প্রিন্সিপাল ব্রঙ্কাই। প্রিন্সিপাল ব্রঙ্কাইটা কি বলতেছে? যে ট্রাকিয়া ডিভাইড হয় কোথায়? আউটসাইড অফ দ্য লাংস। হ্যাঁ, যদি একটা কোশ্চেন করা যায় আউটসাইড এবং ইনসাইড, একটা ছোট্ট কথা দিয়ে কিন্তু একটা পুরো স্টেম চেঞ্জ হয়ে যাবে। তো ট্রাকিয়া ডিভাইড হয় আউটসাইড the lungs at the level of the lower border of the T4 vertebra and into the two pulmonary vesicle. T4 এর ওখানে এসে ট্রাকিয়া ডিভাইড হয়ে যাচ্ছে, তাহলে এটা আউটসাইড অফ দ্য লাং অবভিয়াসলি, এবং সেখানে প্রিন্সিপাল ব্রঙ্কাই হচ্ছে। রাইট এন্ড লেফট ফর রাইট এন্ড লেফট ফর লেফট লাং, মানে রাইটের জন্য আবার দুইটা, রাইট আর লেফট, লেফটের জন্য লেফটটা। এখন দেখেন
এটা আমরা বারবারই পড়ি আর বারবারই আমি আবার ভুলে গেছিলাম, আমি এবার যখন আপনাদের জন্য পড়লাম আমি আবার ভুলে গেছিলাম, সো এটা আপনারা একবার করে দেখে নেবেন। রাইট প্রিন্সিপাল ব্রঙ্কাসটাই হচ্ছে শর্টার, ওয়াইডার and more vertical. It is about 1:2.5 সেন্টিমিটার লং এবং লাইস মোর ইন দ্য। আচ্ছা, এখান থেকে যেটা হয় এটা দিয়ে যে একটা ফরেন বডি, একটা কোশ্চেন থাকে এরকম যে একটা ফরেন বডি যদি হচ্ছে আমার লাংসে ইমপ্যাক্টেড হয় তাহলে কোন ব্রঙ্কায়ে যাওয়ার চান্স বেশি, এগুলো হচ্ছে আমার কমন কোশ্চেন, তো এগুলো হয়। তারপরে এখান থেকে এটাও হয় যে বাচ্চাদের কোন লাংসে বেশি ইনফেকশন হয় বা কোন লাংসে ইনফেকশন হওয়ার চান্স বেশি, কেন বেশি, এই যে এই স্টেমটা থেকে কিন্তু প্রায় 2-3টা কোশ্চেন আনা সম্ভব। এবং এত মানে একদম বোকা আমাদেরকে তাকায় আছে এরকম একটা স্টেম, এটা আমার পড়া লাগবে, ভুলে যাওয়া যাবে না। এরপরে দেখেন লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাসটা কি ন্যারোয়ার শর্ট কিন্তু মোর হরিজন্টাল, দ্যাট রাইট, ইট ইজ অ্যাবাউট 2 inches, does not like lining the trachea. তারপর দেখেন ব্রঙ্কিয়ালটি, ব্রঙ্কিয়ালটিতে কি থাকে, ব্রঙ্কাই, ব্রঙ্কিওস, তারপরে লাস্টে এসে আমার অ্যালভিওলার স্ট্রাকচার গুলো থাকে। দেখেন ব্রঙ্কাই কার্টিলেজ থাকে, স্মুথ মাসল থাকে। ব্রঙ্কিয়ালসে যে আমার কার্টিলেজ গুলো থাকে না, অনলি স্মুথ মাসল থাকে। অ্যালভিওলাসে কোনো কার্টিলেজ তো নাই, স্মুথ মাসলও নাই, মানে একটা স্যাক স্ট্রাকচার আর কি। এখন ব্রঙ্কের মধ্যে দেখেন প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তারপরে এখানে ব্রঙ্কিওসের মধ্যে ইন্টারলোবার, টার্মিনাল, রেসপিরেটরি আর অ্যালভিওলার স্ট্রাকচার গুলো আমরা আলাদা করে পড়ছি। আপনারা এমনিও পড়ছেন, আবার আমি একটু স্লাইড করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে হ্যাঁ ব্রঙ্কিয়াল স্ট্রাকচার গুলো ডিফারেন্ট। এরপর দেখেন সেলস অফ দ্য ব্রঙ্কিয়াল, এখানে কোন সেল কি সিক্রেশন করে এটা আসলেই মনে রাখা খুবই কঠিন একটা কাজ, কিন্তু একটু মনে রাখতে পারলে অবশ্যই ভালো। এখানে একটা কোশ্চেন করে ইজি, দেখেন এটা একদম মুখস্থ করা হলেও কি, এই গবলেট সেল জার্মিনেটিং সেলস ফর দ্য এপিথেলিয়া, এরকম একটা কোশ্চেন যদি হয়ে যায় তাহলে কিন্তু একটা কোশ্চেন হয়েই গেল। এখানে এমসিকিউ হলে 0.2, এসপিও হলে 2 ক্যারি করবে। তাহলে গবলেট সেলটা মিউকাস সিক্রেট করে, বেসাল সেলটা হচ্ছে এপিথেলিয়ার জন্য জার্মিনেটিং সেল। প্রত্যেকটা সেলে এটা খুবই শর্টের সেল, আরো মনে হয় 2-3টা সেল আছে, ওগুলা বাদ দিয়ে এখানে এই ছকটা করা, এটা একটু পড়তে হবে। দেখেন এবং এটা লাইনিং এপিথেলিয়াম, ট্রাকিয়া, প্রিন্সিপাল ব্রঙ্কাসের কি কি, ট্রাকিয়া এবং প্রিন্সিপাল ব্রঙ্কাসের লাইনিং এপিথেলিয়াম, C2-25 সিলেটেড কলামনার এপিথেলিয়াম। আচ্ছা, এরপর দেখেন লেয়ার্স অফ দ্য রেসপিরেটরি মেমব্রেন, এটাও আপনাদের স্লাইড থেকে নেওয়া অ্যাজ ইট ইজ এইরকমই আছে স্লাইডটা, আপনাদের আপনারা যে স্লাইডটা পড়ছেন আর কি, রাকিব ভাইয়ের স্লাইডটা এইভাবেই দেওয়া। এখানে সারফেক্টেন্ট থাকে, লাইনিং থাকে, এটা আমি আর এক্সপ্রেশনের মধ্যে গেলাম না, এটা আপনারা নিজেরাই পড়ে নিতেন। এখন দেখেন ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট, হ্যাঁ এইটাও একটা খুব ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে কোশ্চেন করা ইজি, এমএস এ তো হয়ই, ডিপ্লোমাতে হয়ই, আবার হচ্ছে এফসিপিএস এও হয়। আমার যেটা সুবিধা হয়েছে আমি একবার ডিপ্লোমা পরীক্ষাও অ্যাটেন্ড করছি, তো এই জন্য আমার তখন আমি দেখেছি যে ডিপ্লোমাতে কি কি এক্সট্রা পড়ে, দেখলাম যে মোটামুটি আমাদের পড়াই, কিন্তু আমরা খুব ক্রিটিক্যাল লেভেলে ঢুকি না, আর ডিপ্লোমা একটু ক্রিটিক্যাল লেভেলে ঢুকে, মানে আমি মোটামুটি 1.5 মাসের মধ্যে পরীক্ষা দিয়ে মোটামুটি সবকিছু ম্যানেজ করে আলহামদুলিল্লাহ চান্স পাইছি। তার মানে খুব বেশি খুব ডিফারেন্স পড়ার মধ্যে এটা আসলে বলা যাবে না, একই রকমই পড়াই প্রায় পড়া হচ্ছে। দেখেন ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট উইথ অ্যানোসেম্পল, এটা কি থাকে, একটা টার্সিয়ারি আর সেগমেন্টাল ব্রঙ্কাস, না একটা টার্সিয়ারি বা সেগমেন্টাল ব্রঙ্কাস দিয়ে একটা ব্রঙ্কোপালমোনারি সেগমেন্ট। দেখেন এটা হচ্ছে, এটা এখানে যেটা ইম্পর্টেন্ট দিয়ে 5 নাম্বারটা দেখেন। আচ্ছা, একটা সেগমেন্টেড ব্রঙ্কাস দিয়ে, এটা তোমরা জানলা। 5 নাম্বারটা হচ্ছে একটা ওন আর্টারি থাকে, আর্টারিটা কি আর সেগমেন্ট ব্রাঞ্চ অফ দ্য পালমোনারি আর্টারি, একটা ওন লিম্ফ্যাটিক একটা ড্রেনেজ থাকে, ঠিক আছে, কিন্তু ভেইনটা হচ্ছে ওরা শেয়ার করে, ঠিক আছে। তার মানে এটা একটা পুরো ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার না, একটা ইন্ডিভিজুয়াল স্ট্রাকচার বলতে হলে তার একটা ভেইন থাকবে, একটা আর্টারি থাকবে এবং তার একটা নার্ভ সাপ্লাই থাকবে। এখানে আমরা দেখতেছি যে ওর একটা আর্টারি সাপ্লাই আছে, খুব সুন্দর মাশাআল্লাহ, ওর নিজের একটা আর্টারি আছে, একটা নার্ভ আছে, কিন্তু কোনো ভেইন নাই। আচ্ছা, তাহলে এটা যেটা নাই আমরা মনে রাখার চেষ্টা করলাম। এরপরে অ্যালভিওলার সেল, দেখেন টাইপ 1 সেল, টাইপ 2 সেল, এইটুকু মনে থাকবে। আমার যেটা মনে রাখতে কঠিন হয় যে টাইপ 1 সেলসটা 95% এরিয়া কভার করে এবং গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য রেসপন্সিবল। তাহলে হচ্ছে টাইপ 1 সেলটা 95%, এবার টাইপ 1 সেলটা কিন্তু আমার হচ্ছে অনেক বড় বড়, 95% এরিয়া কভার, টাইপ 2 সেল মাত্র 5% সারফেস এরিয়া কভার করে, কিন্তু এপিথেলিয়াল সেলের কিন্তু 60% এপিথেলিয়াল সেল। টাইপ 1 সেল হচ্ছে এপিথেলিয়াল সেলের 40%, আর টাইপ 2 সেল হচ্ছে, এটা আমার লেখা উচিত ছিল, আমি এক্সট্রিমলি সরি, আর টাইপ 2 সেল হচ্ছে এপিথেলিয়াল সেলের 60%, কিন্তু এটা 60% হলেও মাত্র 5% সারফেস এরিয়া কভার করে। তার মানে এটা হচ্ছে আমার মানে ঘিচি ঘিচি হয়ে থাকে, সাইজে ছোট। ফাংশন কি অ্যালভিওলার রিপেয়ার এবং সারফেন্টের সিক্রেশন, ঠিক আছে। তার টাইপ 1 সেলটা হচ্ছে আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জের জন্য ইম্পর্টেন্ট, আর টাইপ 2 সেলটা আমরা জানতেছি হচ্ছে সারফেক্টেন্টের জন্য, আর অ্যালভিওলার মাইক্রোফেসিস, অ্যালভিওলার মাইক্রোফেসিস। এরপর আমরা চলে আসতেছি ট্রাকিয়া।
ট্রাকের স্ট্রাকচারটা কিরকম হবে? ট্রাকিয়া হচ্ছে একটা সি শেপ রাইবো কার্টিলাজিনাস স্ট্রাকচার। এখানে কয়টা রি? 16 থেকে 20টা রি। আসলে এটা আমার কাছে লিখতে মনে হচ্ছে না লিখলেও হতো 16 থেকে 20টা, কিন্তু আসলে লেখা উচিত, কারণ এখান থেকে কোশ্চেন হয়। মানে এখানে একটা জিনিসও আমি এক্সট্রা লেখার চেষ্টা করিনি যেখান থেকে কোশ্চেন হয় না, এক্সট্রা করা লাগবে না, বরং কমই হয়তো, বা সেটা আমি বারবার মনে হয় যে কমই মনে হয়, কিন্তু এইটুকু পুরাটুকুই পড়তে হবে। পোস্টেরিয়রলি ট্রাকিয়ালিস মাসেল, মানে পোস্টেরিয়রলি রিংটা হচ্ছে ডেফিসিয়েন্ট, সেখানে ট্রাকিয়ালিস মাসেলটা থাকে। আর্টারিয়াল সাপ্লাই দেখেন, ইনফিরিয়র থাইরয়েড আর্টারিজ, ভেনাস ড্রেনেজ, লেফট ব্রাকিওসেফালিক ভেইন। আর লিম্ফ্যাটিক ড্রেনেজ হচ্ছে প্রিট্রাকিয়াল আর প্যারাট্রাকিয়াল নোডস। নার্ভ সাপ্লাই সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, ভেগাস, রিকার্নারি, সিম্প্যাথেটিক, মিডিয়াল সার্ভাইকাল গ্যাংলিয়ন আর ভেসোমোটর। দেখেন যেখানে আপনি দেখবেন যে একটু অন্যরকম, যেমন ভেসোমোটর, এখানে ভেসোমোটর কোনগুলো? সিম্প্যাথেটিক গুলো। এগুলো একটু মনে রাখবেন। হিস্টোলজি কি, ওই যে আমরা আগে বললাম CO2 স্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম। এমবিবিএস থেকে এতবার এটা মুখস্থ করছি, ট্রাকিয়ার জন্য এই পুরা সবগুলোই ট্রু, বাকি কোনোটাতে কোনোটা থাকে কোনোটা থাকে না, কিন্তু ট্রাকিয়ার জন্য সবই ট্রু। CO2 স্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম এবং ট্রাকিয়া হচ্ছে একটা ফোরকার ডেরিভেটিভস। এর চেয়ে বেশি ডিটেইলসে ডেভেলপমেন্টটা আমি যাইনি, কারণ অনেক কঠিন হয়েছে, আমরা এত সময় পাবো না। সো আমরা খুব সংক্ষেপে ডেভেলপমেন্টটা করছি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা মিডিয়াস্টিনামে যাচ্ছি। মিডিয়াস্টিনাম দেখেন ইটসেলফ একটা বিশাল বড় টপিক। হ্যাঁ, অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, তার আবার পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম, সেগুলোর ভাগ, সুপিরিয়র মিডিয়াস্টিনাম, ইনফেরিয়র মিডিয়াস্টিনামের ভাগ। তো হচ্ছে, তো এমন না যে মিডিয়াস্টিনাম থেকে কোশ্চেন হয় না, একটা কোশ্চেন হয়েও যায়। আপনার যদি সব টপিকস পড়ে মনে হয় যে ঠিক আছে আমি একটু পড়বো, আমার মনে হচ্ছে আমি একটু পড়তে পারবো, ক্যাপাসিটি আছে, আমি মিডিয়াস্টিনামটা মিস করবে না, মিডিয়াস্টিনামটা অবশ্যই পড়ে যাবে। এখানে বাউন্ডারিজ অ্যান্টেরিয়র কি থাকে, পোস্টেরিয়রলি কি থাকে, সুপিরিয়রলি, ইনফেরিয়রলি, ইস্ট সাইডে কি থাকে, এটার এক্সপ্লেনেশন কিছু না, আপনারা দেখবেন। এখন দেখেন মিডিয়াস্টিনামটা আমরা এমনিতে গ্রসলি ডিভাইড করতেছি স্টার্নাল অ্যাঙ্গেল এবং লোয়ার ভার্টেব্রা 3-4 দিয়ে, কিভাবে? সুপিরিয়র এন্ড ইনফিরিয়র। এখন ইনফিরিয়র মিডিয়াস্টিনামটা আবার তিনটা সাব ডিভিশন, পেরিকার্ডিয়াম দিয়ে এই সাব ডিভিশনটা হয়েছে, অ্যান্টেরিয়র, মিডল এন্ড পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম। কোন মিডিয়াস্টিনামের কি কি কন্টেন্ট আছে, যেমন আমি সুপিরিয়র মিডিয়াস্টিনামের কন্টেন্ট আমি এটা মনে হয় নেট থেকে দেখলাম যে এরকম একটা কিছু আছে, পরে বইয়ের সাথে মিলাই দেখলাম না, কন্টেন্টটা মোটামুটি মিলছে, তো আমি এটার এখানে লেখার চেষ্টা করছি। এরপর যদি আপনারা আবার যদি কোনো অথেন্টিক সোর্স থেকে, কোনো বই থেকে বা কারো ভাইয়াদের স্লাইড থেকে পান, আপনারা এখানে অ্যাড করে নেবেন। মোটামুটি এই কয়টাই আমি দেখছি। এরপর অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম, এখানে খুবই সর্টেড কন্টেন্টস গুলো দেয়া আছে, যেগুলো থেকে পরীক্ষায় কোশ্চেন হওয়ার চান্স বেশি, এগুলো আপনারা একটু দেখবেন। এরপরে দেখেন মিডিয়াল মিডিয়াস্টিনামের কন্টেন্টস, ঠিক আছে। মিডিয়াল মিডিয়াস্টিনামেরটা একটু বেশি করা হয়েছে কেন? মিডিয়াল মিডিয়াস্টিনামে হার্ট থাকে, সেটা আবার পেরিকার্ডিয়ামের সাথে ইনক্লোজড থাকে। তো এখানে আর্টারিজ গুলা, ভেইনস গুলো, নার্ভস গুলো, লিম্ফ্যাটিক নোডস গুলো কি কি আছে, এগুলো এই মিডিয়াল মিডিয়াস্টিনামটা একটু, ওইটাকে যদি আপনি 2 মিনিট দেন, একে একটু ভিআইপি বললে ওকে একটু 4-5 মিনিট দিবেন, দিলেই দেখবেন যে এত কঠিন কিছু না, আপনি পারসিভ করতে পারতেছেন মিডিয়াস্টিনামটা, তাহলে হয়ে যাবে ইনশাআল্লাহ। পোস্টেরিয়রে দেখেন, পোস্টেরিয়রে যেগুলো থাকে ইসোফেগাস, ইসোফেগাসটা পোস্টেরিয়র, তাই না? তাহলে পোস্টেরিয়র আর্টারিজ কি থাকবে? পোস্টেরিয়র সব পোস্টেরিয়র স্ট্রাকচারের জন্য ডিসেন্ডিং থোরাসিক আওটা, আর ভেইন থাকবে হচ্ছে অ্যাজাইকাস ভেইন, হেমিয়াজাইকাস ভেইন, অ্যাক্সেসরি হেমিয়াজাইকাস ভেইন, এইগুলো। নার্ভসের মধ্যে ভ্যাগা, স্প্ল্যানিক নার্ভস, লিম্ফ্যাটিক নোডস এর মধ্যে পোস্টেরিয়র, মিডিয়াল, সবকিছু একটু পোস্টেরিয়র ভাব আছে। আর বাকি আপনি যদি 2-1 বার পড়েন, আপনি নিজে এটা মিলাই নিতে পারবেন। এরপরে দেখেন আমরা পেরিকার্ডিয়ামে আসতেছি। পেরিকার্ডিয়ামের মধ্যে দেখেন, পেরিকার্ডিয়ামেও আমার যেরকম পুরো পড়ছিলাম 2টা লেয়ার, পেরিকার্ডিয়ামেও আমার 2টা লেয়ার, তাই না? সেরাস পেরিকার্ডিয়ামটা আমার থিম। দেখেন আমি না যখন আসলে পড়লে যে পড়া হয় সেরাস পেরিকার্ডিয়ামটা যে থিম আর ওইটা যে ঠিক, এটা না আমি যখন পরীক্ষা দিচ্ছি আমি এটাও জানতাম না, কিন্তু এখান থেকে না কোশ্চেন হয়েছে। তো এবার যখন আমি নিজে মনে করছি যে যখন আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে যে কোশ্চেন করো, তখন আমি বলছি না এখান থেকে একটা কোশ্চেন করবো, আমি পারি নাই, দেখো অন্যদের কি অবস্থা, অন্যরা পারে। দেখেন এটা হচ্ছে থিন এবং এটা 2টা পার্ট, একটা হচ্ছে প্যারাইটাল নার্ভ, ভিসেরাল নার্ভ, পেরিকার্ডিয়াল ক্যাভিটি। আমরা এক্সপ্লেনেশনে যাচ্ছি না, আপনারা আলহামদুলিল্লাহ সবই পারবেন ইনশাআল্লাহ। এরপর দেখেন কন্টেন্ট অফ দ্য পেরিকার্ডিয়াম, কি কি থাকে পেরিকার্ডিয়ামে? কঠিন কোনো কন্টেন্ট না, হার্ট থাকবে, তার সাথে কার্ডিয়াক ভেসেল, নার্ভস থাকবে। হার্ট থেকে আমার কি উঠবে? অ্যাসেন্ডিং আউটটা উঠবে, তার সাথে হার্টে চলে আসবে কি? পালমোনারি ট্রাক্ট, আর তার সাথে আমার কি থাকে? সুপিরিয়র ভেনা কাভা, লোয়ার হাফ এখানে ওপেন করে, ইনফেরিয়র ভেনা কাভা, টার্মিনাল পার্টস হচ্ছে পালমোনারি ভেন। আপনি যদি হার্টটা একবার পড়েন তাহলে কন্টেন্ট গুলো আপনার সেকেন্ড টাইম ইনশাআল্লাহ দেখা লাগবে না, হয়ে যাবে। এখানে দেখেন বর্ডারস আছে, সারফেস আছে, বর্ডার সারফেস গুলো একবার করে দেখে নেন, খুব যে ইম্পর্টেন্ট তা না, খুব আনইম্পর্টেন্ট তাও না, মাঝামাঝি ইম্পর্টেন্স। হ্যাঁ, ধরেন ওইটা যদি
5 স্টার হয়, যদি সবচেয়ে কম ইম্পর্টেন্ট 1 স্টার হয়, এটা হচ্ছে 2 স্টার হবে। আমি অবশ্য নিজে পার্সোনালি কখনো স্টার হিসাব করে পড়ি না, আমি 3টা ক্যাটাগরিতেই সব ফেলছি। একটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট, একটা হচ্ছে একটু কম ইম্পর্টেন্ট, একটা মাঝামাঝি ইম্পর্টেন্ট। এর মাঝে আমি কোনো স্ট্রাকচার রাখি নাই। এই জন্য আমি আর এভাবে বলি না যে এতগুলো স্টার দিয়ে পড়বো, 5 6 7 8, কিন্তু হচ্ছে যে পড়তে হবে আর কি। এরপর কি পয়েন্টস দেখেন, অ্যাপেক্স অফ দ্য হার্ট ইজ এন্টায়ারলি বাই লেফট ভেন্ট্রিকল। হ্যাঁ, এইগুলো থেকে কোশ্চেন করা ইজি, যেহেতু কোশ্চেন হতে পারে। অ্যাপেক্স হচ্ছে এন্টায়ারলি লেফট ভেন্ট্রিকল, বেস হচ্ছে লেফট অ্যাট্রিয়াম, ভার্টিব্রাল লেভেল কোনটা? ভার্টিব্রাল লেভেল তাহলে 2 রকম, যেখানে 2 রকম আছে একটু ডিফারেন্স আছে, অন্যগুলোতে এরকম ভার্টিব্রাল লেভেল নাই। এটা 2টা ভার্টিব্রাল লেভেল, তাই আপনি 2টা ভার্টিব্রাল লেভেল একটু কষ্ট করে পড়ে নেবেন। দেখেন, লাইন শুয়ে থাকলে কি হয়, হাতটা একটু উপরে থাকে, তাই না? আমি যখন দাঁড়ায় থাকি গ্র্যাভিটির জন্য হাতটা একটু নিচে নেমে যায়। তাহলে শুয়ে থাকলে T5 থেকে T8, স্ট্যান্ডিং পজিশনে T6 থেকে T9। এরপর দেখেন ইন্টেরিয়র অফ দ্য হার্ট। হ্যাঁ, এই ইন্টেরিয়র অফ দ্য হার্ট আমরা একটু পড়বো, কারণ এটা ভিতরটা পড়তে হবে। রাইট অ্যাট্রিয়াম দেখেন ডিভাইডেড কি হলো? 2টা, একটা হচ্ছে অ্যান্টেরিয়র রাফ পার্ট, পোস্টেরিয়র স্মুথ পার্ট। আমি এটা মনে রাখতাম AR দিয়ে। হ্যাঁ, AR দিয়ে মনে রাখলে মনে হয় কি অ্যান্টেরিয়রটা রাফ, আর মনে রাখতাম PS হচ্ছে পোস্টেরিয়রটা স্মুথ। কেন জানি না, কিন্তু আমার এটা গোলমাল লাগতো, এই জন্য আমি হয় মনে রাখতাম। অ্যান্টেরিয়র রাফ পার্টে দেখেন ডিউ টু ক্রিস্টাল টার্মিনালিস এন্ড মাসকুলার পেকটিনি থাকে, এই জন্য এটা রাফ। আর পোস্টেরিয়র পার্টটা স্মুথ কেন? এখানে সাইনাস ভেনোরাম থাকে, এবং হচ্ছে অল ট্রিবিউটারিজ অফ পালমোনারি ভেইন ওপেন হয় এখানে। ঠিক আছে, এটা আমার এখানে মিস চলে গেছে, এটা আমি আর লিখতে পারতেছি না, আপনারা একটু কষ্ট করে এটা লিখে নিন। ইন্টারআর্টেরিয়াল সেপ্টামের প্রেজেন্ট কি কি থাকে দেখেন এখানে, ফোসা ওভালিস, লিম্বাস ফোসা ওভালিস, ট্রাইকেল অফ কস, টর্কাস আর্টেরিওসাস, রিমেইনস অফ ফোসা ওভালিস। এটা একদম মানে আমি দেখলাম কি বইয়ের একদম সামনের দিকে আছে, তো এই জন্য এটা হয়তো চোখে পড়তেও পারে। এরপর দেখেন ট্রিবিউটারিজ অফ ইনলেট অফ রাইট অ্যাট্রিয়াম। কি কি ট্রিবিউটারিজ রাইট অ্যাট্রিয়ামে ওপেন করে? এই ওপেনের মধ্যে 5টা, একদম একটা স্লাইডে দেখেন এই 5টা লাইনে লিখছি, বেশি বড় করে অনেকগুলো স্লাইড হলো যে অনেক কিছু ইনফো দিচ্ছে, আসলে কিন্তু তা না। তো এই ইনফোটা আপনারা একটু পড়ে নেন। এরপর চেম্বারস অফ দ্য হার্ট দেখেন, এটা 4টা চেম্বার। সেই 4টা চেম্বারে আপনি একটু পড়লে আপনার এমনিতে গ্রস আইডিয়া হবে। আমি জানি আপনাদের সবারই আইডিয়া আছে, তারপরে একটু পারলে একটু মনে হলো যে ঠিক আছে আমি বইটা উল্টাবো না, স্লাইডের মধ্যে একবার দেখে নিলেন। এরপর দেখেন করোনারি আর্টারি ব্রাঞ্চ। করোনারি আর্টারি ব্রাঞ্চের মধ্যে দেখেন এই ব্রাঞ্চ থেকে একটা কোশ্চেন হবে যদি না অন্যরকম কিছু হয়। আমি দেখছি প্রায় প্রতিবারই বা অল্টারনেট বারে তো হবেই, রাইটে একবার হলে লেফটে একবার হয়, একবার পালমোনারি আর্টারি হলে একবার ভেইনে হয়, বাট এই সার্কুলেশন থেকে একটা কোশ্চেন থাকে। রাইট করোনারি আর্টারি দেখেন লার্জ ব্রাঞ্চ আছে, আদার ব্রাঞ্চেস আছে। লার্জ ব্রাঞ্চেস এর মধ্যে কি রাইট মার্জিনাল আর পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার। ঠিক আছে, রাইট থেকে হচ্ছে পোস্টেরিয়র আসে। কিছু কিছু আমি মনে রাখতাম যে আরপি ওখানে যেমন মনে রাখতাম যে এটা হচ্ছে যে অ্যান্টেরিয়র পার্টটা রাফ AR দিয়ে, আবার এখানে মনে রাখতাম লার্জ ব্রাঞ্চ হচ্ছে রাইট করোনারি আর্টারি হচ্ছে পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে সাপ্লাই দেয়। মনে থাকে, কিন্তু কখনো যদি ঝামেলা হয় তখন এভাবে মনে রাখতাম। এরপর দেখেন আদার ব্রাঞ্চের মধ্যে রাইট কোনাস আর্টারি, থার্ড করোনারি আর্টারি। দেখেন রাইট কোনাস আর্টারিটাকে থার্ড করোনারি আর্টারি বলা যায়। এসএ নোডাল এন্ড এভি নোডাল ব্রাঞ্চেস। তারপর রাইট অ্যাট্রিয়াল ব্রাঞ্চেস, রাইট আর অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার র্যামাই। এরিয়া সাপ্লাইড বাই রাইট করোনারি আর্টারি। আল্লাহ, এই জিনিসটা যে কত ইম্পর্টেন্ট এবং কত ভেজাইলা, এটা মানে বলে শেষ করা যাবে না। মনে হয় কি এটা আমি সব পড়ে ফেলছি, এটা আমি জানি যে রাইটটা দিবে শুধু, এক্সেপ্ট এগুলো লেফটটা দিবে, কিন্তু এরপরও ঝামেলা লেগে যায়। এই জন্য এই জিনিসটা আবার এমফাসাইজ করে পড়া। দেখেন গ্রেটার পার্ট অফ দ্য রাইট ভেন্ট্রিকল এক্সেপ্ট, এবং আমি যখন মানে কোশ্চেন করছি আর কি, আমি এই এক্সেপ্টটাকে বিশ্বাস করেন উল্টে দিতাম, লেফটেরটাকে রাইটে দিতাম, রাইটেরটাকে লেফটে দিতাম। এবং আমার তখন মনে হয়েছে যে স্যার ম্যাডাম এই কাজটাই করছেন, এই জন্যই আমার কোশ্চেনে আমি আগে অ্যান্সার করতে পারি নাই, কারণ আমার অতখানি কনফিডেন্স ছিল না অ্যান্সার করার। কিন্তু আপনারা এই ভুলটা কখনোই করবেন না, এক্সেপ্টের যে অংশটা, ওই অংশটা খুবই সুন্দর করে পড়বেন। আমরা আবার করলাম যে রাইট করোনারি আর্টারিটা কি পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপে সাপ্লাই আছে, তাহলে এটা কি এক্সেপ্ট দ্য অ্যাডজয়নিং অফ দ্য অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, ওই জায়গাটা বাদ। এবং দেখেন স্মল পার্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল, তাহলে এক্সেপ্ট কোথায়? এখানে অ্যাডজয়নিং দ্য পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, পোস্টেরিয়র 1/3 পার্ট অফ দ্য ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম পোস্টেরিয়র, তার মানে আমরা বুঝতেছি রাইটটার ওভারিওরলি একটু হচ্ছে টেন্ডেন্সি হচ্ছে রাইটটা একটু পিছে যেতে চায়, পিছে যে জিনিসগুলো সেখানে সে সাপ্লাই করতে পছন্দ করে। এরপরে দেখেন হোল অফ দ্য কন্ডাক্টিং সিস্টেম অফ দ্য হার্ট এক্সেপ্ট কোথায়? পার্ট অফ দ্য লেফট ব্রাঞ্চ অফ দ্য এভি বান্ডেল। তাহলে লেফটের জন্য যেহেতু আমার একটা সুন্দর লেফট আর্টারি আছে, তো স্বাভাবিক ওইটা এভি বান্ডেলের কাছ থেকে কাছে কনভিনিয়েন্ট পজিশনে, তো এভি বান্ডেল চেষ্টাই করবে জোর থেকে একটু সাপ্লাই নিতে।
তো অনেক ম্যাক্সিমাম টাইমে এভি বান্ডেল ওখান থেকে সাপ্লাই নেয়, অনেক সময় পুরাটা দিয়ে হয়। তো এখানে হচ্ছে ওইটা পড়ে নেবে এক্সেপ্ট আ পার্ট অফ দ্য লেফট ব্রাঞ্চ অফ দ্য এভি বান্ডেল। আর এসএ নোটটা কি, এসএ নোট ইজ সাপ্লাইড বাই লেফট কর্নারি আর্টারি ইন 40% কেসেস। তার মানে কি এটা পেঁচানোর কথা হলো না, তো 60% কেসেসে আমার রাইট কর্নারি আর্টারি দিয়ে সাপ্লাই হয়, তার মানে রাইট কর্নারি আর্টারিটাই ডমিনেন্ট। আর এখানে এইভাবেই বই আসলে লেখা, আচ্ছা বইয়ের লাইনটা আমি তুলে দিচ্ছি, ওটা আপনার পারসিভ করে নেবেন আর কি। 40% কেসেসে হতে পারে যে এসএ কর্নারি আর্টারিটা লেফট, এসএ নোটটা লেফট কর্নারি আর্টারিতে সাপ্লাই। এরপর দেখুন ব্রাঞ্চেস, ব্রাঞ্চেসটা খুব ইম্পর্টেন্ট ভাই, ব্রাঞ্চেসটা একটু সুন্দর করে পড়তে হবে। হ্যাঁ, এটা আসলে মুখস্থ করার পুরাটাই মুখস্থ একটু করে ফেলতে হবে, ভালো করে পড়তে হবে, আসলে পারসিভ করতে হবে, অনেকবার করে পড়তে হবে, পরীক্ষা দিতে হবে, নিজেকে জাজ করতে হবে, বারবার করেও পড়াটা পড়তে হবে। আমার যেমন আমি যখন 2বার পরীক্ষা দিলাম, যদিও আমি আসলে একটু কষ্ট করছি, বাচ্চা নিয়ে একা প্রায় 1 বছর কাছের মানুষ ছাড়া ছিলাম, আমার হাজবেন্ডের পোস্টিং প্লেসে ছিলাম, তারপরও আমি আমার হাজবেন্ডকে সময় বলছি আরে আমি তো পারি সব, তারপরেও আমার হচ্ছে না, কেন কেন হচ্ছে না? তখন আমাকে বললো যে পারলে কেন হবে না, পড়াটা আসলে ওরকম হয় নাই। তখন মনে হয় তুমি পারো, কিন্তু পরীক্ষার হলে গিয়ে দেখো যে আর পারো না, তার মানে পড়াটা ভালো হয় নাই। পড়াটা ভালো হলে হবে না কেন? আসলে দেখা গেল জোর কথাই ঠিক। দেখেন এরিয়া সাপ্লাইড বাই দ্য লেফট কর্নারি আর্টারি আবার আসছে, তাই না? একটা গ্রেটার পার্ট দিছে, তার সাথে একটা এক্সেপ্টের পার্ট দিছে। গ্রেটার পার্ট অফ দ্য লেফট ভেন্ট্রিকল এক্সেপ্ট ওই যে পোস্টেরিয়র, রাইটের ইচ্ছা হচ্ছে সে পোস্টেরিয়র দৌড় দেয়, পোস্টেরিয়রটা এখানেও তাই, এখানেও পোস্টেরিয়রটা দৌড় দিচ্ছে। এরপর দেখেন রাইট ভেন্ট্রিকল অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ। তার মানে আমরা এভাবে মনে রাখতে পারি যে রাইটের গুলা একটু যদি সুবিধা হয় আমার, মানে আমার হয়তো আর কি, রাইটেরটা হচ্ছে ওর টেন্ডেন্সি একটু পোস্টেরিয়র হয়ে যায়, পোস্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ, সেপ্টামের পোস্টেরিয়র পার্ট, আর লেফটেরটা হচ্ছে একটু অ্যান্টেরিয়রলি আসে, তো অ্যান্টেরিয়র ইন্টারভেন্ট্রিকুলার গ্রুপ সেট। তারপর এখানে দেখেন a part of the তারপরে of the left branch of the AV bundle and AC node in 40% cases, মানে AC এর মধ্যে 40% cases এ সাপ্লাই থাকে। এরপরে এখানে আর্টারিয়া সাপ্লাই অফ দ্য হার্ট, খুবই সুন্দর একটা ছবি, মনে হয়েছে দে তাই দিছি, এই ছবিটা আসলে বোঝার মতো ওরকম কিছু নাই, তাই দিলাম। এরপর হচ্ছে ভেনাস ড্রেনেজ অফ দ্য হার্ট। দেখেন হার্টের ভেনাস ড্রেনেজ হচ্ছে কি, এখানে হচ্ছে আমি যখন দেখলাম যে এভাবেই লেখা আছে, হ্যাঁ ওর নামটা আমার হচ্ছে BD84 একটা এরকম করে প্লট করে লেখা আছে, তো আমিও এরকম প্লট করে গোল্লা গোল্লা দিয়ে লিখে ফেলছি। এখানে দেখেন এখানে গ্রেট কার্ডিয়াক ভেইন, এটা হচ্ছে লেফট মার্জিনাল ভেইন, মিডিয়াল কার্ডিয়াক ভেইন, স্মল কার্ডিয়াক ভেইন, তাহলে আমার 3টা কার্ডিয়াক ভেইন গেল। হ্যাঁ, মিডল গ্রেট আর স্মল। তাছাড়া পোস্টেরিয়র কার্ডিয়াক ভেইন আসতেছে, এরপর অবলিক ভেইন আসতেছে যেটার নাম হচ্ছে মার্শাল। তো যেহেতু মার্শাল আর্ট করে শক্তিশালী হয়েছে, ওকে একটু মনে রাখেন, তাহলে তো কঠিন। তারপরে মার্শালটা আমরা মনে রাখলাম, অবলিক ভেইন অফ দ্য লেফট এট্রিয়াম, এটা হচ্ছে মার্শাল। এরপরে অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইনস, অ্যান্টেরিয়র কার্ডিয়াক ভেইনসটা কি, ওপেন ডিরেক্টলি ইনটু দ্য রাইট অ্যাট্রিয়াম টুয়ার্ডস অ্যান্টেরিয়র পার্ট। এটার সাথে এটা আসলে না, এখানে একটা স্পেস দেওয়া উচিত ছিল, এটা প্রেজেন্টারের ভুল, মানে আমার ভুল, আর একটু সুন্দর করা উচিত ছিল। এরপর দেখেন ভেনা কর্ডাস মিনিমাল ভেইন অফ থিবেশিয়াস draining directly into the cardiac chambers, তাহলে থিবেশিয়াস ভেন গুলো ডিরেক্টলি কার্ডিয়াক চেম্বারস এ ড্রেইন করে, এগুলো নিউমেরাস, এগুলো যেগুলো ড্রেইন করে সেগুলো বেশিরভাগই রাইট অ্যাট্রিয়ামে অথবা রাইট ভেন্ট্রিকলে ড্রেইন করে। এরপর হচ্ছে কার্ডিয়াক ইনারভেশন। কার্ডিয়াক ইনারভেশনটা খুবই ইম্পর্টেন্ট। সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথেটিক কি করে, বিশেষ করে এই যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক হার্টের রেট এন্ড ফোর্স অফ কন্ট্রাকশনের উপর যে এফেক্টটা, এখান থেকে কোশ্চেন করাটা খুব সহজ এবং এই জন্য এখান থেকে কোশ্চেন হয়। দেখেন সিম্প্যাথেটিক আপার 4 to 5 thoracic segment of the spinal cord থেকে আসে কার্ডিও এক্সিলেটরি, এটা তো আমরা জানি যে সিম্প্যাথেটিক সবসময় এক্সিলেটরি, প্যারাসিম্প্যাথেটিক ইনহিবিটরি। আমাদের ঘুমের সময় প্যারাসিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই অ্যাক্টিভেটেড থাকে, তার মানে প্যারাসিম্প্যাথেটিকটা আমাদেরকে শান্ত রাখে আর সিম্প্যাথেটিকটা আমাদেরকে সবসময় ব্যস্ত রাখে। তারপরে হচ্ছে যে কি হচ্ছে, আর প্যারাসিম্প্যাথেটিকটা কি, রাইট অ্যান্ড লেফট ভেগাস নার্ভ দের কার্ডিও ইনহিবিটরি কি কি করে এটা আপনারা পড়ে নেবেন। এখানে দেখেন যে নিচের কথাটা কি, ও প্যারাসিম্প্যাথেটিক এবং সিম্প্যাথেটিক সুপারফিশিয়াল এবং ডিপ কার্ডিয়াক ক্লাস্টার্স ফর্ম করে, যেগুলো আবার করোনারি আর্টারির সাথে সাথে যায় মায়োকার্ডিয়াম পর্যন্ত পৌঁছায়। ঠিক আছে, এই গেল। আচ্ছা, এখানে একটা ব্ল্যাঙ্ক সাইড থেকে গেছে, সরি। দেখেন অ্যাজাইগাস সিস্টেমস অফ ভেইনস, ঠিক আছে, অ্যাজাইগাস সিস্টেমস অফ দ্য ভেইনের মধ্যে কি মেজর ভেইনস গুলো কি, এখানে অ্যাজাইগাস ভেইন যেটা হচ্ছে রাইট এর, হেমি অ্যাজাইগাস ভেইন এবং অ্যাক্সেসরি অ্যাজাইগাস ভেইন, এটা হচ্ছে আমার লেফট। কামটা চায় না,
আচ্ছা, অ্যাজাইগাস ভেন হচ্ছে রাইটে, হেমিঅ্যাজাইগাস ভেন, অ্যাক্সেসরি হেমিঅ্যাজাইগাস ভেন হচ্ছে লেফটে। এখন অ্যাজাইগাস ভেনটা কি? এটা হচ্ছে কোথা থেকে ফর্ম করে? L1 এবং L2 এটার অপোজিট থেকে ফর্ম করে। ফরমেশনটা কি দিয়ে হয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাজাইগাস ভেনের যে ফরমেশনটা কিন্তু ইম্পর্টেন্ট। অ্যাজাইগাস ভেনের ফরমেশনটা, তাহলে আমার ফরমেশনটা জানতে হবে। তারপর এটা থোরাক্সে কিভাবে ইন্টার করে এটাও জানতে হবে। এটা আরেকটা আমরা ছকের মধ্যে এটা করে ফেলবো, ইসোফেগাসের ডায়াফ্রামের যে ছকটা, এই জন্য এটা অত ইম্পর্টেন্স দিয়ে বলতেছি না, ওই ছকের মধ্যে সুন্দর করে লেখা আছে। আচ্ছা, অ্যাওরটিক হাইটাস অফ দ্য ডায়াফ্রাম, ভার্টিব্রাল লেভেল থাকে হচ্ছে থোরাসিক 4। তারপরে এটা কি করে? এটা আর্চেস করে টুকে যায়। এরপর ট্রিবিউটারিসটা অবশ্যই করতে হবে। হ্যাঁ, ট্রিবিউটারিস থেকে কোশ্চেন করা ইজি, যে কোনো ব্রাঞ্চ থেকে কোশ্চেন করা ইজি, কিন্তু আমরা সবকিছু ট্রিবিউটারিস পড়বো না, সবকিছুর গাদা গাদা ব্রাঞ্চ থাকলেও পড়বো না, কিছু কিছু পড়বো। তার মধ্যে একটা হচ্ছে আমার অ্যাজাইগাস ভেন। এরপরে দেখেন আমার হচ্ছে এখানে লিম্ফ্যাটিক জেনাস, হ্যাঁ, থোরাসিক ডাক্ট। থোরাসিক ডাক্টটা হচ্ছে কি? লার্জেস্ট লিম্ফ্যাটিক ভেসেলস ইন দা বডি। এটা কোথায় থাকে? সুপিরিয়র এন্ড পোস্টেরিয়র মিডিয়াস্টিনামে থাকে। লেন্থটা কত? লেন্থটা হচ্ছে 45 সেন্টিমিটার। লেন্থটা একটু আমরা মনে রাখবো। এটা কোথায় এটা শুরু হয়? এটা কিন্তু থোরাসিক ডাক্ট হলে এটা থোরাক্সে শুরু হয় না, এটা শুরু হয় অ্যাবডোমেনে। এবং যখন শুরু হয় এটা একটা স্যাকুলার ডাইলেশন থাকে, সেটাকে আমরা বলি সিস্টারনা কাইল বা কাইলি সিস্টার। এখন হচ্ছে থোরাসিকটা ঢোকে কোথা দিয়ে? L3 রুট অফ দ্য নেক। এটা একটা বিডেড অ্যাপিয়ারেন্স, কারণ এখানে অনেক ভালভ আছে। হ্যাঁ, ওখান থেকে কোশ্চেন করা খুব সহজ। এটা বিডেড নাকি বিডেড না, ভালভস আছে কি নাই। সাথে তো অনেক সময় নাই, আমি পরে চিন্তা করে দেখলাম যে কোশ্চেন গুলা কেমনে হয়, যদি অত বুঝি নাই। সাদের মতো তো নলেজ আলাদা, এক্সপিরিয়েন্স জিনিসটা আলাদা, থাকতে থাকতে এটা আসলে হয়, আমাদের নাই জিনিসটা, অনেকই কম। দেখেন, বিডেড অ্যাপিয়ারেন্স বিকজ অফ দ্য মেনি ভালভস ইন ইটস লুমেন। তারপরে থোরাক্সে কিভাবে এটা ইন্টার করে? থ্রু দ্য অ্যাওরটিক হাইটাস অফ দ্য ডায়াফ্রাম। এবং থোরাসিক ডাক্টটা এন্ট্রি করে কোথায়? ইনটু আ জাংশন অফ দ্য লেফট সাবক্লাভিয়ান এবং লেফট ইন্টারনাল জুগুলার ভেন্ট্রিকলস। এটাকে সরাইতে হচ্ছে। এরপরে হচ্ছে থোরাসিক ডাক্ট। দেখেন এটা কোথা থেকে লিম্ফটাকে রিসিভ করে? both halves of the body below the diaphragm and the left half of the diaphragm। ঠিক আছে, তাহলে আমরা কি বললাম যে ডায়াফ্রামের নিচে যদি হয়, ঠিক আছে, তাহলে বডির দুই পাশ থেকে। আর যদি ডায়াফ্রামের উপরে হয় তাহলে এটা ডান পাশে যায় না, এটা শুধু বাম পাশে থাকে, তাই না? আবার হচ্ছে কি কি ড্রেন করে? ড্রেন লিম্ফ ফ্রম বোথ লোয়ার লিম্বস, দুটা লোয়ার লিম্বস থেকে এটা ড্রেন করে। তারপরে হচ্ছে অ্যাবডোমিনাল ক্যাভিটি, লেফট সাইড অফ দ্য থোরাক্স, লেফট আপার লিম্ব, লেফট সাইড অফ দ্য হেড এন্ড নেক, আপার রাইট হাফ অফ দ্য বডি। আচ্ছা, এটা কি আপনারা জানেন? এটাকে কোনোভাবে কি একটু সাইজে আনা যায়? এটা তো আচ্ছা আসছে মোটামুটি। এরপর দেখেন ডায়াফ্রামের এই ছকটা আমি আপনাদেরকে পড়াবো না, শুধু দিচ্ছি। এখানে দেখেন অরিজিন আছে, অরিজিনের মতো তিনটা পার্ট। হ্যাঁ, তিনটা অরিজিন, তিনটা কোথা থেকে আসে জাস্ট একটু দেখবেন। ইনসারশনটা তো অবশ্যই দেখবেন, মাত্র একটা নাই, সেন্টার টেন্ডন অফ দ্য ডায়াফ্রামে এটার ইনসারশন হয়ে যাবে। এরপরে দেখেন আমরা হচ্ছে রিলেশনের মধ্যে দেখবো, রিলেশনে কি কি থাকে এত কিছু দরকার নেই। ওপেনিংটা দেখেন, ওপেনিংটা একটু দেখতে পারেন, ওপেনিংটা আমরা পরে আবার মিলাই নেবো, আরেকটা ছক আছে ওপেনিং এর জন্য। ইনারভেশনটা তো অবশ্যই দেখবেন, এরপরে ব্লাড সাপ্লাইটা একটু দেখে নেবেন। গেল। এরপর দেখেন ওপেনিংটা কি কি ওপেনিং দেখেন, আমরা লার্জেস্ট ওপেনিং গুলা দেখতেছি। একটা হচ্ছে ভেনাকাভাল ওপেনিং, একটা ইসোফেজিয়াল ওপেনিং, একটা অ্যারোটিক ওপেনিং। তাহলে ভেনাকাভাল ওপেনিংটা কোথায় দেখেন? আমরা এইভাবে মনে রাখতাম, তাই না? T8, T10, T12, ঠিক আছে, এরকম তিনটা। শেপটা কি? শেপটা হচ্ছে কোয়াড্রিল্যাটারাল, ইলিপ্টিক্যাল আর রাউন্ডেড। আর স্ট্রাকচার কি? এই যে এখানেই আমার সুন্দর করে আছে। ইনফেরিয়র ভেনা কাভা, রাইট ফেনিক ডাক্ট, লিম্ফ্যাটিক অফ দ্য লিভার, ঠিক আছে। আর হচ্ছে আমার ইসোফেগাসে কি? ইসোফেগাসের সাথে দুটো ভেগাল ট্রাঙ্কস থাকে আর তার সাথে গ্যাস্ট্রিক ভেসেল থাকে। আর অ্যাওর্টার সাথে কি থাকে? অ্যাওর্টার সাথে থোরাসিক ডাক্ট আর অ্যাজাইগাস ভেইন থাকে। মুখস্থ করে ফেলতে হবে। কিন্তু দেখেন ইফেক্ট অফ কন্ট্রাকশন, মানে ইন্সপিরেশনের সময় এটার কি ইফেক্ট? ভেনা কাভাটা কি হয়? ভেনা কাভাটা কি হবে? ডাইলেট হয়ে যাবে, ঠিক আছে। আর ইসোফেজিয়ালটা কি হবে? কনস্ট্রাকশন হবে। কিন্তু অ্যাওরটিক ওপেনিয়নের উপর আমার কোনো ইফেক্ট নাই, নো চেঞ্জ। অ্যাওরটিক ওপেনিয়নটা অ্যাজ ইট ইজ থাকবে, এটাই ইম্পর্টেন্ট কথা। এরপরে দেখেন আমরা অ্যাওটা আসছে। অ্যাওটাতে আমার তিনটা পার্ট, অ্যাসেন্ডিং aorta, arch of the aorta and descending thoracic aorta, তিনটা পার্ট, ঠিক আছে। এখন তিনটা পার্ট দেখি। প্রথমে আসতেছে ascendingটা আমার কোথা থেকে আসতেছে? ascending aorta arises from the upper end of the left ventricle। তার মানে কোথা থেকে আসতেছে? লেফট ভেন্ট্রিকলে কোন এন্ড? আপার এন্ড। দেখেন ছোট ছোট কিছু ইনফো, কিন্তু এগুলো একটু কষ্ট করে হলেও মনে রাখতে হবে।
এটা কতটুকু লং, 5 সেন্টিমিটার লং এবং পেরিকার্ডিয়াম দ্বারা ইনক্লোজড। তারপর দেখেন রুট অফ দ্য অ্যাওর্টাতে কি থাকে, 3টা ডাইলেশন থাকে, ঠিক আছে। এগুলোকে আমরা কি বলি, অ্যাওর্টিক সাইনাস বলি। তাহলে হচ্ছে অ্যাওর্টিক সাইনাস গুলো কোথায় থাকে বলেন, রুট অফ দ্য অ্যাওর্টাতে থাকে। কয়টা ডাইলেশন থাকে, 3টা ডাইলেশন থাকে। এই সাইনাস গুলো অ্যান্টেরিয়র, পোস্টেরিয়র, রাইট এন্ড লেফট পোস্টেরিয়র। ব্রাঞ্চেসটা কি দেখেন, অ্যান্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস এন্ড পোস্টেরিয়র অ্যাওর্টিক সাইনাস। একটু একটু করে দেবে। আর্চ অফ দ্য অ্যাওর্টা, তাই না? আর্চ অফ দ্য অ্যাওর্টা কি, সুপিরিয়র মিডিয়াস্টাইনামে ইয়েতে বিহাইন্ড দ্য লোয়ার হাফ অফ দ্য ম্যানোব্রিয়াম স্ট্যান্ড। আমরা একটা পড়ছি ম্যানোব্রিয়াম স্ট্যান্ডের লোয়ার হাফ মানে কি, আর আমার হচ্ছে স্টার্নাল অ্যাঙ্গেল, স্টার্নাল অ্যাঙ্গেলের ওখানে শুরু হয় শেষ হয়, তাই না? এইটাই। এরপর এখানে 3টা ব্রাঞ্চ আছে, এটা আমরা সবাই জানি, ডিটেলসে যাচ্ছি না, বলে দিচ্ছি। এরপর ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, দেখেন ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাটা কি, আর্চ অফ দ্য অ্যাওর্টার কন্টিনিউশন। কোথায় থাকে, পোস্টেরিয়র মিডিয়াস্টাইনামে থাকে। এটা কিভাবে কন্টিনিউ করে, অ্যাবডোমিনাল অ্যাওর্টা হিসেবে এটা কন্টিনিউ করে। সেকেন্ড, আচ্ছা ঠিক আছে, মেসেজ দেখলাম হোয়াটসঅ্যাপে। লাইভ ক্লাস গুলো আপনাদের 9টা থেকে করলে বেশি ভালো হয়, তাই না? কেউ কি আসেন? 9টা থেকে করলে বেশি ভালো হয়। 9টা থেকে করলে যেটা সমস্যা, 9টা থেকে করলে আসলে রাত হয়ে যায় একটু, হ্যাঁ, মানে 11টা, 11:30, 12টা বেজে যায় যেটা। আর আসলে আমার বাচ্চাটা ছোট তো, মানে 3 বছর আর কি, ও অত রাত পর্যন্ত একটু ক্র্যাঙ্কি হয়ে যায়। এই চিন্তা করেই আমি আসলে এটাকে একটু আগায় নিয়ে আসছিলাম। যদি সমস্যা হয় সেক্ষেত্রে আমরা 8টা বা 8:15 এরকম পরে গুলো নিতে পারি। এটা আপনাদের অবশ্যই, আপনারা প্রেফারেন্স আপনারা অবশ্যই জানাবেন যে কখন আপনাদের নিলে সুবিধা হয়। এটা একটা পোল করা উচিত ছিল আসলে, সবাই সবার সুবিধা অসুবিধা বলতে পারতো। আচ্ছা চলেন আমরা পড়ি। ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টা, হ্যাঁ, ডিসেন্ডিং থোরাসিক অ্যাওর্টাটা কি, কন্টিনিউশন অফ দ্য ইচ অফ দ্য অ্যাওর্টা, ঠিক আছে। ইট লাইস ইন দ্য পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম, এটা হচ্ছে পোস্টেরিয়র মিডিয়াস্টিনামে থাকে। আর আপনাদের যেটা, মানে সরি টু ইন্টারাপ্ট, যে এটা তো ইনশাআল্লাহ থাকবে, যদি লাইভ ক্লাস অ্যাটেন্ড করা বেস্ট, আমরা সব সময় ইন্সপায়ার করি, কিন্তু এরপরও এটা তো থাকবে রেকর্ডেড। ইন কেস আপনাদের যদি সমস্যা থাকে আপনারা ইনশাআল্লাহ অ্যাপস থেকে করে নিতে পারবেন। আসলে টাইমটা ওদিকে একটু বেশি হয়ে যায়, তো দেখা যাচ্ছে এখানে আমি ইচ্ছা করলে আধা ঘন্টা 45 মিনিট কথা বেশি বললাম, সমস্যা নেই, কিন্তু তখন একদম টানাটানি পড়ে যায়, এই জন্যই আর কি। তারপরে দেখেন এটা হচ্ছে অ্যাবডোমিনাল আউটার হিসেবে কন্টিনিউ করে, এটা কমন ইলিয়াক আর্টারিস হিসেবে শেষ হয়। এটা দুনিয়ার ব্রাঞ্চেস গুলো একটু দেখে নেবেন, হ্যাঁ, আমি যতটুকু সম্ভব একটু লেখার চেষ্টা করছি। দেখেন 9 পোস্টাল ইন্টারকোস্টাল আর্টারিস, subcostal arteries, 2টা left bronchial arteries, esophageal branches, pericardial branches, mediastinal branches, superior venic arteries, দুনিয়ার branches একটু দেখবেন, একদম মনে রাখতেই হবে এরকম না, দেখলে খুবই ভালো। এরপর দেখেন সুপিরিয়র ভেনা কাভা। সুপিরিয়র ভেনা কাভা কি, এটা একটা লার্জ ভেনাস জার্নাস, এটা কোথা থেকে আসে, রাইট অ্যাট্রিয়ামে ড্রেন করে এবং আপার হাফ থেকে কালেক্ট করে। তাহলে এটা কি, ফর্ম বাই দ্য ইউনিয়ন অফ দ্য রাইট অ্যান্ড লেফট ব্রাকিওসেফালিক অথবা ইরিনোমিক ভেন্স। এইটা এত সুন্দর লাগতো যখন আমরা পড়তাম, ইনোমিনেট ভেন্স দেখতে খুব ভালো লাগতো। এরপর সুপিরিয়র ভেনা কাভা দেখেন কতটুকু লং, এটা হচ্ছে 7 সেন্টিমিটার লং। টার্মিনেট হয় কোথায়, টার্মিনেট হয় রাইট অ্যাট্রিয়ামে এবং এটার কোনো ভাল্ব নাই। দেখেন আমরা এই জিনিসগুলো পয়েন্ট করতে চাচ্ছি যে কোনটার ভাল্ব আছে কোনটার ভাল্ব নাই, কারণ যেহেতু আছে নাই দিয়ে কোশ্চেন করাটা খুব ইজি, এই জন্য। এরপর ট্রিবিউটারিজ হচ্ছে যে অ্যাজাইকাস ভেন, স্মল several small mediastinal pericardial veins drain into the vena cava। আচ্ছা এরপর আসছে ফ্রেনিক নার্ভ। আমরা অনেক নার্ভ পড়বো না থোরাক্সে, কিন্তু আমরা ফ্রেনিক নার্ভটা পড়বো। কেন, দেখেন এটা হচ্ছে একটা দুই পাশে আছে বাইলেটার একটু মিক্স নার্ভ, ঠিক আছে। এটা অরিজিনেট কোথায় হয়, সার্ভাইকাল নার্ভ থেকে নেকে তারপর এটা থোরাক্সে যায়, মানে অরিজিন কিন্তু এটা অ্যাজ একটা সার্ভাইকাল নার্ভ, কারণ এটা হচ্ছে নার্ভ রুটটা কি অ্যান্টেরিয়র র্যামাই। দেখেন আমরা কোথায় ফোকাস করছি, আমরা ফোকাস করছি র্যামাই। আমি কিন্তু ফোকাস করছি না যে র্যামাই অফ দ্য C3, C4, C5, আমি ফোকাস করছি যেটা অ্যান্টেরিয়র র্যামাই না পোস্টেরিয়র র্যামাই। এরপর দেখেন মোটর ফাংশন। মোটর ফাংশনটা কি, এটা ডায়াফ্রামকে ইনারভেট করে। সেন্সরি ফাংশন কি, এটা সেন্ট্রাল পার্ট অফ দ্য ডায়াফ্রামকে ইনারভেট করতেছে, তারপর এটা পেরিকার্ডিয়াম আর মিডিয়াস্টিনাল পার্ট অফ দ্য পুরাকে সেন্সরি সাপ্লাই দিচ্ছে। এরপর দেখেন রাইট ফ্রেনিক নার্ভ, তার মানে রাইট এন্ড লেফট ফ্রেনিক নার্ভ, দুইটা ফ্রেনিক নার্ভ। হ্যাঁ, এটা আমরা একটু ডিটেইলস করতেছি। রাইটটা কোথায়, অ্যান্টেরিয়র ওভার দ্য ল্যাটারাল পার্ট অফ দ্য রাইট সাবক্লেভিয়ান আর্টারিতে থাকে, এবং এই রাইট ফ্রেনিক নার্ভটা ঢুকে কিভাবে থোরাক্সে, সুপিরিয়র থোরাসিক অ্যাপার্চার দিয়ে ঢোকে। দেখেন সুপিরিয়র থোরাসিক অ্যাপার্চার কি, এই ডিটেলস গুলো আমরা অ্যাভয়েড করতেছি, আমরা ডিটেলস গুলো পড়তেছি না, অনেক বেশি পড়লে তো আমরা মনে রাখতে পারবো না, সেই জন্য আমরা এই জিনিসটা অ্যাভয়েড করতেছি। সুপিরিয়র থোরাসিক অ্যাপার্চার দিয়ে ঢুকে আমরা শুধু এতটুকু জানি, এতটুকুতে আমরা ফোকাস করতেছি। এরপর ডিসেন্ট কি হচ্ছে, অ্যান্টেরিয়রে অ্যালং দ্য রাইট লাং গ্রুপ ফোর্সেস। আচ্ছা
ডায়াফ্রামকে কোথায় পার্স করে এটা একটু জানবেন। আমাদের ইনফেরিয়র ভেনা ক্যাভা ওপেনিং ইনারভেট করে ইনফেরিয়র সারফেস অফ দ্য ডায়াফ্রাম। এরপর লেফটটা দেখেন, লেফটটা হচ্ছে মিডিয়াল পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি। এটা কোথা দিয়ে ঢুকে? সুপিরিয়র থোরাসিক অ্যাপারচার। কারণ আমার দুইটা ফ্রেনিক নার্ভই একসাথে সুপিরিয়র থোরাসিক অ্যাপারচার দিয়ে ঢুকে গেল। এখন এটা কি করবে দেখেন, এটা হচ্ছে অ্যাওর্টিক আর্টারি ক্রস করবে, বাইপাস করবে কি নার্ভকে? ভেগাস নার্ভকে, ঠিক আছে। তারপর পেরিকার্ডিয়ামে ঢুকবে কি? লেফট ভেন্ট্রিকল দিয়ে। পার্সেস এন্ড ইনারভেস ইনফেরিয়র সারফেস অফ দ্য ডায়াফ্রাম, এটা ডায়াফ্রামের ইনফেরিয়র সারফেসকে পারফেক্ট করবে। তাহলে আমাদের থোরাক্স মোটামুটি ডায়াফ্রাম দিয়ে এখানেই শেষ। আপনারা কিছু বলতে চান? কারো কোশ্চেন বা একজন যেমন বললেন যে ক্লাসগুলো 9টা থেকে দিলে ভালো হয়, তো এখানে আমার ওপিনিয়ন হচ্ছে যে 9টা থেকে দিলে এই সমস্যাটা মানে আমি ফেস করি। আপনাদের কোনো মানে কিছু থাকলে বলতে পারেন, যে ক্লাসের ব্যাপারে হোক বা আমার প্রেজেন্টেশনের ব্যাপারে হোক বা শুনতে অসুবিধা কিছু ছিল কিনা বলতে পারেন, না হলে আমরা হেডনেকে চলে যাব। তাহলে আমরা হেডনেকে যাই। আচ্ছা, স্ক্রিনটা এক্সিট করে কিভাবে? স্যার দেখা যাচ্ছে আমার হেডনেক স্লাইডটা? হ্যালো, কেউ কিছু বলেন, না হলে মনে হচ্ছে আমি একা একা বসে আছি। দেখা যাচ্ছে। থ্যাংক ইউ ভাইয়া। মনে হচ্ছিল আমি একা একাই বসে আছি। ভাই এটা বড় করবো কিভাবে বলেন তো? তখন তো আমার জামাই ছিল উপরে দিল। ফুল স্ক্রিন কিভাবে দেয়? নিচে ডান দিকে স্লাইড শো ক্লিক করেন। যে ডান দিকে ছিল না, নিচে ওই যে মাইনাস সাইন দেখা যাচ্ছে যে ওইটার পাশে। হ্যাঁ হ্যাঁ, মাইনাস সাইন এর পাশে, এটা না? হ্যাঁ হ্যাঁ, এটার পাশে। থ্যাংক ইউ। আমি হচ্ছে বলি নিজেকে ভদ্রভাবে যে টেকনোলজিক্যালি চ্যালেঞ্জ, কিন্তু আসলে আমি টেকনোলজিক্যালি নীল কিছুই নাই, কিছুই পারি না। এত খারাপ অবস্থা কেন যে এত খারাপ অবস্থা আমার? আমি আসলে এই যখন থেকে ফোন আসছে তখন থেকে ফোন, তার আগে একটু ল্যাপটপ চালাতাম, ফোন আসার পরে এটাও ভুলে গেছি। দেখেন, হেড এন্ড নেকের ক্ষেত্রে আমাদের যেটা ফ্যারেঞ্জাল আর্চ এবং পাউচ, হ্যাঁ এখানে ডেভেলপমেন্ট বলতে গেলে এক গাদা অনেক কথা বলা যাবে, কিন্তু আমরা হচ্ছে এখন যেটা আমাদের ক্লাসের মেইন উদ্দেশ্য, আমার এই রিভিউ ক্লাসগুলো কেন দেওয়া হয়েছে এত সুন্দর ভাইয়ার ক্লাস থাকার পরও দেওয়া হয়েছে এই কারণে, যাতে আপনাদের কোনো সমস্যা থাকলে আপনারা লাইভ কথা বলতে পারেন, আমাদেরকে জানাইতে পারেন। যদি আমরা অনেক জুনিয়র, স্টিল আমরা তো চেষ্টা করবো যে যতটুকু আমরা জানি ততটুকু আমাদের সাবসিকুয়েন্ট মানুষজনকে দেওয়ার জন্য। আর সেকেন্ড হচ্ছে যে যতটুকু আমাদের না বললেই নয় পরীক্ষার আগ পর্যন্ত, এইটুকু শুধু। দেখেন এখানে কি আছে, তাহলে ফ্যারেঞ্জাল আর্চ এবং পাউচ, এটা মানে এখান থেকে একটা কোশ্চেন ধরেন হবে, ভিতরে হোক বাহিরে হোক যেখান থেকে হোক, কিন্তু একটা কোশ্চেন হবে। তাহলে আমরা শুরু করতেছি। দেখেন এখানে যে আর্চ গুলো আসে মেসোডার্ম থেকে, আর্চ আছে কয়টা দেখেন, 1 2 3 4, মাঝখানে 5 নাই, আবার 6। হ্যাঁ, পাউচেস আছে হচ্ছে এন্ডোডার্ম থেকে আসে 1 2 3 4 5, আর ক্লেফট গুলো আসে আমার কোথা থেকে? ক্লেফট গুলো আসে আমার হচ্ছে এক্টোডার্ম থেকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এই যে আমার হচ্ছে এখানে আমার ফ্যারেঞ্জিয়াল যে ডেরিভেটিভস অফ আর্চ, হ্যাঁ এখানে আর্চের সব ডেরিভেটিভস গুলো আমরা এখানে করব। দেখেন প্রথম আর্চের ডেরিভেটিভস কি, আমরা এখানে ডেভেলপমেন্টে যাব না, আমরা জাস্ট শুধু পরীক্ষার জন্য যতটুকু লাগবে অতটুকু পড়বো। দেখেন এখানে হচ্ছে কি কি আছে, নার্ভ, ম্যাক্সিলারি ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ট্রাইজেমিনাল নার্ভ, দেখছেন? এটাই হচ্ছে আমরা জানবো যে ট্রাইজেমিনাল নার্ভের দুইটা ডিভিশন এখানে আসতেছে, একটা হচ্ছে ম্যাক্সিলারি, একটা হচ্ছে ম্যান্ডিবুলার। মানে নার্ভ গুলো এভাবে আসে, দেখেন ট্রাইজেমিনাল পরে ফেসিয়াল, এরপরে গ্লসোফারেঞ্জিয়াল, এরপরে ভেগাস। তো ট্রাইজেমিনালটা হচ্ছে প্রথম আর্চের জন্য, ওখানে আবার দুইটা ডিভিশন, এখানে কিন্তু আরেকটা ডিভিশন আছে না, আমাদের যে মেইন ডিভিশন অপথ্যালমিক ডিভিশন, সেটা এখানে নাই, শুধু ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার আছে। এখানে দেখেন
ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার কি করতেছে, তাকে সাপ্লাই দিচ্ছে মাসেল অফ ম্যাস্টিকেশন, টেম্পোরাল, ম্যাসিয়েটার, মিডিয়াল এবং ল্যাটারাল টেরিকয়েডকে। তার সাথে কি দিচ্ছে, অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডায়াগাস্টিক। দেখেন এইটা কেন লাল কালি দিয়ে করা, কারণ ওই পরে দিয়েটা দেখেন ওইখানে আবার পোস্টেরিয়র বেলি অফ দ্য ডায়াগাস্টিক আছে। এখন এইটা যে অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডায়াগাস্টিক মাসেল, এইটা জাস্ট মানে প্রথমটা থেকে অ্যান্টেরিয়রটা আসে এইটা বোঝানোর জন্য, এবং প্রথমটা খুব টেনশনে থাকে, এই জন্য এখানে দুটো টেনশন আছে, কি টেনসর প্যালেটাইন এবং টেনসর টিম্পানি। ও প্রথম ওর একটু টেনশন বেশি, এই জন্য ও টেনসর প্যালেটাইন আর টেনসর টিম্পানিকে সাপ্লাই দেয়। এরপর দেখেন স্কেলিটন, স্কেলিটনের মধ্যে বোনস, কার্টিলেজ, লিগামেন্ট। হ্যাঁ, বোনসে কি দেখেন এটা কি কি নার্ভ, অ্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার, কি কি দিয়ে সাপ্লাই হতে পারে আমরা মোটামুটি যেসব কেস করি ওগুলোতেই দিচ্ছে। দেখেন ম্যাক্সিলারি প্রসেস এবং ম্যান্ডিবুলার প্রসেস। ম্যাক্সিলারি প্রসেস হচ্ছে প্রিম্যাক্সিলাম, ম্যাক্সিলা, জাইগোমেটিক পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, মানে কানের আশেপাশে থেকে শুরু করে মুখের ওটুকু, তাই না? ম্যাক্সিলা, প্রিম্যাক্সিলা, জাইগোমেটিক এবং টেম্পোরাল। আর ম্যান্ডিবুলার কি, ম্যান্ডিবুলার যে লিঙ্কগুলো সেটা, এবং তার সাথে আমার কি আসছে কানের ম্যালিয়াস, ইনকাস। কানের আমরা দুটো পড়ছি না একসাথে, ম্যালিয়াস, ইনকাস, স্টেপস। তো এখানে স্টেপসটা নাই, শুধু ম্যালিয়াস এবং ইনকাস। কোনটা নাই আমরা এটাতেই ফোকাস করবো, কারণ যেটা আছে হয়তো সেটা মনে থাকবে, তার সাথে ওইটা যেটা নাই আমাদের সেটাও মনে থাকবে, এই জন্য আমরা ওইটাও মনে রাখবো। এবার কার্টিলেজটা কি দেখেন, এবং আমি মনে রাখতাম যে ফার্স্ট আছে দেখেন সবকিছু একটু এম ডমিনেন্ট, ম্যাক্সিলারি, ম্যান্ডিবুলার, মাসেল অফ ম্যাস্টিকেশন, তারপরে হচ্ছে এটা তো আলাদাই যে টেনশনে থাকে বলে এটা হয়, তারপরে যে ম্যাক্সিলারি প্রসেস, ম্যান্ডিবুলার প্রসেস, ম্যালিয়াস, ইনকাস, মাইকাস, কার্টিলেজ, তাহলে ম্যান্ডিবুলার, স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, তো ম্যান্ডিবুলারই তো হইলো, তাই না? স্ফেনোম্যান্ডিবুলার লিগামেন্ট, অ্যান্টেরিয়র লিগামেন্ট অফ দ্য ম্যালিয়াস। তাহলে কি প্রথম আর্চে দেখেন সবকিছু একটু আর্টারিটাও শুদ্ধ আমার ম্যাক্সিলারি আর্টারি, ঠিক আছে? তাহলে আমার কি আসলো, আমরা এটা একটু মনে রাখবো। প্রথমে এটা মনে রাখাটা সত্যি খুবই কঠিন, কিন্তু এটা মনে রাখতে হবে। প্রথমে আমরা দেখবো যে প্রথম আর্চে হচ্ছে আমার এম ডমিনেন্ট, এম ডমিনেন্ট, এবং প্রথম আর্চ হচ্ছে আমার ট্রাইজেমিনাল নার্ভ। ট্রাইজেমিনাল নার্ভের যেহেতু এটা এম ডমিনেন্ট, ট্রাইজেমিনাল নার্ভের দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে ম্যাক্সিলারি এবং ম্যান্ডিবুলার, এখানে চলে আসতেছে, অফথালমিক ডিভিশনটা আসতেছে না। এরপরে আবার আসতেছে আমার এম, কিসের এম, মাসেল অফ ম্যাস্টিকেশনের এম, ঠিক আছে? টিকলি মাসেল আমরা এটা পড়ে ফেলতেছি। এরপরে দেখেন ও সামনে থাকতেছে অ্যান্টেরিয়র বেলি অফ দ্য ডায়াগাস্টিক, ও সবার সামনে, ও ডায়াগাস্টিকের অ্যান্টেরিয়র বেলি দিচ্ছে, এবং ও সামনে থাকে বলে ওর অনেক টেনশন, এর জন্য টেনশন প্যালেটাইন এবং টেনশন টিম্পানি দুইটা মাসেল দিচ্ছে। এবং স্কেলেটনে যান ম্যাক্সিলারি প্রসেস, ম্যাক্সিলারি প্রসেসের মধ্যে কি, ম্যাক্সিলারি প্রসেসের মধ্যে তো ম্যাক্সিলা থাকবেই, তার সাথে সামনের ম্যাক্সিলা মানে প্রি ম্যাক্সিলা, তার মানে এটা হচ্ছে প্রথম আর্চটা হচ্ছে সামনে থাকে ম্যাক্সিলা, এরপরে জাইগোমেটিক পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, এরপর সে ম্যান্ডিবুলার প্রসেস, ম্যান্ডিবুলার প্রসেসের মধ্যে কি, ম্যান্ডিবুলার প্রসেসের লিঙ্কগুলা, এরপরে হচ্ছে কানের হাড্ডির কয়েকটা আসে, কি আসে বলেন, এখানে যেহেতু এম তাহলে ম্যালিয়াস আসবে, ম্যালিয়াস সঙ্গে করে নিয়ে আসবে কে, ফ্রেন্ড হিসাবে ইনকাস, তাহলে ম্যালিয়াসের সাথে আসতেছে ইনকাস। কার্টিলেজ কি আসতেছে, মিকাস কার্টিলেজ, মিকাস কার্টিলেজ আসলে ওর সাথে বন্ধু হিসাবে আসতেছে কোয়াড্রেট কার্টিলেজ। আর লিগামেন্টের মধ্যে দেখেন ম্যান্ডিবুলার লিগামেন্ট, তার সাথে বন্ধু হচ্ছে স্ফেনো ম্যান্ডিবুলার, আর তারপরে ওটা কি, আরেকটা লিগামেন্টটা হচ্ছে এমের লিগামেন্ট, কার লিগামেন্ট, ম্যালিয়াসের লিগামেন্ট। ম্যালিয়াসের কোন লিগামেন্ট, ম্যালিয়াসের অ্যান্টেরিয়র লিগামেন্ট, কারণ প্রথম আর্চে সবসময় সবকিছু সামনে থাকে। এরপর আর্টারি কি, ম্যাক্সিলারি আর্টারি। এরপরে দেখেন আমরা সেকেন্ডে চলে যাচ্ছি। সেকেন্ডে হচ্ছে ফেশিয়াল নার্ভ। হ্যাঁ, ফেশিয়াল নার্ভ হচ্ছে সেভেন্থ নার্ভ। এখানে কি, মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশন। ফেশিয়াল এক্সপ্রেশনের মাসেল গুলো কি, বাক্সিনেটর, অরিকুলারিস, ফ্রন্টালিস, প্ল্যাটিসাইমা, অরবিকুলারিস, অরিস। দেখেন আমি যদি পড়তে চাই বেশি, তাহলে কিন্তু আমার এই প্রত্যেকটা মাসেলে আমি যখন একটু ডিটেলস পড়বো হেড অ্যান্ড নেকে, আমার উচিত কিন্তু এগুলা পড়া মনে হবে। কিন্তু মাসেল অফ ফেশিয়াল এক্সপ্রেশন থেকে দেখা গেছে 5 বছরেও একটা কোশ্চেন আসে নাই। তো এত অ্যানালাইসিস করে আমি যখন মানে এখানে আনছি, এটা বলার জন্য আমার উদ্দেশ্য হচ্ছে তখন আমি এগুলো বাদ দিচ্ছি, এগুলোর আমি আনি নাই, ইনসেশন, তারপরে কোথা থেকে কি আসছে না আসছে আনি নাই। কিন্তু আমরা তো নার্ভ সাপ্লাই ঠিকই পড়ছি, কারণ আমরা ফ্যারেঞ্জিয়াল আর্চ পড়ছি, ফ্যারেঞ্জিয়াল আর্চের মধ্যে আমি ফেশিয়াল মাসেলের নার্ভ সাপ্লাই গুলো পড়ে ফেলছি। এটা হচ্ছে ফেশিয়াল নার্ভ দিয়ে সাপ্লাই হয়, ফেশিয়াল নার্ভ হচ্ছে সেভেন্থ গ্র্যানিয়াল নার্ভ। এরপরে দেখেন এই কিন্তু পিছিয়ে আছে, এই পোস্টেরিয়র বেলি অফ দ্য ডায়াগাস্টিকে দিচ্ছে। সামনে যে প্রথম আর্চটা কি ছিল, ও ফার্স্ট ছিল, ও অ্যান্টেরিয়র বেলি নিয়ে গেছে। এখন পোস্টেরিয়র বেলি অফ দ্য ডায়াগাস্টিক হচ্ছে আসছে হচ্ছে সেকেন্ডে। আর এখানে কি, স্টাইলোহাইডেড স্ট্যাপিটিয়াস। আমার কাছে, আমার যখন পড়ছি না তখন আমার কাছে মনে হচ্ছে যেখানে পোস্টেরিয়র, যেখানে পি আছে, ওর সাথে ম্যাক্সিমাম টাইমে না আপনি এস কে যোগাই দিতে পারবেন, যে এটা যেহেতু একটু পি পোস্টেরিয়রলি, তাই না? সেকেন্ড হ্যান্ড যে আসছে পোস্টেরিয়র বেলি অফ দ্য ডায়াগাস্টিক থাকে, এখানে আবার কি, পিএস,
স্টাইলোহাইয়েড স্টেপিজিয়াস থাকে। এরপরে দেখেন বোনস, এরপরে দেখেন বোনসে হচ্ছে স্ট্যাপিস আর হচ্ছে স্টাইলোয়েড প্রসেস। লিগামেন্টটা কি? স্টাইলোয়েড লিগামেন্ট। এরপরে দেখেন laser horn and upper portion of the body of the hyoid bone। প্যাচটা আমার এখানে, তাই না? হাইওয়েড বোন আসে, সমস্যা নাই, তুমি হাইওয়েড বোনকে নিয়ে আসবে, এটা তো ব্যাপার না, কিন্তু তুমি নিজেরটাকে নিয়ে আসছো, এটা হলো ব্যাপার। সেকেন্ড যে সে নিজেরটাকে নিয়ে আসছে, laser horn and upper portion of the body of the hyoid bone। হ্যাঁ, হাইওয়েড বোনের এখন কয়টা ভাগ আছে আমরা ডিটেইলিংসে যাবো না, আমরা শুধু জানবো যে হাইওয়েড বোনসের কোন জায়গাটাকে দেয় এবং স্ট্যাপিডিয়াল আর্টারি। আমার কিন্তু অনেক পড়তে হবে ট্রু, কিন্তু কতটুকু পড়তে হবে এটাও একটা জানা আর্ট। আমি যখন প্রথমবার পরীক্ষা দিয়েছিলাম পার্ট 1 তখন মনে হয় আমি সবচেয়ে বেশি পড়ছি, কারণ আমি তখন কিছুই ছাড়ি নাই, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমি কিছুই মনে রাখতে পারি নাই। সো এই পড়া দিয়ে আমার কোনোই লাভ হয় নাই, ওই আমার পরের বার আবার দেওয়া লাগছে, আরেকবার দিলাম, 3বার দিছি, যখন ঘুরতে ঘুরতে তখন আমি বুঝছি যে ঠিক আছে ভাই এবার বেশি পড়া যাবে না, অল্প পড়তে হবে, কিন্তু যতটুকু পড়তে হবে ওর মধ্যে থেকে যাতে আমি কোনো ইনফো মিস না করি। এরপরে দেখেন আমার নার্ভ আসতেছে কি? গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। দেখেন থার্ডে হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। এখন ও কি? স্টাইলোফ্যারেঞ্জিয়াস। আচ্ছা, নামের মধ্যে কি আছে? ফ্যারেঞ্জিয়াস, তাহলে ওর সাথে কি আসবে? স্টাইলোফ্যারেঞ্জিয়াস। তারপরে স্কেলেটনের মধ্যে দেখেন গ্রেটার হর্ন এন্ড লোয়ার পোর্শন অফ দ্য বডি অফ দ্য হাইওয়েড বোন। তাহলে আমার সেকেন্ডটা নিয়ে গেছিল উপরের টুকু লেজার হর্ন, আপার পোর্শন অফ দ্য বডি অফ দ্য হাইওয়েড বোন, আর এ হচ্ছে গ্রেটার। এবং এইখানে দেখেন থার্ড আয়োটিক আর্চ, এটা আর্টারি সাপ্লাইটা কি? থার্ড অ্যাওটিক আর্চ। কোন অ্যাওটিক আর্চ? থার্ড। হ্যাঁ, ভেন্ট্রাল পার্ট থেকে কি আসে? কমন ক্যারোটিড আর্টারি। আর ডর্সাল পার্ট থেকে কি আসে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। হ্যাঁ, আইটি আমরা আইটি করি না, তাহলে ডর্সাল পার্ট থেকে আসে ইন্টারনাল, আর ভেন্ট্রাল পার্ট থেকে আসে কমন ক্যারোটিড। আমি একটু মানে মনে রাখতাম এগুলা দিয়ে, খুব যে লাভ হয়েছে তা না, আবার খুব যে ক্ষতি হয়েছে তাও না, এই জন্য এটা মনে রাখ। যদি আপনার কারো মনে হয় যে ঠিক আছে আমি দু একটা মেমোরিজ বানায় আমি এটা মনে রাখবো, সমস্যা নাই, আপনার মনে রাখতে পারলেই হইল, যেভাবে খুশি আপনি মনে রাখেন। মনে রাখছেন কিভাবে এটা ইম্পর্টেন্ট না, আপনি পাশ করে গেছেন এটাই বড় কথা, কেমনে পাশ করছেন এটা কেউ জানতে যাবে না। মানে আমার ক্ষেত্রেও সবার ক্ষেত্রে আমার মনে হয় এটা, যে আমি যে পাশ করতে পারতেছি না, আমার যে কোনো হেল্পিং হ্যান্ড নাই, আমি যে পড়তে পারতেছি না এটা ইম্পর্টেন্ট না, আমি পাশ করতে পারতেছি না এটা ইম্পর্টেন্ট ছিল। এবং আমি একদম ডিপ্রেসড হয়ে গেছিলাম যে হায় হায় পাশ করতে পারতেছি না, জীবনেও মনে হয় হবে না। মানে এরকম তো কখনো হয়নি, স্কুল কলেজে সবসময় ভালো স্টুডেন্ট ছিলাম, মেডিকেলে সব প্রফ একবারে পাশ করা, সবাই ক্যাম্পাসে জানে ভালো পড়াশোনা করি, এখন আমার এই অবস্থা কেন? আমার আর কিছু হবে না। কিন্তু আসলে ধৈর্যটা অনেক বড় একটা শিক্ষা পার্ট 1 এর জন্য। যাতে অনেকের আছে যাদের হচ্ছে অনেক মানে পড়তে পারবে, দিনে 18 ঘন্টা 16 ঘন্টা পড়ার এই পড়ার অ্যাফোর্ডেবিলিটি আছে, তারা পড়তে পারে, তো তারা মনে হয় এই স্টেজে এসে ওয়ান অফ দ্য লাকিয়েস্ট ম্যান, কারণ আসলে ম্যাক্সিমাম এদিকে এই ফ্যাসিলিটিটা নাই। আমরা যখন পড়বো আমাদের পড়াগুলো এরকমই করে কনসাইজ করা, যাতে যে অনেক অল্প সময় পড়বে সেও যাতে মোটামুটি একটা কিছু করে পরীক্ষার হলে যে বসতে পারে, এবং তার সাথে মনে হয় না, ডিপ্রেস না লাগে যে আমি সময় দিতে পারি না, আমি এই জন্য কিছুই পড়ি নাই। এই জন্য এই গাইডলাইনটা দেওয়া। আচ্ছা, তারপর দেখেন ফোর্থ হচ্ছে সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভেগাস নার্ভ, এটা এক্সটার্নাল ল্যারেঞ্জিয়াল নার্ভ। তাহলে হচ্ছে 4th এবং 6th দুটাতে কি আসতেছে আমার? 4th এবং 6th দুটাতে আমার ভেগাস নার্ভ আসতেছে। ভেগাস নার্ভের দুটা ব্রাঞ্চ দুটাতে সাপ্লাই দিচ্ছে। 4th কি দেখেন সুপিরিয়র ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ, আর 6th কি রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ। ঠিক আছে। আচ্ছা, এখন 4th দেখেন কি কি মাসেল আসতেছে? ক্রিকোথাইরয়েড, লিভেটর প্যালেটেন্ট কনস্ট্রিকশন অফ দ্য ফ্যারিংস। আচ্ছা, আর হচ্ছে 6th কি আসতেছে? ইন্ট্রিনসিক মাসেলস অফ দ্য ল্যারিং এক্সেপ্ট ক্রিকোথাইরয়েড। হ্যাঁ, তাহলে এক্সেপ্ট যে ক্রিকোথাইরয়েড, বাবা তুমি যে বাদ গেলা, তুমি কই গেলা? ও গেল 4-এ। হ্যাঁ, এইখানে এই যে আমরা যে আর্চ করবো এই প্যাচ গুলাই আমাদের কঠিন, প্যাচ গুলাই আমাদের মনে থাকবে না, সেই জন্য বারবার পড়বো, বারবার পড়তে পড়তে এটা ইনশাল্লাহ হয়ে যাবে। এবং আপনারা এই আর্টসটাকে আপনাদের মনে যত রং আছে সব রংগুলো দিয়ে সুন্দর করে সাজাবো, দেখবেন যে মোটামুটি যাতে ডেভেলপমেন্টে খুব ডিপে ঢোকার দরকার নেই, কিন্তু ওই ডিপে যতটুকু সময় দিবেন তার চেয়ে বেশি সময় আপনি এই ছকটাকে দিবেন, তাহলে দেখবেন ছকটা উদ্ধার হয়ে গেছে। এরপরে দেখেন স্কেলিটন দেখেন থাইরয়েড কার্টিলেজ, 4 টাচ মেইনলি। হ্যাঁ, কি কি আসে? ক্রিকয়েড, অ্যাটিনয়েড, কর্নিকুলেট এন্ড কিউনিফর্ম। ল্যারিঞ্জিয়াস কার্টিলেজের 5th এবং 6th দুইটা থেকে আসে। কোনটাতে কি আসে এত ডিটেইলস দরকার নাই, তাই না? আমরা তো আর জেনারেল আর্টারি পরীক্ষা দিচ্ছি না, আমরা হচ্ছে খুব রয়্যাল, আমরা অপথলমোলজি পরীক্ষা দিচ্ছি, তো আমরা সবকিছু এত ভিতরে ঢুকে পড়বো না।
তো দেখেন আর্টারি কি ফোর্থ অ্যাওর্টিক আর্চ, ফোর্থ অ্যাওর্টিক আর্চে কি আসে, রাইট থেকে কি আসে, প্রক্সিমাল পার্ট অফ দ্য রাইট সাবক্লেভিয়ান আর্টারি, লেফটে কি আসে, পার্ট অফ আর্চ অফ দ্য অ্যাওর্টা। এরপর দেখেন সিক্সথ অ্যাওর্টিক আর্চ, সিক্সথ অ্যাওর্টিক আর্চে কি রাইট ভেন্ট্রাল, রাইট পালমোনারি আর্টারি, রাইট ডরসালটা ডিসঅ্যাপিয়ার করে যায়। ভাই দেখেন এতক্ষণ পড়লাম, এতক্ষণ কিন্তু আমি কোনোটাতে বলি নাই যে এটা ডিসঅ্যাপিয়ার করে যায়, এই কথাটা প্রথম ইউজ করলাম না। সো এই কথাটা আপনার মনে রাখতে হবে যে ডিসঅ্যাপিয়ার করে গেল, কোনটা গেল, রাইট ডরসালটা ডিসঅ্যাপিয়ার করে গেল। আর রাইট ভেন্ট্রাল আর আবার ভেন্ট্রালের মধ্যে কি আছে, মানে আমরা এটা অ্যাওর্টিক আর্চটাকে আমরা দুই ভাগে ভাগ করতেছি আসলে, যেটা সহজ কথা। একটা হচ্ছে রাইট, একটা হচ্ছে লেফট। প্রথমে রাইট এন্ড লেফটে ভাগ করলাম, রাইট এন্ড লেফটের মধ্যে আমি কিসে ভাগ করলাম, ভেন্ট্রালে ভাগ করলাম, ডরসালে ভাগ করলাম। আবার লেফটে গেলাম, লেফটে আমি ভেন্ট্রাল ভাগ করলাম, ডরসাল ভাগ করলাম। ভেন্ট্রালে আমার কি আসতেছে, রাইট পালমোনারি আর্টারি, আর ডরসালটা কি করতেছে, ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। তাহলে আমার রাইটের কাহিনী শেষ। আর লেফটের ক্ষেত্রে কি হচ্ছে, লেফটে হচ্ছে আপনার লেফট পালমোনারি আর্টারি, আর লেফট ডরসালটা কি করতেছে, ডাক্টার্স আর্টারিওসাস করতেছে। ঠিক আছে, গেল। এরপরে হচ্ছে আমার আসতেছে পাউচ। হ্যাঁ, যেন কি একটা জ্বর আসছে, মানে এত গলা খুসখুসা ঠান্ডা। আচ্ছা দেখেন, এরপরে আমরা করছি পাউচ। পাউচের মধ্যে কয়টা পাউচ আমরা পড়ছি, 1 2 3 4 5। হ্যাঁ, এখানে কিন্তু আমার কোনো ক্যাচার নেই, একদম সুন্দর 1 থেকে 5 সুন্দর মতো দাঁড়ায় আছে। ঠিক আছে, ওখানে যেমন একটা মিস ছিল, এখানে সে মিসের কোনো চান্স নাই। ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। দেখেন ফার্স্ট পাউচ থেকে কি আসছে, middle ear cavity, auditory tube, endodermal lining of the tympanic membrane। হ্যাঁ, এরপর সেকেন্ড থেকে কি আসে, প্যালাটাইন টনসিল। ঠিক আছে, প্যালাটাইন টনসিল সেকেন্ড থেকে আসে। এবং এই ছকটা আমি পড়ছি, এই জন্য অনেক জায়গায় কিন্তু আমি অনেক কিছু ডেভেলপমেন্টাল লিখি নাই, যে প্যালাটাইন টনসিলের ডেভেলপমেন্ট লিখছি কিনা আমার মনে নাই, মনে হয় না লিখছি, বা লিখলেও হয়তো অ্যাবসেন্ট মাইন্ডেড লিখে ফেলছি। কিন্তু আমি ধরে নিছি যে এই ছকটা আমাদের সবার পড়া আছে। তো এই স্ট্রাকচার গুলার ডেভেলপমেন্ট কোন পাস থেকে বা কোন আর্টস থেকে বা কি থেকে আমরা এটা জানি। হ্যাঁ, এই জন্য আমরা এটা পড়ি না। মানে আরেকটা এরকম একটা টপিকস আছে তাই না, এমব্রায়োলজির যে জার্ম লেয়ার গুলা, সেই জার্ম লেয়ার গুলো আপনার খুব সুন্দর করে পড়বেন, ওগুলোকে আপনারা নিজেদের মতো করে গুছায় নেবেন। একটু কিছুক্ষণ পড়ার পরে দেখবেন যে হয়ে যাচ্ছে, মোটামুটি ওটা সাইজে চলে আসবে। আর আপনাদের কাছে সাইজে আসবে তো কার কাছে আসবে বলেন। এরপর দেখেন সেকেন্ড পাউচ, সেকেন্ড পাউচ হচ্ছে প্যালাটাইন টনসিল। হ্যাঁ, এরপর থার্ড পাউচ দেখেন, তারপর থেকে কি আসে, থাইমাস এবং ইনফিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। আরেকটা প্যাচকে লাগাই দিল। থার্ড পাউচ থেকে আসলো কি, ইনফিরিয়র প্যারাথাইরয়েড। আর ফোর্থ পাউচ থেকে কি আসলো, সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, এটা কি মানে রোটেশন হয়, উপরেরটা নিচে আর নিচেরটা উপরে চলে যায়, তখন এরকম হয় যে সুপিরিয়রটা আর ইনফিরিয়রটা এরকম উল্টাপাল্টা হয়ে যায়। এরপরে দেখেন ফিফথ পাউচ, ফিফথ পাউচ থেকে কি, আলটিমো ব্রাকিয়াল বডি হুইচ আলটিমেটলি ফর্ম প্যারাফলিকুলার সি সেল অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড। গেল। এরপরে আমি চলে আসতেছি ফোসাতে। ফোসাতে দেখেন আমার অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা। আমি হচ্ছে এখানে একবারে, আমরা তোদের মনে পড়ে এই স্লাইডটা মনে হয় প্রসূনদার স্লাইডেও আছে, ওনাদের স্লাইড গুলো কিন্তু আমাদের রেফারেন্স স্লাইড। হ্যাঁ, আপনার 12টা পক্ষে চেষ্টা করবেন একবার প্রথমে অবশ্যই হলেও ওনাদের ক্লাসগুলো করা। ওনাদের ক্লাসগুলোর অল্টারনেটিভ ওয়েতে কিন্তু আমাদের ক্লাসগুলো না, শুধু ওনাদের ক্লাসগুলোকে অ্যাসিস্ট্যান্ট দেওয়ার জন্য আমাদের ক্লাসগুলো। দেখেন ক্র্যানিয়াল ফোসা, ক্র্যানিয়াল ফোসাকে অ্যান্টেরিয়র ক্র্যানিয়াল ফোসাতে কি কি আছে, ফোরামেন সিকাম, টিবিফর্ম প্লেট অফ দ্য ইথময়েড বোন, অ্যান্টেরিয়র ইথময়েডাল ফোরামেন, পোস্টেরিয়র ইথময়েডাল ফোরামেন। হ্যাঁ, এখন দেখেন ফোরামেন সিকাম, ফোরামেন সিকাম দিয়ে কি যায়, এমিসারি ভেন। ঠিক আছে, এমিসারি ভেন যে আমার মতে যতটুকু লাল কালি আছে এতটুকু করলে ইনশাআল্লাহ চলে আসবে। তারপর যদি একটু মনে হয় যে হ্যাঁ আমার ক্যাপাসিটি আছে, আমি করতে পারবো, আমার পড়ার ইচ্ছা আছে, টাইম আছে, ওকে আমি ভিতরটুকু অবশ্যই করবো, ভিতরটুকু ইম্পর্টেন্ট। কিন্তু এই লাল কালির গুলো যাতে আমার বাদ না যায়। হ্যাঁ, আমার হচ্ছে টার্গেট হচ্ছে এরপর দেখেন মিডল ক্যানিয়াল ফোসা। মিডল ক্যানিয়াল ফোসা দেখেন প্রথমে অপটিক ক্যানাল, মানে পড়া কম হলে কি হয়, এখানে আছে না দেখেন অপটিক নার্ভ উইথ মেনিনজিয়াল শীট, আর তার সাথে আছে অপথ্যালমিক আর্টারি। আমি যখন প্রথমবার পরীক্ষা দিতে গেছি এই কোশ্চেনটা আসছে, আমি না অপথ্যালমিক আর্টারিটা মনেই করতে পারি না, আমার কাছে বারবার মনে হচ্ছে এটা মনে হয় ভেইন। অপথ্যালমিকটা মনে আছে কিন্তু আর্টারি না ভেইন এটা মনে নাই। এটা 1 নাম্বার হচ্ছে আমার পড়া কম হয়েছে, 2 নাম্বার হচ্ছে আমার ডিভিশন হয় না, এই দুইটা মিলে আমি মনে করতে পারি নাই। আমার মনে হয় যে ভুলই আমি দাগা আসছিলাম। এটা অত্যন্ত একটা সহজ, দেখেন আর্টারি কত সুন্দর করে আমার দিকে তাকায় আছে এবং নার্ভের সাথে আর্টারি গেছে। মনে রাখো তো এটা সহজ, একটা ভাইটাল স্ট্রাকচারের সাথে আরেকটা ভাইটাল স্ট্রাকচার গেছে, কিন্তু আমি ভুলে গেছি। তার মানে পড়াশোনার অবস্থা আসলে অনেক খারাপ থাকে, পরের দিন থেকে নিজেকে রিকভার করতে হবে, এটাই চ্যালেঞ্জ। আচ্ছা, তার ফোরামেন রোটান্ডাম, দেখেন ফোরামেন রোটান্ডামটা কোথায় থাকে,
anterior medial part of the greater wing of the sphenoid. Sphenoid কোন পার্টে? anterior medial part. এমনি হেঁটে কি আসে? maxillary nerve, branch of fifth nerve. এরপরে দেখেন foramen ovale. foramen ovale আমরা মনে রাখতাম না মেইল দিয়ে। দেখেন এই যে এত ছোট ছোট লেখা স্লাইড গুলো আসলে আমাদের জন্য কিন্তু আইডিয়াল না। আপনাদের দেখতেও কষ্ট হচ্ছে, আমার নিজেরও দেখতে কষ্ট হচ্ছে। কিন্তু এই ছকটাকে সুন্দর একটা ইয়ের মধ্যে আনার জন্য এবং নিজের কষ্ট কমানোর জন্য আমি এটাই আর কি কপি পেস্ট করছি। আপনারা যখন পড়বেন তখন একটু বড় করে করে সুন্দর করে পড়বেন যাতে হচ্ছে আপনাদের চোখে পড়ে। দেখেন মেল কেন বললাম? ম্যান্ডিবুলার নার্ভ, হ্যাঁ। তারপরে এতে কি? অ্যাক্সেসরি মেনিঞ্জিয়াল আর্টারি, অ্যাক্সেসরি মেনিঞ্জিয়াল আর্টারি। এই পরেই কিন্তু এটা মিডল মেনিঞ্জিয়াল আর্টারির সাথে একটু পরেই গুলায় যাবে, একটু পরেই গুলায় যাবে। এই জন্য এটা যে অ্যাক্সেসরি মেনিঞ্জিয়াল আর্টারি এটা খুব ভালো করে মনে রাখবেন। এরপর দেখেন লেসার সুপারফিশিয়াল পেট্রোসাল নার্ভ, ঠিক আছে। আমার মেইল গেল। এরপরে দেখেন ফোরামেন স্পাইনোসাম। ফোরামেন স্পাইনোসাম কোথায় আছে? behind and lateral to foramen ovale. দেখেন কত সুন্দর করে একটা বর্ণনা দিছে রে বাবা, বিহাইন্ড এবং ল্যাটেরাল। এইটাই যদি বিহাইন্ড থেকে ল্যাটেরাল না হয়ে মিডিয়াল হয়, বিহাইন্ড না হয়ে অ্যান্টেরিয়র হয়, তাহলে কিন্তু আমার সব কাহিনী খতম, তাই না? একটা স্টেট পুরো ভুল চলে আসবে। তো এই জন্যই আমরা জানবো এটা যে কোথায়, এবং এটা কোথায় থাকে? গ্রেটার উইং এ থাকে। তারপরে এখানে কি দেখেন? স্পাইনোসাম, হ্যাঁ। আচ্ছা, আমি এটা মনে রাখতাম কি জানেন? স্পাইন কোথায় থাকে? আমাদের বডির মিডলে থাকে না? এখন মিডল মেনিঞ্জিয়াল আর্টারি ফোরামেন স্পাইনোসাম দিয়ে যায়। এছাড়া আমি আর কোনো ভালো বুদ্ধি পাই নাই, আমার গোলমাল লাগতোই। সেজন্য আমি মনে রাখতাম মিডল মেনিঞ্জিয়াল আর্টারি ও মাঝখানে, স্পাইনোসামের স্পাইনের মতো যদি ধরি মাঝখানে। মিডল মেনিঞ্জিয়াল আর্টারি অবশ্যই ফোরামেন স্পাইনোসাম দিয়ে যায়। মানে এই বুদ্ধিগুলো আমি মনে রাখার চেষ্টা করতাম আর কি। এরপর দেখেন মেনিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ভেগাস, হ্যাঁ, এটা মেনিঞ্জিয়াল ব্রাঞ্চ দিয়ে যাবে। ম্যান্ডিবুলার ডিভিশন, এই তো স্পাইনোসাম, এই তো সবকিছু এম। দেখেন মিডল মেনিঞ্জিয়াল আর্টারি, মেনিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ম্যান্ডিবুলার ডিভিশন অফ দ্য ভেগাস নার্ভ। আচ্ছা, ঠিক আছে। এরপর ফোরামেন ন্যাসেরাম। ফোরামেন ন্যাসেরাম দেখেন কোথায় থাকে? এটা অ্যাপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। দেখেন এইটুকু তাকাপ, মানে এইটুকু আপনারা যখন করবেন তখন অ্যাপেক্স অফ দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল যে বোন আছে এটা খুব সুন্দর করে ফোকাস করে করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এরপর দেখেন আপার পার্টে কি আছে? আপার পার্টে এটা কিন্তু দুইটা, হ্যাঁ। ল্যাসেরাম মানে কি? একদম ল্যাসারেটেড করে এই একটা ফোরামেন ইচ্ছা মতো ভাঙিয়ে ফেলছে। ভাঙিয়ে এখানে আপার পার্টে কি দিছে দেখেন? ইন্টারনাল কারোটিড আর্টারি, তার সাথে হচ্ছে সিম্প্যাথেটিক নার্ভ। আর লোয়ার পার্টে কি? মেনিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি আর নার্ভ টু দ্য টেরিগয়েড ক্যানাল, ঠিক আছে। এরপর দেখেন ক্যারোটিড ক্যানাল। ক্যারোটিড ক্যানাল কি? ট্রানভার্সেস দ্য পেট্রোসাল পার্ট অফ দ্য টেম্পোরাল বোন। upper opening at the apex that forms posterior medial boundary of the foramen lasum. খুব জটিল কথা না? এত জটিল কথা আপনার দরকার নেই, ঠিক আছে। আপনি শুধু প্রথম দিকে পড়েন, ট্রানভার্সেস দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, ঠিক আছে। এরপর দেখেন আপার ওপেনিংটা কি আর লোয়ার ওপেনিং। তাহলে আমরা জানলাম যে ক্যারোটিড ক্যানাল দুইটা ওপেনিং, হ্যাঁ। আপার ওপেনিং, লোয়ার ওপেনিং। আপার ওপেনিংটা কি ফর্ম করে? ফোরামেন ল্যাসেরামের পোস্টেরিয়র ল্যাটারাল বাউন্ডারি ফর্ম করে। আর লোয়ার ওপেনিংটা কি? ইনফেরিয়র সারফেস ফর্ম করে। এখন দেখেন এখানে আবার কি আসে? ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ও সিম্প্যাথেটিক প্লেক্সাস অফ নার্ভ ফর সুপিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া। এটা অনেক ইম্পর্টেন্ট একটা লাইন, ঠিক আছে। ক্যারোটিড ক্যানাল, ক্যারোটিড ক্যানালটা ইম্পর্টেন্ট, কন্ট্রাস্টটা আরো ইম্পর্টেন্ট। এরপর দেখেন মিডিয়াল ক্যানিয়াল ফোসা। মিডিয়াল ক্যানিয়াল ফোসার মধ্যে কি আছে দেখেন? সুপিরিয়র অরবিটাল ফিশার, তাই না? সুপিরিয়র অরবিটাল ফিশার সম্পর্কে নতুন করে কি বলবো? এটা তো বলার উপরের একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখেন এক্ষেত্রে তিনটা নার্ভ, যে এলএফটি অনা। আপনারা কি এলএফটি অনা দিয়ে পড়ছেন আমার মতো? আমি কিন্তু এলএফটি অনা দিয়ে পড়ছি। দেখেন এখানে ল্যাক্রিমাল নার্ভ, ফ্রন্টাল নার্ভ, ট্রক্লিয়ার নার্ভ, ঠিক আছে। আর অনাতে দেখেন অকুলোমোটর নার্ভ, মেসোসিলারি নার্ভ, অ্যাবডুসেন নার্ভ, অকুলোমোটর নার্ভ। তাহলে কি পাইলাম? অনাতে পাইলাম অকুলোমোটর নার্ভ দুইটা পাইলাম না? তার মানে অনাতে আসার আগেই অকুলোমোটর নার্ভ দুইটা ভাগে ভাগ হচ্ছে, সুপিরিয়র আর ইনফেরিয়রলি ভাগ হচ্ছে। সুপিরিয়র ইনফেরিয়রলি ভাগ হয়েই এই অকুলোমোটর নার্ভটা সুপিরিয়র অরবিটাল ফিশারকে ঢুকছে, ঠিক আছে। এই হলো কথা। পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফোসা। পোস্টেরিয়র ক্র্যানিয়াল ফোসার মধ্যে দেখেন আমার তিনটা, একটা হচ্ছে ইন্টারনাল অডিটরি মেটাস, জুগুলার ফোরামেন আর হাইপোগ্লোসাল ক্যানাল। ইন্টারনাল অডিটরি মেটাস এর মধ্যে কি দেখেন? পজিশনটা কোথায়? posterior surface of the petrous part of temporal bone, হ্যাঁ। এখানে কি থাকে? ফেশিয়াল নার্ভ থাকে, সেভেন নার্ভ, ককলিয়ার এন্ড ভেস্টিবুলার নার্ভ থাকে, তার সাথে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থাকে, সেটা আবার ব্রাঞ্চ অফ দ্য ব্যাসিলার আর্টারি। আর জুগুলার ফোরামেনে কি থাকে দেখেন? জুগুলার ফোরামেন হচ্ছে কোথায় থাকে? বিটুইন দ্য পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন এন্ড জুগুলার নচ অফ দ্য কন্ডাইলার পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন। সহজ কথা, জুগুলার ফোরামেনটা হচ্ছে আমার টেম্পোরাল বোন এবং অক্সিপিটাল বোনের মাঝে থাকে। এখন টেম্পোরাল বোনের কোন পার্টটা? পেট্রাস পার্টটা।
আর অক্সিপিটাল বোনের কথার পার্টটা কন্ডাইলার পার্টটা। কন্ডাইলার পার্টের আবার কি জুগুলার, ঠিক আছে। পরে দেখেন আপনাদেরকে এগুলো ফোরামেন গুলো কঠিন লাগে না? আমার কিন্তু ফোরামেন গুলো অনেক কঠিন লাগতো। হ্যালো, আছেন আপনারা? আমার কথা শোনা যায়? শোনা যাচ্ছে আমাকে? যাই আপু। আচ্ছা, থ্যাংক ইউ আপু। মনে হয় কি যে একা একা মনে হয় বসে থেকে বক বক করতেছে, এই জন্য মাঝে মাঝে আপনাদের কথা শুনতে ইচ্ছা করে। এই যে দেখেন, এটা হচ্ছে আমার না ফোরামেন গুলো খুব কঠিন লাগতো, এই জন্য আমি মানে এটা একদম মুখস্থ করার, তারপর আমি চেষ্টা করতেছি এগুলো একটু পড়ানোর জন্য। একটু স্কিপ করবো না, একটু বলবো? হ্যালো, বলেন আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে বলি, হ্যাঁ চেষ্টা করি যতটুকু সম্ভব। তারপরে দেখেন জগুলার ফোরামেন। জগুলার ফোরামেনের মধ্যে দেখেন এটা হচ্ছে অ্যান্টেরিয়র ভাস্কুলার কম্পার্টমেন্ট আর পোস্টেরিয়র ভাস্কুলার কম্পার্টমেন্ট। অ্যান্টেরিয়র ভাস্কুলার কম্পার্টমেন্টে কি আসে? ইনফিরিয়র পেট্রোসাল সাইনাস আসে। সেটা আবার কোথায় এন্ড করে? সুপিরিয়র বাল্ব অফ দা ইন্টারনাল জগুলার ভেইন। আর পোস্টেরিয়র ভাস্কুলার কম্পার্টমেন্টে কোথায় এটা ইয়ে করে? সিগময়েড সাইনাস কন্টিনিউয়াস বিলো উইথ দা ইন্টারনাল জগুলার ভেইন। আর মিডল নার্ভাস যে কম্পার্টমেন্ট, সেই নার্ভাস কম্পার্টমেন্টের মধ্যে দিয়ে আমার 9, 10 এবং 11 নার্ভ যায়। এরপরে আসে আমার লাস্টে হাইপোগ্লোসাল ক্যানাল। হ্যাঁ, হাইপোগ্লোসাল ক্যানালটা কোথায় থাকে? এটা হচ্ছে কন্ডাইল অফ দা অক্সিপিটাল বোন। এখানে আমার কি যায়? হাইপোগ্লোসাল নার্ভ যায় 12 নার্ভ, মেরিডিয়াল ব্রাঞ্চ অফ দা, তার সাথে কি যায়? অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি। দেখেন মানে এত আর্টারি, তার এত ব্রাঞ্চ, তার আবার অ্যাসেন্ডিং ব্রাঞ্চ, মিডল ব্রাঞ্চ, ফ্যারেঞ্জিয়াল ব্রাঞ্চ। সেজন্য অবশ্যই প্রত্যেকটাই মনে রাখবেন, এটা কিন্তু গোলমাল লাগে। পরীক্ষার হলে গেলে আপনাদের গোলমালটা লাগবে। আমার লাগতো, আমি তো একদম মানে পচা গোছের স্টুডেন্ট, আমার লাগতো মানে ম্যাক্সিমামেরই হয়তো লাগে, কারো কারো না লাগতে পারে, তাদের মতো আমি না, আমার সবকিছুতেই গোলমাল লাগে, সবকিছুতেই আমি কনফিউজড হয়ে যাই। তো এই জন্য এগুলো আমি অনেকবার পড়তাম। মেনিনজিয়াল ব্রাঞ্চ কোনটা, তারপরে কোনটা মিডল ফ্যারেঞ্জিয়াল আর্টারি ব্রাঞ্চ, কোনটা কিসের ব্রাঞ্চ, এগুলো একটু মনে রাখ। এরপরে আমরা চলে যাচ্ছি থাইরয়েড গ্ল্যান্ডে। হ্যাঁ, থাইরয়েড গ্ল্যান্ডে দেখেন, থাইরয়েড গ্ল্যান্ডে হচ্ছে যে পোষণদার যে লেকচারটা, সত্যি কথা বলতে ওই লেকচারটা একটা থাইরয়েড গ্ল্যান্ড সম্পর্কে কেউ যদি পড়তে চায় যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায়, ওই একটা লেকচার আমার আনা। হ্যাঁ, বিশেষ করে এমএস এবং ডিপ্লোমা যারা দিবে তাদের জন্য ওই লেকচারটা পড়লে আর কিছুই পড়তে হবে না, এবং এত সুন্দর করে দাঁত লেখা। কিন্তু আমরা অপথলমোলজির জন্য ওটাকে একটু কনসাইজ করে আনছি। হ্যাঁ, আমি যেগুলো যেগুলো কম পড়ছি আর সেগুলো আমি ঢুকাই নাই, সহজ কথা হচ্ছে এটা। আমার মনে হয়েছে যে আমি অনেকের সাথে একটু কথা বলার চেষ্টা করছি, যে ওরাও বলছে যে না 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 আমরা ওগুলো পড়ি নাই। তো সবকিছু মিলাই থাইরয়েড গ্ল্যান্ডটাকে আমরা একটু কনসাইজ করে আনছি, কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড যতটুকু কনসাইজ করে আনছি এতটুকু পুরোটাই পড়তে হবে। এখান থেকে কোনো কিছু বাদ দেওয়ার কিন্তু কোনো সুযোগ নাই। পজিশনটা দেখেন, পজিশনটা হচ্ছে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ট্র্যাকিয়াল রিজ। লোবস কয়টা? দুইটা, রাইট এন্ড লেফট। আর্টারি সাপ্লাই কি? সুপিরিয়র থাইরয়েড আর্টারি, ইনফিরিয়র থাইরয়েড আর্টারি এবং থাইরয়েডিমা আর্টারি। হ্যাঁ, থাইরয়েডিমা আর্টারিটা কি? ইনকনসিস্টেন্ট ব্রাঞ্চ অফ দ্য ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক। তাহলে এটা কিসের ব্রাঞ্চ হচ্ছে? ব্রাকিওসেফালিক ট্রাঙ্কের ব্রাঞ্চ। এবার ভেনাস ভেনাসের মধ্যে দেখেন, ভেনাস ভেনাসের মধ্যে হচ্ছে সুপিরিয়র মিডল থাইরয়েড ভেন, সেটা কোথায় যায়? সেটা যায় হচ্ছে আমার ইনফিরিয়র থাইরয়েড ভেন। ইনফিরিয়র থাইরয়েড ভেনটা আমার কোথায় যায়? ইন্টারনাল জুগুলার ভেন। শেষ পর্যন্ত সব কোথায় যায়? ব্রাকিওসেফালিক ভেন। এবং এখন কোন পজিশন দিয়ে যায়, কোথায় কোন পজিশনে কে নেকেড ঢুকে, এই ডিটেলিং গুলা কিন্তু আমি আনি নাই। সো আমার মনে হয় না যে এগুলো পড়তে হবে, কিন্তু কোনটা কোন ভাবে গেছে এই মিনিমাম এইটুকু আমাদের আসলে জানতে হবে। এরপর লিম্ফ্যাটিক ড্রেনেজের মধ্যে দেখেন, লিম্ফ্যাটিক ড্রেনেজের মধ্যে হচ্ছে ডিপ সার্ভাইকাল নোড, প্রি ট্যাকিয়াল নোড, প্রি প্যারাট্যাকিয়াল নোড। হ্যাঁ, এবং সবকিছু একদম লাস্টে গিয়ে কোথায় যায়? আমার থোরাসিক ডাক্টে। আর নার্ভ সাপ্লাইয়ের মধ্যে আমার কি আছে? সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক। সিম্প্যাথেটিকটা কি? সুপিরিয়র, মিডল এন্ড ইনফিরিয়র সার্ভাইকাল গ্যাংলিয়া। এই সার্ভাইকাল গ্যাংলিয়া আবার কাকে সাথে করে নিয়ে আসে? থাইরয়েড আর্টারি গুলোকে সাথে করে নিয়ে আসে। প্যারাসিম্প্যাথেটিকটা কি? ভেগাস এবং রিকারেন্ট ল্যারেঞ্জিয়াল নার্ভ। এরপর দেখেন, আমি অনেক কিছু দেই নাই তো, কিন্তু সবকিছু যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আছে। যেমন একটা লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড, এক নাম্বার ইম্পর্টেন্ট কথা গেল। সবচেয়ে বড় এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সবচেয়ে বড় একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তো এটা অবশ্যই আমার ফোকাসে থাকতে হবে। কারণ লার্জেস্ট, স্মলেস্ট, শর্টেস্ট, গ্রেটেস্ট, এই জিনিসগুলো থেকে এফসিপিএসেও কোশ্চেন হয়, আইসিইউ তেও কোশ্চেন হয়। সো আমি এগুলো মিস করবো না। তাহলে এটা একটা লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমি জানলাম কি কি হরমোন সিক্রেট হয়? T3, T4 ক্যালসিটোনিন।
এটা কি একমাত্র এন্ডোক্রাইন গ্ল্যান্ড? দেখেন আবার কি আসছে, অনলি। অনলি আসছে মানে আমার এই ইনফোটা জানতে হবে, যেটা কি লোকেটেড কি সুপারফিশিয়াল, কোথায় বডিতে থাকবে, এবং এটা আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারি। মানে চিন্তা করছেন এত বড় একটা গ্ল্যান্ড, সেটা সুপারফিশিয়ালে থাকে, একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ডকে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করতে পারি, এটা কিন্তু আসলে কম কথা না। এই জন্যই থাইরয়েড গ্ল্যান্ড আসলে এত ইম্পর্টেন্ট। দেখেন ইট ইজ দ্য অনলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড দ্যাট ডিপেন্ডস অন এক্সটার্নাল এনভায়রনমেন্ট ফর র ম্যাটেরিয়াল আয়োডিন টু সিনথেসাইজ ইটস হরমোন, এবং হচ্ছে এক্সটার্নাল এনভায়রনমেন্টের উপর ডিপেন্ডেন্ট। নর্মালি কিন্তু হরমোনের অ্যাক্সেস গুলো ওটা বডির নিজস্ব অ্যাক্সেস, ওর কিন্তু কারো উপর ডিপেন্ডেন্সি নেই। কিন্তু থাইরয়েড গ্ল্যান্ডের ডিপেন্ডেন্সি আছে, আয়োডিন না হলেও কাজ করবে না। হ্যাঁ, যেমন হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের ব্যাপারটাও কিন্তু এরকম না, যদি ক্যালসিয়াম থাকেও একরকম সিগন্যাল দিবে, না থাকলে একরকম সিগন্যাল দিবে, লো থাকলে একরকম সিগন্যাল দিবে। কিন্তু ও কি ক্যালসিয়ামের উপর ডিপেন্ডেন্ট? ও কিন্তু ক্যালসিয়ামের উপর ডিপেন্ডেন্ট না, ও ক্যালসিয়ামটাকে একটা ট্রিগার হিসেবে কাজ করে। কিন্তু থাইরয়েডটা কি হলো, ক্যালসিয়াম আমার হচ্ছে একদম আয়োডিনের উপর ডিপেন্ডেন্ট, এই জন্যই এটা বলতেছে যে এক্সটার্নাল এনভায়রনমেন্টের উপর ডিপেন্ড করে। ইট ইজ দ্য ওনলি এন্ডোক্রাইন গ্ল্যান্ড হুইচ ডাজ নট পাওয়ার হরমোন ইনটু ব্লাড ইমিডিয়েটলি আফটার formation but stores them and then releases them in the blood for use as and when required। মানে কি বলতেছে, এটা হচ্ছে হরমোন প্রোডাকশন করে সাথে সাথে, সাধারণত এন্ডোক্রাইন গ্ল্যান্ড গুলোর সাথে সাথে ব্লাড ভেসেল থাকে, তাই না? ব্লাড ভেসেল থাকে, ওখানে একদম খুব একটা স্ট্রং সার্কুলেশন থাকে, হরমোনটা প্রোডাকশন হয়, ও চলে যায়। কিন্তু থাইরয়েড গ্ল্যান্ড এরকম না, উনি জমায় রাখে, প্রয়োজন বুঝে ছাড়ে, তার মানে উনি রাজা না, প্রয়োজন ছাড়া কোনো কিছু করেন না। ওয়ান অফ দ্য অর্গান অফ দ্য বডি হ্যাভিং আ ভেরি রিচ ব্লাড। এরপরে দেখেন থাইরয়েড গ্ল্যান্ডের দুইটা ক্যাপসুল, একটা হচ্ছে কিনা ট্রু ক্যাপসুল, আউটার ফ্লো ক্যাপসুল। ট্রু ক্যাপসুলটা কি, এটা পেরিফেরাল কন্ডেনসেশন অফ দ্য ফাইবাস স্ট্রোমা অফ দ্য গ্ল্যান্ড। গ্ল্যান্ডের যে ফাইবাস স্ট্রোমা আছে সেগুলো কন্ডেনসেশন হয়ে ট্রু ক্যাপসুলটা ফর্মেশন হয়। আর ফার্স্ট ক্যাপসুলটা কিভাবে ফর্মেশন হয়, পেরিটার্কিয়াল ফ্যাশন। তার মানে ট্রু ক্যাপসুলটা হচ্ছে না গ্ল্যান্ডের সাথে লাগানো, আর ফার্স্ট ক্যাপসুলটা আমার কিসের সাথে লাগানো, পেরিটার্কিয়াল ফ্যাশন। ওটি স্প্লিটিং হয়ে আমার গ্ল্যান্ডটাকে ইনক্লুজ করে আবার ফাঁসাটা খুলে যাচ্ছে, এই জন্য ওটা হচ্ছে ফার্স্ট ক্যাপসুল। এরপরে দেখেন মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। মাইক্রোস্কোপিক স্ট্রাকচার হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের দুই রকম সেল আছে, একটা হচ্ছে ফলিকুলার সেল এবং প্যারাফলিকুলার সেল, দুইটাই হচ্ছে আমার সিক্রেটরি সেল। হ্যাঁ, ফলিকুলার সেলটা দেখেন, ফলিকুলার সেলটা কিরকম, দেখেন কিউবয়েডাল। হ্যাঁ, এটা রেস্টিং ফেজে, এটা একটা ফেজ আছে না, রেস্টিং ফেজে কিউবয়েডাল, যখন সিক্রেটরি ফেজ তখন একটা কলামনার হয়। এই জিনিসটা আমি এখানে অ্যাড করছি না। আচ্ছা যাই হোক, এটার ফেজটা আপনারা দেখে নেবেন, যেটা রেস্টিং ফেজে কিরকম এবং সিক্রেটরি ফেজে কিরকম। দেখেন এটা কিউবয়েডাল এপিথেলিয়াল সেলস। হ্যাঁ, কিউবয়েডাল এপিথেলিয়াল সেলস। এর দুইটা হরমোন, থাইরক্সিন এবং টায়ারডোথাইরন, T3 এবং T4। এরপরে these hormones are essential for normal growth and development, especially for the skeletal and nervous system. Parafollicular cells, হ্যাঁ parafollicular cells আমরা বলছি না আল্টিমোব্রাকিয়াল বডি, তো এখান থেকে আসতেছে তাহলে এটা, ঠিক আছে? এটা হচ্ছে কোথায় থাকে, বেসমেন্ট মেমব্রেন এবং ফলিকুলার সেলস এর মাঝে মাঝে আর প্যারাফলিকুলার সেলস গুলো থাকে, কিছু ফলিকুলার স্পেসের মধ্যেও থাকে, মানে ফলিকুলার নিজেদের মধ্যে থাকে, আবার বেসমেন্ট মেমব্রেন ফলিকুলার যে স্পেস সেই স্পেসেস এর মধ্যেও আমার থাকে, এবং এটা একদম আলাদা। এটা হচ্ছে থাইরোক্যালসিটোনিন নামে একটা হরমোন সিক্রেট করে, যেটা আরেকটা নাম ক্যালসিটোনিন। ক্যালসিটোনিনের কাজ কি, এটা ক্যালসিয়াম মেটাবলিজমে হেল্প করে, এটা ব্লাড ক্যালসিয়াম লেভেলটাকে কমায়। প্যারাথাইরয়েড কি করে, ব্লাড ক্যালসিয়াম লেভেলের সাথে সেটার একটা আলাদা কাজ, তাই না? আর এটা কি করে, ব্লাড ক্যালসিয়াম লেভেলটাকে কমায় বাই রিডিউসিং দ্য রিঅ্যাবজর্পশন অফ দ্য ক্যালসিয়াম বাই দ্য রেনাল। এরপর যখন আমরা প্যারাথাইরয়েড পড়বো তখনই আমরা বুঝে যাব যে প্যারাথাইরয়েড কি করতেছে আর ক্যালসিটোনিন কি করতেছে, তাই না? প্যারাথাইরয়েড সিক্রেশনটাকে বাড়াচ্ছে তিনটা মেকানিজম দিয়ে, আর এই সিক্রেশনটাকে কন্ট্রোল করতেছে। এরপরে দেখেন ডেভেলপমেন্টটা কিভাবে, এটা একটা মিডিয়ান এন্ডোডার্মাল থাইরয়েড ডাইভার্টিকুলাম দিয়ে হচ্ছে, ঠিক আছে? আর তো আমরা জানি যে আল্টিমোব্রাকিয়াল বডি, ফিফথ্যারেঞ্জিয়াল পাউচের নিউরাল ক্রেস্ট, ওখান থেকে আমার থাইরয়েড প্যারাফলিকুলার সেলস হচ্ছে, ঠিক আছে? এরপর প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাও দুইটা পেয়ার, দুইটা সুপিরিয়র এবং দুইটা ইনফেরিয়র, মানে সুপিরিয়রলি দুইটা, ইনফেরিয়রলি দুইটা, ঠিক আছে? এটা হচ্ছে কোথায় থাকে, থাইরয়েড গ্ল্যান্ডের থাইরয়েড পোস্টেরিয়র পার্টে থাকবে, কিন্তু থাইরয়েড ক্যাপসুলের মধ্যেই থাকে। তার মানে থাইরয়েড সার্জারি করার সবচেয়ে চ্যালেঞ্জিং পার্ট হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে রিজার্ভ করে থাইরয়েড সার্জারি করা, এবং মানে এটা
আমাদের স্যার বলতো যে যদি এরকম হয় যে পারতেছো না, তাও তুমি নিয়ে আসো একটা পায়ে লাগাই দাও, তাও প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে রাখো। মানে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা হচ্ছে লাইফ সেভিং। প্যারাথাইরয়েড গ্ল্যান্ড আমার রাখতেই হবে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড ছাড়া আমার পক্ষে বাঁচাই কঠিন। এই জন্য দেখেন, they appear as a small yellowish brown bodies secret parathormone. এটা hormone which mainly maintains blood calcium level by mobilizing the calcium from the bones. মানে ও bones থেকে নিয়ে এসে ব্লাডে দিচ্ছে, হ্যাঁ। এবং এটার কানেকশনটা কি, ক্যালসিটোনিনের অপোজিট। ক্যালসিটোনিনটা কি করে, ব্লাডে ক্যালসিয়াম লেভেল কমায়। আর প্যারাথাইরয়েডটা কি করতেছে, bones থেকে নিয়ে এসে ক্যালসিয়ামটাকে আমার ব্লাডে দিয়ে দিচ্ছে। তাহলে সে সাইজ এন্ড শেপ, এগুলো কি স্মল ওভাল অর লেন্টিফর্ম ইন শেপ, ওয়েটস হচ্ছে about 50 মিলিগ্রাম। আচ্ছা, আপনারা যখন এই যে মানে দেখবেন, তখন অবশ্যই দেখবেন যে মিলিগ্রাম মাইক্রোগ্রামের যে ব্যাপারটা, এগুলো কিন্তু চেঞ্জ করে দেওয়া আসলে খুব ইজি। মানে এমন না যে চেঞ্জ করে দিয়ে কোশ্চেনের খুব স্ট্যান্ডার্ড বাড়তেছে, আসলে স্ট্যান্ডার্ড কোশ্চেনে বাড়বে না। কিন্তু যেহেতু আসলে একটা ট্র্যাডিশনের মধ্যে চলে আসছে, আমরা যখন পরীক্ষা দিচ্ছি এরকম, স্যাররাও এরকম পছন্দ করে, সো এটা আপনি একটু দেখে রাখবেন। এরপরে দেখেন, সুপিরিয়র প্যারাথাইরয়েড কোথায় থাকে, লাইস এট দ্য মিডল অফ দ্য পোস্টেরিয়র বর্ডার অফ দ্য থাইরয়েড লোব অ্যাবভ দ্য লেভেল ইন। এই জিনিসটা দেখেন, এটাকে আমার ব্ল্যাক করে দেওয়া কারণ এইটাই ইম্পর্টেন্ট। অ্যাবভ দ্য লেভেল অ্যাট হুইচ ইনফেরিয়র থাইরয়েড আর্টারি ক্রসেস দ্য রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ। হ্যাঁ, যেখানে ইনফেরিয়র থাইরয়েড আর্টারি রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যেখানে একসাথে আসতেছে, একটা আর্টারিকে ক্রস করতেছে, ওইখানে সুপিরিয়র প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা আছে। তার মানে আমার এটা কিন্তু আইডেন্টিফিকেশনের জন্য একটা হেল্প। যদি আমি কোনোভাবে হয়তো আমি সুপিরিয়র প্যারাথাইরয়েড আইডেন্টিফাই করতে পারছি না, যদি তখন আমি ইনফেরিয়র থাইরয়েড আর্টারিটা আইডেন্টিফাই করতে পারি, অথবা রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভটা আইডেন্টিফাই করতে পারি, তো ওইটার পাথওয়ে ধরে ধরে কিন্তু আমি সুপিরিয়র প্যারাথাইরয়েডটা আইডেন্টিফাই করতে পারবো। এটা হচ্ছে অনেকটা ফান্ডাস দেখার মতো। আমরা যখন ওই যে ফগ দিয়ে ফান্ডাস দেখতে যাই, রেটিনা দেখতে যাই, তখন আমরা কি করি, প্রথমেই তো আর আমরা দেখতে পারি না, তাই না? অপটিক টেস্ট তো আসলে দেখা যায় না, অনেক কঠিন। তো প্রথমে আমরা যখন দেখি, মানে আমার মতো যারা লার্নার, তারা কি করবে, প্রথমে ব্লাড ভেসেলই দেখে, তারপরে ব্লাড ভেসেল যে দেখে যে ব্রাঞ্চিং হচ্ছে, ডানে দিলে ব্রাঞ্চিং হচ্ছে, বামে দিলে হয়তো হচ্ছে না, তখন আমরা যাই যে কোন জায়গায় ব্রাঞ্চিংটা নেয়, যেখানে ব্রাঞ্চিংটা শেষ হয়ে যাবে সেখানে গেলে আমি আমার ডিস্কটা পাবো। তো ওইটার মতোই, যেখানে আমি এখানে খুঁজতে খুঁজতে অবশ্যই আমি প্যারাথাইরয়েড পাবো। এবং এটা কোথা থেকে ডেভেলপ করে দেখেন, ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ। এই যে আমরা পড়ছি যে সুপিরিয়রটা ফোর্থ আর ইনফেরিয়রটা থার্ড, তখনই পড়লাম। এবং সুপিরিয়রটা ফেয়ারলি কনস্ট্যান্ট ইন পজিশন, তার মানে আপনি এত কষ্ট করে যদি সুপিরিয়রটা পাইছেন, তো কনস্ট্যান্ট, ইনফেরিয়রটা খুঁজতে তো আবার আপনার জানটা বের হয়ে যাবে। The inferior parathyroid lies on the posterior border of the thyroid lobe near its lower core, below the inferior thyroid artery. তাও ভালো, এখানে একটা আর্টারি আছে, আর্টারি আইডেন্টিফাই করা মোর ইজিয়ার, তাই না? They develop from the third pharyngeal pouch, hence also termed as parathyroid cheek. The inferior parathyroid is more variable in position. ঠিক আছে, এরপর দেখেন blood supply. The parathyroid glands have rich blood supply. The superior parathyroid is supplied by the superior parathyroid artery, inferior to inferior parathyroid artery. ঠিক আছে, দুইটাই হচ্ছে আবার inferior thyroid artery branch. The inferior parathyroid artery is a good guide to locate the parathyroid gland. ওইটা বলছে, থাইরয়েড গ্ল্যান্ডের নিচে থাকে একটা আর্টারি, সো আমার খুঁজতে সুবিধা হবে, তাই না? এবং ইনফেরিয়রটা যেহেতু খুব ভ্যারিয়েবল ইন পজিশন, সো ইনফেরিয়র প্যারাথাইরয়েড আর্টারিটার পজিশন ধরে ধরে গিয়ে আমি শেষ পর্যন্ত হয়তো আশা করি যে আমি প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটাকে খুঁজে পাবো। এরপর দেখেন নার্ভ সাপ্লাই এন্ড ডেভেলপমেন্ট। নার্ভ সাপ্লাই কি আছে, দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস আর সাপ্লাইড বাই দ্য সিম্প্যাথেটিক ফাইবারস। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সাপ্লাইটা হচ্ছে আমার সিম্প্যাথেটিক ফাইবারস, প্যারাসিম্প্যাথেটিক কিন্তু নাই, প্যারাসিম্প্যাথেটিকটা আমার নাই। হ্যাঁ, আর তাহলে আমার সিক্রেটরি অ্যাক্টিভিটি কি, প্যারাসিম্প্যাথেটিক আর মোস্ট অফ দ্য টাইম সিক্রেটরি, তাই না? তাহলে আমার সিক্রেটরি অ্যাক্টিভিটি কি দিয়ে কন্ট্রোল হবে, ওই যে ব্লাড ক্যালসিয়াম লেভেল। তার মানে আমি যদি বডির ব্লাড ক্যালসিয়াম লেভেল কন্ট্রোল করতে চাই, আমার প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রাখা ছাড়া কোনো উপায় নাই। যদি আমি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড প্রিজার্ভ করতে না পারি, কিন্তু থাইরয়েড কিছু ফলিকলস আছে, সেখানে আমার ক্যালসিটোনিন আছে, তখন কি হবে, ব্লাড ক্যালসিয়াম লেভেলটা কমতেই থাকবে, কিন্তু ক্যালসিয়াম তো আমার বাড়াতে হবে, তাই না? ক্যালসিয়াম তো একটা লাইফ সেভিং মাইক্রোমিনারেলস। তারপরে দেখেন, the secretory activity of the gland is controlled by the blood calcium level. Low level of calcium stimulates secretion, whereas high level of calcium inhibit the secretion, তাই না? আবার ডেভেলপমেন্ট কোথায়, থার্ড প্যারেঞ্জিয়াল পাউচ along with the thymus, superior parathyroid, fourth pharyngeal pouch, level of the ethmus। ঠিক আছে, এরপর দেখ মাইক্রোস্কোপিক স্ট্রাকচার।
এটা আলাদা করে দেওয়া কেন, যাতে একটু মানে আমরা না ভুলে যাই, এটা আমরা সবাই জানি কম বেশি, এই জন্য তারপরে একটু বলে। দেখেন এখানে দুইটা সেল থাকে, একটা প্রিন্সিপাল ও চিফ সেল, একটা হচ্ছে অক্সিফিল সেল। হ্যাঁ, চিফ সেলটা কি করে, চিফ সেলটা আমার বেশি, চিফ সেলটা আমার প্যারাথর্মোনটা সিক্রেশন করে, আর অক্সিফিল সেলটা কম এবং ফাংশনটা আমরা জানি না। The parathyroid hormone plays an important role in calcium metabolism. কিভাবে, এই যে আমরা তখন একটা পড়ছিলাম কি, একটা পড়ছিলাম যে বোনস থেকে নিয়ে আসে, তাই না? এখন আরো দুইটা পড়বো, কি করবো দেখেন। Enhancing the mobilization of calcium from bones for osteoclastic activity আছে, এটা আমরা জানি। Increasing the reabsorption of calcium by proximal renal tubules, ঠিক আছে। Promoting the absorption of dietary calcium from small intestine, তার মানে তিনটা, এক খাওয়া থেকেও সে নিচ্ছে, রেনাল টিউবুলস থেকেও নিচ্ছে, বোনস থেকেও নিচ্ছে, মানে যেমনি হোক আমার ব্লাড ক্যালসিয়াম লেভেলটা মেনটেন করবে, ওকে মেনটেন করেই ছাড়বে। এরপরে দেখেন প্যারাটাইন টনসিল। হ্যাঁ, প্যারাটাইন টনসিল কি আছে, দুইটা প্যারাটাইন টনসিল। এটা আমন্ড শেপড লিম্ফয়েড টিস্যু। এটা কোথায় থাকে, এটা ট্রায়াঙ্গুলার ফোসা, টনসিলার ফোসা। অ্যান্টেরিয়র পিলার কি দিয়ে ফর্ম হয়, প্যারাটোগ্লসাল আর্চ। পোস্টেরিয়র পিলার কি দিয়ে ফর্ম হয়, প্যারাটোফ্যারিঞ্জিয়াল আর্চ। মানে এইটা কিন্তু কনসাইজেস্ট ওয়ান, তো হচ্ছে এখান থেকে আর কিছু ছোট করার সুযোগ নাই। চাইলে আপনারা বই ঘেটে বা শীট দেখে বা নিজেদের কোনো মানে রিসোর্স থাকলে কোনো কোশ্চেন যদি পান, কোশ্চেন সলভ করার সময় এগুলোতে অ্যাড করে নেবেন, কিন্তু মানে আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে এটা ছোট করবেন না, একটু করবেন। টনসিলার বেড দেখেন, ইট ইজ ফর্মড ফ্রম উইদিন আউটওয়ার্ডস বাই ফ্যারিঙ্গোব্যাজিলার ফোসা, সুপ্রাকনস্ট্রিক্টর মাসেল এন্ড বাক্যোফ্যারিঞ্জিয়াল ফাসা। আচ্ছা, টনসিলার বেডটা কিন্তু ইম্পর্টেন্ট, টনসিলার বেডটা কিতে ফর্মেশন হয় এই জন্য। এরপর দেখেন আর্টেরিয়াল সাপ্লাই অফ দ্য টনসিল। হ্যাঁ, আর্টেরিয়াল সাপ্লাই হচ্ছে টনসিলার ব্রাঞ্চ অফ দ্য ফেশিয়াল আর্টারি, facial artery, tonsillar artery. এখানে এটা হলো প্রিন্সিপাল আর্টারি and enters the lower border of the tonsil by passing the superior constrictor. তারপর হচ্ছে ডরসালিস লিঙ্গুয়ালি, ওটা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি। একটা কি গেল, ফেশিয়াল আর্টারি। ফেশিয়াল আর্টারি দুইটা ব্রাঞ্চ, একটা হচ্ছে অ্যাসেটিক প্যারাটাইন আর একটা হচ্ছে টনসিলার ব্রাঞ্চ, আর একটা হচ্ছে লিঙ্গুয়াল আর্টারি। এরপরে অ্যাসেন্ডিং ফ্যারেঞ্জিয়াল আর্টারি, এরপরে গ্রেটার প্যালেটাইন আর্টারি। এই পাঁচটা যে আর্টারি সাপ্লাই আছে, পাঁচটা কিন্তু পড়া লাগবে, ঠিক আছে। এরপরে ভেনাস ড্রেনেজটা কি, প্যারাটনসিলার ভেইন আর হচ্ছে আমার ফ্যারেঞ্জিয়াল ভেনাস প্লেক্সাস। প্যারাটনসিলার ভেইনকে সব বেলা দিয়ে যাবে, তারপরে টনসিলার ক্যাপসুলকে পাস করে শেষ পর্যন্ত ফ্যারেঞ্জিয়াল প্লেক্সাস সব ভেইনসে আসবে। এরপরে হচ্ছে লিম্ফ্যাটিক ড্রেনেজ অফ টনসিলস। দেখেন আপার ডিপ সার্ভাইকাল লিম্ফ নোড, যেগুলো ডায়াগাস্ট্রিক লিম্ফ নোড। এবং আমার যেটা হয় যে আমার ঠান্ডা লাগছে, আমার এখন আসলে আমার যেগুলো ডায়াগাস্ট্রিক লিম্ফ নোডটা খুলে যায়, এবং আমার সাথে সাথে পিছনে যে চিকের অংশটা ফুলে যায়, আমি বুঝতে পারি স্টিকটা আমার ফুলে গেছে, হাত দিলে লিম্ফ নোড ধরা যায়। মানে এটা এত মানে র্যাপিড কাজ করে, একেবারে রিঅ্যাক্টিভ হাইপারপ্লাসিয়া, একেবারে খুবই তাড়াতাড়ি। তখন কল টনসিলার লিম্ফ নোড বিকজ ইট ইজ প্রাইমারিলি ইনলার্জ ইন ইনফেকশন অফ দ্য টনসিল, টনসিলাইটিস। নার্ভ সাপ্লাই অফ দ্য টনসিল দেখেন গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ আর লেসার প্যারাটাইন ব্রাঞ্চ অফ দ্য স্প্লেনোপ্যারাটাইন গ্যাংলিয়ন। হিস্টোলজিক্যাল স্ট্রাকচার কি, স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস নন কেরাটিনাইজড এপিথেলিয়াম। মানে ট্রাকিয়ার মতো যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার, বলতে সুন্দর দেখতে সুন্দর, এটা আসলে আর কোথাও নাই, শুধু ট্রাকিয়াতেই আছে। এরপরে দেখেন ডেভেলপমেন্টটা কোথায়, ডেভেলপমেন্ট হচ্ছে সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল পাউচ। এরপরে আমরা আসি স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে আমরা খুব ডিটেইলস করবো না, যতটুকু আমাদের না পড়লেই না অতটুকু আমরা পড়বো। দেখেন প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড গ্ল্যান্ড হচ্ছে সব তিনটার মধ্যে লার্জেস্ট। হ্যাঁ, কোথায় থাকে, রেক্টোম্যান্ডিবুলার স্পেসে থাকে, এবং এখানে একটা ডাক্ট থাকে স্টেনসেল। কি সুন্দর একটা নাম, নামটা মনে রাখতে হবে, ভুললে চলবে না। এটা কতটুকু, 5 সেন্টিমিটার লং। দেখেন তিনটা মেইন স্ট্রাকচারস, আইদার ইন পার্ট অর ইন হোল, ট্রাভার্স দ্য গ্ল্যান্ড এন্ড ব্রাঞ্চ উইথিন ইট। মানে এটা ব্রাঞ্চ উইথিন ইট, এখানে ব্রাঞ্চ করবে, ঠিক আছে। কি স্ট্রাকচারটা, একটা হচ্ছে আমার ফেশিয়াল নার্ভ, আরেকটা হচ্ছে রেক্টোম্যান্ডিবুলার ভেইন এবং এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি। ফেশিয়াল নার্ভটা হচ্ছে মোস্ট সুপারফিশিয়াল, তার মানে আপনার এটা জানতে হবে। এই জন্য এখানে এরকম করা যে সুপারফিশিয়াল টু ডিপ। সুপারফিশিয়াল টু ডিপ কি আছে, ফেশিয়াল নার্ভ, এর মধ্যে রেক্টোম্যান্ডিবুলার ভেইন, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এবং এই গ্ল্যান্ডের মধ্যে ফেশিয়াল নার্ভটা 5টা ভাগে ভাগ করে। ফেশিয়াল নার্ভের ডিটেলস আমি দেই নাই, ফেশিয়াল নার্ভের ডিটেলস আপনারা যখন সব অকুলার নার্ভ গুলো পড়বেন নিউরোপথ্যালমোলজির ওখানে, তখন এখানে খুব সুন্দর করে ফেশিয়াল নার্ভটা পড়ানো আছে, এই জন্য এখানে আর আমি দিই নাই। আর্টারি সাপ্লাই দেখেন, আর্টারি সাপ্লাই কি, এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, ভেনাস ড্রেনেজ, রেক্টোম্যান্ডিবুলার ভেইন, লিম্ফ্যাটিক ভেইন, নার্ভ প্রেজেন্ট করার কিছু নাই। কিন্তু এখানে গিয়ে দেখেন নার্ভ সাপ্লাই দেখেন সিক্রেটোমোটর ফাইবারস ফ্রম দ্য অটিক গ্যাংলিয়ন, ঠিক আছে। এটা হচ্ছে গ্যাসোফ্যারিঞ্জিয়াল। এখানে আমি গ্যাংলিয়ন গুলো দিচ্ছি, দেখেন এখানে আপনারা দেখেন, এখানে গ্যাংলিয়ন হচ্ছে 4টা, সিলিয়ারি, টেলিকোপ্যালেটাইন, সাবমান্ডিবুলার, অটিক। হ্যাঁ,
সিলিয়ারি কোথা থেকে আসে? ক্র্যানিয়াল নার্ভ 3, হ্যাঁ। টেরিকোপ্যারাটাইন কোথা থেকে আসে? 7। সাবম্যান্ডিবুলার আর হচ্ছে অ্যাওরটিক দুইটা কোথা থেকে আসে? ক্র্যানিয়াল নার্ভ 9, হ্যাঁ। এই যে সরি, টেরিকোপ্যারাটাইন আর সাবম্যান্ডিবুলার এই দুটো আসে ক্র্যানিয়াল নার্ভ 7, আর অটিকটা আসে ক্র্যানিয়াল নার্ভ 9 গ্লসোফ্যারেঞ্জিয়াল। এখন দেখেন এসছে, তার মানে আমার 3 থেকে অকুলোমোটর থেকে সিলিয়ারি গ্যাংলিয়ন আসলো। সিলিয়ারি গ্যাংলিয়ন এসে এখানে যেটা গ্যাংলিয়ন ফর্ম করলো, টার্গেট অর্গান কোথায়? একটাই হচ্ছে আই, ঠিক আছে। এরপরে আমরা আবার পিছনে যাই, দেখেন ক্র্যানিয়াল নার্ভ 7, ক্র্যানিয়াল নার্ভ 7 থেকে দুইটা গ্যাংলিয়ন আসলো, একটা হচ্ছে টেরিকোপ্যালাটাইন গ্যাংলিয়ন, একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন, ঠিক আছে। এই দুটো সিনাপস ফর্ম করলো। এটা কোথায় যাচ্ছে? টেরিকোপ্যালাটাইন গ্যাংলিয়নটা দেখেন আমার যাচ্ছে হচ্ছে ল্যাক্রিমাল গ্ল্যান্ডে, আর সাবম্যান্ডিবুলারটা হচ্ছে মিউকাস মেমব্রেন অফ দ্য নোজ এন্ড ফ্যারিংস, ঠিক আছে। এরপর দেখেন আমার হচ্ছে যে এটা আবার কোথায় যাচ্ছে? সাবম্যান্ডিবুলারটা সাবম্যাক্সিলারি গ্ল্যান্ডে এবং সাবলিঙ্গুয়াল। তার মানে আমার যদি এই যে সাবম্যাক্সিলারি যে গ্ল্যান্ড গুলো আছে আমি যে পড়তেছি, প্যালেটাইন টন্স, প্যালেটাইন গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার, সাবলিঙ্গুয়াল, এগুলো সবগুলোর সাপ্লাই হচ্ছে আমার কোথায়? সাবম্যান্ডিবুলার গ্যাংলিয়ন থেকে, মানে ফেসিয়াল নার্ভ থেকে। আর লাস্টে যেটা হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ থেকে যেটা আসতেছে, গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ থেকে আসতেছে আমার অটিক গ্যাংলিয়ন। অটিক গ্যাংলিয়নটা দেখেন কোথায় যাচ্ছে? মিউকাস মেমব্রেন অফ দ্য মাউথ আর প্যারাটিড গ্ল্যান্ড। তার মানে হচ্ছে আমার 3টা গ্ল্যান্ডের মধ্যে 2টা কিন্তু আমার সাবম্যান্ডিবুলার দিয়ে, ফেসিয়াল নার্ভ দিয়ে দেখেন আলাদা হয়ে যাচ্ছে, আর একটাই কিন্তু আমার আসতেছে হচ্ছে গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ দিয়ে, অ্যাওরটিক গ্ল্যান্ডে, সেটা হচ্ছে প্যারাটিড গ্ল্যান্ড, ঠিক আছে। এরপরে হচ্ছে টাং। টাং দেখেন একটা স্কেলিটাল মাসেল, এটা একটা মিউকাস মেমব্রেন দিয়ে কাভার্ড একটা স্কেলিটাল মাসেল। এটার ফাংশনটা পড়ানোর কিছু নাই, একটা রুট, একটা টিপ, একটা বডি থাকে। টাঙ্গে অনেকগুলো প্যাপিলা থাকে, প্যাপিলার মধ্যে হচ্ছে 4টা প্যাপিলা আমরা ক্রসলি করি। এর মধ্যে লাস্টের যে প্যাপিলাটা ফলিয়েট প্যাপিলা, এটা হিউমাস রুডিমেন্টারি, সো আমরা এটা নিয়ে এত চিন্তিত না। ভ্যালিয়েট প্যাপিলাটা কি? আরেকটা নাম হচ্ছে আমরা বলি সার্কামভ্যালেন্ট প্যাপিলা। আমরা সার্কামভ্যালেন্ট প্যাপিলা পড়ছি না, আমরা এমনি বেসে সার্কামভ্যালেন্টই পড়তাম। সবচেয়ে বড় প্যাপিলা এগুলা এবং 8 থেকে 12টা। ফিলিয়েটটা কি? সবচেয়ে চিকন। দেখেন সবচেয়ে বড় সবচেয়ে চিকন বলেই আমরা এই জিনিসগুলোতে একটু পড়বো, হ্যাঁ। ন্যারোয়েস্ট মোস্ট নিউমেরাস, এটা হচ্ছে ভেলভেটি অ্যাপিয়ারেন্স দেয়। আর ফাঙ্গিফর্মটা কি? এটা হচ্ছে রেড রাউন্ডেড হেড, সবচেয়ে মোস্টলি এট দ্য অ্যাপেক্স এন্ড মার্জিনস অফ দ্য টাং। কোনটা কোথায় থাকে এটা একটু দেখবো। আর্টেরিয়াল সাপ্লাই দেখেন লিঙ্গুয়াল আর্টারি, ফেসিয়াল আর্টারি, ফ্যারিঞ্জিয়াল আর্টারি, আর হচ্ছে যে লিম্ফ্যাটিক ড্রেনেজ কোনটা কি, এগুলো আমরা ডিটেইলস করার কিছু নাই। নার্ভ সাপ্লাইটা আমরা একটু করব, কারণ টাঙ্গের নার্ভ সাপ্লাইটা একটু বোঝার আছে। কিভাবে বুঝলাম আমরা এটা? টাঙ্গের নার্ভ সাপ্লাইটার মধ্যে মোটর, সেন্সরি, হ্যাঁ। প্রথমে আমরা গ্রসলি টাঙ্গের নার্ভ সাপ্লাইটাকে আমরা ভাগ করব হচ্ছে মোটর এবং সেন্সরিতে, ঠিক আছে। এরপরে মোটরের মধ্যে কি যাবে হচ্ছে অল মাসলস অফ দ্য টাং। টাঙ্গে তো আমরা 2 রকম মাসেল, আমরা কিন্তু ডিটেইলস টাঙ্গের মাসেল পড়ছি না, তাই না? আমরা মনে করছি যে ওখান থেকে আসবে না। আর 1 নম্বরের জন্য আপনি যত কষ্ট করবেন, ওই 1 নম্বরের জন্য যদি আপনি ওটা আয়ের এফোর্ট দেন, আয়ের একটা অ্যানাটমি বেশি পড়েন বা হচ্ছে প্যাথোলজি পড়েন, ইনশাআল্লাহ ওখান থেকে আপনার মানে আউটকামটা বেশি। আমার তো মার্কসের সাথে টাইমটা ক্যালকুলেশন করে ফেলতে হবে, কারণ আসলে তো সময় খুব লিমিটেড। এই আগস্ট মাস দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 2 মাস যদি আপনি ঠিকমতো রিভিশন দিতে না পারেন তাহলে খুবই কঠিন। নভেম্বরের মাঝখান থেকে তো আপনাকে অবশ্যই শুরু করতে হবে। তো সেই জন্য তো আসলে সেই হিসেবে ধরে সময় কিন্তু দৌড়ায় ফেলছে অলরেডি, আমাদের আগেই দৌড়াই গেছে। সেই জন্য দেখেন মোটর সাপ্লাই। মোটর সাপ্লাইটা কি? টাঙ্গের সব মাসেল, সব ইনফ্লুয়েন্সিং মাসেল এবং স্ট্রিংসিং মাসেল আর সাপ্লাইড বাই দ্য কি নার্ভ? হাইপোগ্লসাল নার্ভ এক্সেপ্ট প্যালাটোগ্লসাস। দেখেন যে কোনো এক্সেপ্টের দাম হচ্ছে কোটি টাকা, এক্সেপ্ট প্যালাটোগ্লসাস, ঠিক আছে, উইচ ইজ সাপ্লাইড বাই ক্র্যানিয়াল রুট অফ দ্য অ্যাক্সেসরি নার্ভ। তারপরে যে ক্র্যানিয়াল, এই কথাটাও খুব ইম্পর্টেন্ট। এটা যদি হতো সার্ভাইকাল রুট, এই একটা কথা ভুল হয়ে যেত, হ্যাঁ। তো এই কথাটা কিন্তু চেঞ্জ করে ফেলা খুবই সহজ। তারপর সেন্সরি সাপ্লাইয়ের মধ্যে কি দেখেন? অ্যান্টেরিয়র 2/3, পোস্টেরিয়র 1/3, আরেকটা আছে পোস্টেরিয়র মোস্ট পার্ট। তাহলে সেন্সরিতে একদম ইজি, 3টা পার্ট গেল। মোটরটা আমরা ইজি করে ফেললাম, সেন্সরিতে আমরা 3 ভাগে ভাগ করলাম। অ্যান্টেরিয়র 2/3টা কি? সাপ্লাইড বাই দ্য লিঙ্গুয়াল নার্ভ। লিঙ্গুয়াল নার্ভটা কি ক্যারি করে? জেনারেল সেন্সেশন। আর কর্ডা টিম্পানি নার্ভ, যেটা ফেশিয়াল নার্ভের একটা ব্রাঞ্চ, ওটা কি ক্যারি করে? আমার টেস্ট সেন্সেশন ক্যারি করে। আর পোস্টেরিয়র 1/3টা কি? গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ। গ্লসোফ্যারেঞ্জিয়াল নার্ভ জেনারেল এবং স্পেশাল দুটাই ক্যারি করে। তাহলে পোস্টেরিয়রের জন্য আমি আর স্পেশাল আর জেনারেল ভাগ করতেছি না। আর পোস্টেরিয়র মোট পার্ট অফ দ্য, দেখেন বেস অফ দ্য টাং, ওটা কি করে? ইন্টারনাল ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল আর্টারি, সুপিরিয়র ল্যারিঞ্জিয়াল ব্রাঞ্চ ক্যারিং স্পেশাল সেন্সেশন অফ টেস্ট।
তাহলে পোস্টেরিয়র মোস্টে আমার কি আছে ইন্টারনাল আইজার পার্টিকুলার মানে ভেগাস নার্ভে চলে গেল। তার মানে দেখেন টাঙ্গের এক সেন্সরি সাপ্লাইকে আমরা কত করলাম, প্রথমে ভাগ করলাম আমরা সেন্সরিটাকে অ্যান্টেরিয়র টু থার্ড পোস্টেরিয়র ওয়ান থার্ড। অ্যান্টেরিয়র টু থার্ডের মধ্যে দুইটা নার্ভ পাইলাম, এটা আমার জেনারেল সেন্সেশন হচ্ছে আমার ইকুয়াল নার্ভ, আর হচ্ছে আমার স্পেশাল সেন্সেশনটা হচ্ছে কর্ডা টিম্পানি নার্ভ। পোস্টেরিয়রে যখন গেলাম, পোস্টেরিয়রে আমরা কি করলাম, এক পোস্টেরিয়রে গসোফ্যারিঞ্জিয়াল নার্ভ দিয়ে আমার সবকিছু হয়ে গেল। পোস্টেরিয়র মোস্ট পার্টটাতে আমার কি হইলো, পোস্টেরিয়র মোস্ট পার্টে আমার চলে গেল ভেগাস। তার মানে কোথায় থেকে কোথায় যাচ্ছে, ফেসিয়াল, গ্লসোফ্যারিঞ্জিয়াল, ভেগাস, তিনটা নার্ভই একটা ছোট্ট টাঙ্গের মধ্যে আছে। তা টাক না করলে হবে? আর জিহ্বার যে তো ধার কেন এখন বোঝা গেছে। তারপরে দেখেন নার্ভস কন্টিনিউ, এখানে আমি কি বলতে চাইছি, স্পেশাল সেন্স গুলাকে আমি আলাদা করছি। কর্ডা টিম্পানি নার্ভটা কি করতেছে, অ্যান্টিরিয়র টু থার্ড অফ দ্য টাং থেকে ওর গেস্টাল সেকশন নিয়ে যাচ্ছে, গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভটা পোস্টেরিয়র ওয়ান থার্ড থেকে নিয়ে যাচ্ছে, আর ইন্টারনাল নারিঞ্জিয়াল নার্ভ যেটা সুপিরিয়র নারিঞ্জিয়াল ব্রাঞ্চ অফ দ্য ভেগাস নার্ভ, ওটা পোস্টেরিয়র মোস্ট পার্ট অফ দ্য টাং থেকে নিয়ে যাচ্ছে। এইটা এরপরে আর্টারি সাপ্লাই অফ দ্য হেড অ্যান্ড নেক। দেখেন হেড অ্যান্ড নেকের আর্টারি সাপ্লাই যদি আমরা গ্রসলি দেখি, তাহলে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি এবং ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এইটার মোটামুটি অ্যানাস্টোমোসিস দিয়ে এবং ভার্টিব্রাল আর্টারি অ্যানাস্টোমোসিস দিয়ে আমার মোটামুটি হেড অ্যান্ড নেকের আর্টারি সাপ্লাইটা হয়ে যাচ্ছে। সেটাই এখানে লেখা আছে, এত কিছু পড়ার দরকার নেই, আমরা এটা স্কিপ করি। এখন এখানে আমার যেটা হবে, এটা হেডিংটা বাদ গেছে, এখানে হবে সাবক্লেভিয়ান আর্টারি। হ্যাঁ, সাবক্লেভিয়ান আর্টারিটা হচ্ছে ক্লাভিকলের নিচে, হ্যাঁ ক্লাভিকলের নিচে থাকে। এটার মেইন সোর্স অফ ব্লাড সাপ্লাই হচ্ছে আপার লিম্বে, এটা ব্লাড সাপ্লাই দেয়। আপনাদেরকে স্লাইডটা আমি দিয়ে দিব, যে যে ছোট ছোট কিছু কারেকশন আছে, কারেকশন গুলো করি আমি আজকে রাতের মধ্যে না হলেও ইনশাআল্লাহ কালকে দুপুর বা বিকালের মধ্যে দিয়ে দেবো। দেখেন লোকেটেড বিনিথ দ্য ক্লাভিকল, মেইন সোর্স ব্লাড সাপ্লাই হচ্ছে আপার লিম্বে, এন্ড হেন্স এটা আর্টারি অফ দ্য আপার লিম্ব। এটা অরিজিন কোথায়, ডাইরেক্ট সাবক্লেভিয়ান আর্টারি কোথায়, ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক, আর লেফটটা আসে হচ্ছে আর্চ অফ দ্য অ্যাওর্টা থেকে। যেহেতু দুই জায়গা থেকে অরিজিন দিচ্ছে, সো আমরা এটা ইম্পর্টেন্স দিয়ে পড়ব। এরপর এখানে কোর্স আছে, হ্যাঁ কোর্সটা হচ্ছে দুই পাশে বলতেছে যে দুইটা মোটামুটি সিমিলার, সাবক্লেভিয়ান আর্টারি এন্টার সার্ফেস অফ দ্য প্লুরা, এটা আমি এত আর ডিটেইলস যাচ্ছি না। যে টার্মিনেশনটা অবশ্যই বলবেন। দেখেন টার্মিনেশন আর্টারিটা কোথায়, ফার্স্ট রিবের আউটার বর্ডারে, হ্যাঁ ফার্স্ট রিবের আউটার বর্ডারে এটা কি হয়ে যায়, অ্যাক্সিলারি আর্টারি হয়ে যায়, অ্যাক্সিলারি আর্টারি হয়ে যায়, এটা টার্মিনেট করে। এবং হচ্ছে এটা তিনটা পার্ট আছে, হ্যাঁ ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট। দেখেন এখানে আমার ফার্স্ট পার্ট থেকে কি আসে, প্রথম কথা হচ্ছে পার্ট গুলো আমার কিভাবে হচ্ছে, হ্যাঁ সাবক্লেভিয়ান আর্টারি পার্ট গুলো হচ্ছে স্কেলিনিয়াস অ্যান্টেরিয়র মাসেল দিয়ে, এটা জানতে হবে। স্কেলিনিয়াস অ্যান্টেরিয়র মাসেল ফার্স্ট পার্ট থেকে কি আসে, স্কেলিনিয়াস অ্যান্টেরিয়রের ফার্স্ট পার্ট মিডল বর্ডার থেকে আসে, সেকেন্ড পার্টটা কি পিছন থেকে আসে, আর থার্ড পার্টটা কি ল্যাটারাল বর্ডার থেকে আসে। ঠিক আছে, ফার্স্ট পার্টটা কি হলো তাহলে, মিডিয়াল বর্ডার থেকে আসলো, সেকেন্ড পার্টটা পিছন থেকে আসলো, থার্ড পার্টটা ল্যাটারাল পার্ট থেকে আসলো। জ্ঞান এখন হচ্ছে ব্রাঞ্চেস অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি। দেখেন ফার্স্ট পার্টের ব্রাঞ্চগুলো খুবই ইম্পর্টেন্ট, আমরা পরের গুলো যদি মনে নাও রাখি, ফার্স্ট পার্টের ব্রাঞ্চগুলো আমাদের মনে রাখতে হবে। ভার্টিব্রাল আর্টারি, থাইরোসার্ভাইকাল ট্রাঙ্ক, ইন্টারনাল থোরাসিক আর্টারি, কোস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক, সবকিছু মনে রাখতে হবে। দেখেন যেখানে একটু প্যাচ দিচ্ছে, দেখেন এখানে বলতেছে কোস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক অন লেফট সাইড অনলি, তার মানে আমরা এই জিনিসটা মনে রাখবো। সেকেন্ড পার্ট থেকে কি আসে, কোস্টোসার্ভাইকাল ট্রাঙ্ক অন রাইট সাইড অনলি, তার মানে এখানে একটা প্যাচ আছে না, একই কোস্টোসার্ভাইকাল ট্রাঙ্কের দুই সাইড থেকে দুইটা পার্ট থেকে আসতেছে সাবক্লেভিয়ান আর্টারি, তাহলে এটা পড়তে হবে। থার্ড পার্ট হচ্ছে ডরসাল স্ক্যাপুলার আর্টারি, এটা থার্ড পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি থেকে আসতেছে। এরপরে দেখেন ভার্টিব্রাল আর্টারি। ভার্টিব্রাল আর্টারিটা কি, ভার্টিব্রাল আর্টারি অরিজিন, কোর্স, টার্মিনেশন সবই লাগে, কারণ ভার্টিব্রাল আর্টারি তো আমার ওয়ান অফ দ্য মেইন ব্লাড সাপ্লাই অফ দ্য হেড অ্যান্ড নেক, তাই না? তাহলে এটা কোথা থেকে আসতেছে, আপার অ্যাসপেক্ট অফ দ্য ফার্স্ট পার্ট অফ দ্য সাবক্লেভিয়ান আর্টারি। প্রথমে এটা কি করে, সাবক্লেভিয়ান আর্টারি থেকে আসলো, এরপর এটা ফোরামেন ট্রান্সভার্সাম, এটা C6 এর যে ট্রান্সভার্স প্রসেস, সেই ট্রান্সভার্স প্রসেসের যে ফোরামেন মানে ট্রান্সভার্স প্রসেসের মধ্যে যে আমার ফোরামেন ট্রান্সভার্সাম থাকবে, সেটা দিয়ে এটা সেটা দিয়ে এটা ঢুকবে, ঢুকে কোথায় যাবে, আপার 6 সার্ভাইকাল ভার্টিব্রাসে ক্রস করবে। যখন এটা C1 এর ফোরামেন ট্রান্সভার্সারিয়ামের কাছে আসলো, তখন এটা একটু পিছে যাবে, পিছে গিয়ে এটা অ্যাটলাসে ঢুকবে। কিভাবে,
ফোরামেন ম্যাগনাম দিয়ে। তার মানে কোর্সটা বোঝা গেল, এই C6 থেকে শুরু করলো প্রত্যেকটা ভার্টিবার ফোরামে ট্রান্সভার্স কোর্সে যে ফোরামের ট্রান্সভার্স এরিয়া আছে সেটা দিয়ে ঢুকে C1 পর্যন্ত আসলো। C1 এ ঢুকে এটা একটু বাঁকা হল, পিছন থেকে গেল, তারপরে অ্যাটলাসের ওখানে আসলো, অ্যাটলাসের ওখানে ফোরামেন ম্যাগনাম দিয়ে এটা ক্র্যানিয়াল ক্যাভিটিতে ঢুকে গেল। কোর্সটা কিন্তু লাগবে। ইন দ্য ক্র্যানিয়াল ক্যাভিটি এটা হচ্ছে ভার্টিবাল আর্টারির সাথে ইউনাইটেড করলো অপোজিট সাইডে, ঠিক আছে? তার মানে রাইট সাইডের ভার্টিবাল আর্টারি আর লেফট সাইডের ভার্টিবাল আর্টারি কিন্তু ইউনাইটেড হয়ে গেল। এটা কোথায় আমরা সার্কেল অফ উইলস করতে গেলেই এটা সব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সার্কেল অফ উইলসটা পড়তে হবে। এখানে সার্কেল অফ উইলসটা আমি আনছি কিনা, এটা হচ্ছে নিউরোঅফথলমোলজি পার্ট, তো নিউরোঅফথলমোলজিতেও আমাদের সার্কেল অফ উইলসটা পড়তে হয় এবং হেড এন্ড নেকের আর্টারি সাপ্লাইয়ের মধ্যেও সার্কেল অফ উইলসটা আছে, এই জন্য আমি আর এখানে আনি নাই। তারপরেও আমি দেখি এটা একটা স্লাইড অ্যাড করে দিয়ে আপনাদেরকে যখন আমি দিব তখন একটা স্লাইড অ্যাড করে দিব। আচ্ছা, এরপর দেখেন পার্টসের মধ্যে হচ্ছে ভার্টিবাল আর্টারি, এটা হচ্ছে চারটা পার্টে ডিভাইডেড। একটা হচ্ছে ফার্স্ট পার্ট যেটা হচ্ছে সার্ভাইকাল পার্ট, সেকেন্ড পার্টটা হচ্ছে ভার্টিবাল পার্ট, থার্ড পার্টটা হচ্ছে সাবঅক্সিপিটাল পার্ট, ফোর্থটা হচ্ছে ইন্টারক্যাটাল পার্ট। হ্যাঁ, এবং এটা কোথায় ক্রস করতেছে? ফার্স্ট পার্টটা হচ্ছে অরিজিন নিচ্ছে ফোরামেন ট্রান্সভার্স এরিয়া মধ্যে 6 ইঞ্চ ভার্টিবাল, সেকেন্ডটা হচ্ছে পুরো ওই আপার 6 সার্ভাইকাল ভার্টিবাল যেটা পুরাটা, ওইটা হচ্ছে আমার সেকেন্ড পার্ট। থার্ডটা হচ্ছে একদম সাবঅক্সিপিটাল নিচে যখন ফোরামেন ম্যাগনামের ওখানে আসতেছে, সাবঅক্সিপিটাল ট্রায়াঙ্গেলে থাকে। আর ফোর্থ পার্টটা যখন এটা পন্সে আসতেছে তখন এটা ফোর্থ পার্ট। এখন ক্র্যানিয়াল ব্রাঞ্চেস দেখেন ফোর্থ পার্ট, এখানে দেখেন they arises from the fourth part. Meningeal branches এটা একটু দেখবেন, এটা আমি কি বলবো, এটা তো বলার কিছু নাই। এরপর হচ্ছে দুটো কমন ক্যারোটিড আর্টারি। কমন ক্যারোটিড আর্টারিটা কি আছে? আমরা ভার্টিবাল আর্টারি বললাম, এরপর আমরা কমন ক্যারোটিড আর্টারি করবো। কমন ক্যারোটিড আর্টারিটা পড়ার পরে আমরা একটু ডিপলি ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ঢুকবো। এখন কমন ক্যারোটিড আর্টারিটা দেখেন, কমন ক্যারোটিড আর্টারিটা হচ্ছে ব্র্যাকিওসেফালিক ডান থেকে অরিজিন স্টার্নোক্লাভিকুলার জয়েন্টের পিছন থেকে। এখানে লেফট কর্নারি আর্টারিটা থোরাক্স থেকে, লেফট কমন ক্যারোটিড আর্টারিটা থোরাক্স থেকে আসে, সুপিরোমিডিয়াস্টিনাল আর্চ অফ দ্য অ্যাওর্টা। তারপরে এটা কোথায় যায়? স্টার্নোক্লাভিকুলার জয়েন্টের ওখান থেকে গিয়ে এটা নেকে ঢোকে। দেখেন এখানে অনেক কিছু আছে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কোথায় কি হয় না হয় এটা আসলে একটু আপনারা পড়ে নিন। আচ্ছা, আমি একটু বলি। দেখেন ইন দ্য নেক দুইটা আর্টারি, এটা সিমিলার কোর্স। হ্যাঁ, প্রত্যেকটা কি করবে? স্টার্নোক্লাভিকুলার আপার বর্ডার অফ দ্য থাইরয়েড কার্টিলেজের ওখান থেকে যাবে, যে এটা ডিভাইড করবে ইন্টারনাল আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, মানে থাইরয়েড এন্ড ফোর্থ সার্ভাইকাল ভার্টিব্রার ওখানে এটা ইন্টারনাল আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিতে ডিভাইড করবো। ইন্টারনাল ক্যারোটিড আর্টারিটা আমরা ধরি যে কমন ক্যারোটিড আর্টারিটার কন্টিনিউশন, আমরা হেড এন্ড নেকের সাপ্লাইটা পাচ্ছি ইন্টারনাল ক্যারোটিড আর্টারি থেকে। আর এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি যেটা, সেটা আউটসাইড অফ দ্য স্কাল, সেটা আমাদের দেখার বিষয়। এরপর দেখেন ইন্টারনাল ক্যারোটিড আর্টারি। ইন্টারনাল ক্যারোটিড আর্টারি হচ্ছে স্কাল এবং অরবিটের সাপ্লাই দিচ্ছে। হিউম্যান ব্রেন এবং আইয়ের প্রিন্সিপাল আর্টারি, তার মানে এটা একটু আমরা তো অবশ্যই জানা লাগবে। এটা তাহলে কি হচ্ছে? এটা হচ্ছে থাইরয়েড কার্টিলেজে যে ল্যামিনা আছে সেটা লেভেল হচ্ছে C3 এবং C4 ভার্টিব্রার ওখান থেকে এটার অরিজিন শুরু, এবং এটা শেষ হওয়ার আগে এটা অ্যান্টেরিয়র আর মিডল সেরিব্রাল আর্টারি হিসাবে শেষ হয়। আচ্ছা, এটা চারটা পার্ট, সার্ভাইকাল পার্ট কোনো ব্রাঞ্চ নাই। পেট্রাস পার্টের দুইটা দেখেন, ক্যারোটিকো টিম্প্যানিক ব্রাঞ্চেস, এটা দিবে মিডল ইয়ার। টিম্প্যানিক মানে কি? কান। তাহলে ক্যারোটিকো টিম্প্যানিক কোথায় দিবে? মিডল ইয়ার। আর টেরিগয়েড ব্রাঞ্চটা কোথায় দিবে? এটা স্মল এবং ইনকনসিস্টেন্ট মাটোইডিয়াল টেরিগয়েড ক্যানাল, এটা হচ্ছে এটা টেরিগয়েড ক্যানালে দিবে এবং এটা অ্যানাস্টোমোসিস করবে গ্রেটার প্যালাটাইন আর্টারির সাথে। এখন দেখেন ইন্টারক্যাটেড ক্যাভার্নাস পার্ট, এটা ক্যাভার্নাস সাইনাসের মধ্যে থাকে। ক্যাভার্নাস সাইনাসের পার্টটাও দুইটা, একটা হচ্ছে ক্যাভার্নাস ব্রাঞ্চেস ট্রাইজেমিনাল গ্যাংলিয়ন, আর একটা হচ্ছে হাইপোফেশিয়াল আর্টারিস, যেটা হাইপোফেসিস সেরিবিতে দেয়। এখন আসতেছে যেটা থেকে আমার কোশ্চেন হয় সবচেয়ে, এগুলো থেকেও কোশ্চেন হয় না তা না, আপনার জেনারেল অ্যানাটমির কোশ্চেন এগুলো থেকে হবে, কিন্তু আমরা যখন আয়ের স্ট্রাকচারের মধ্যে ঢুকবো, একটু আয়ের অ্যানাটমিতে ঢুকবো, সেখান থেকে যে কোশ্চেনটা হবে যে হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ফার্স্ট ব্রাঞ্চ কোনটা। এটাতে আপনার আয়ের কোশ্চেনও হইলো, জেনারেল অ্যানাটমির কোশ্চেনও হইলো। তাহলে এটা অপথ্যালমিক আর্টারি হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি ফার্স্ট ব্রাঞ্চ। এটা জানতে হবে। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ভেনাস ড্রেনেজ। ভেনাস ড্রেনেজে দেখেন ইন্টারনাল এন্ড এক্সটার্নাল জুগুলার ভেইনস, ইন্টারনাল জুগুলার ভেইনস এন্ড এক্সটার্নাল জুগুলার ভেইন। ইন্টারনাল জুগুলার ভেইনটা হচ্ছে ইউজুয়ালি দ্য লার্জেস্ট ভেইন অফ দ্য নেক। হ্যাঁ, এটা কোথায় শুরু হয়? এটা সিগময়েড সাইনাস থেকে শুরু হয়, ডিরেক্ট কন্টিনিউশন হিসাবে বেজ অফ দ্য স্কালে, তারপর সেটা জুগুলার ফোরামেনের ওখান থেকে দিয়ে ভার্টিক্যালি ডাউনওয়ার্ডস দিয়ে ডিস্টার্নাল এন্ড অফ দ্য ক্লাভিকেলের ওখানে শেষ হওয়ার আগে এটা কি হয়?
আর একটা সাবক্লেভিয়ান ভেইনকে জয়েন করে, ঠিক আছে। আর এক্সটার্নাল জুগুলার ভেইনটা কি অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুলের জাস্ট নিচে শুরু হয়, কিভাবে পোস্টেরিয়র ডিভিশন অফ দ্য রেক্টোম্যান্ডিবুলার ভেইন এন্ড পোস্টেরিয়র অরিকুলার ভেইন দিয়ে। এটা কিন্তু লাগবে, এটা আপনারা এখানে স্লাইডটা আরেকটু সুন্দর করা যেত, স্লাইডটা আসলে একটু সুন্দর হয় নাই, আপনারা একটু বুঝাই দিন। দেখেন এরপরে আমরা কি করলাম, আর্টারি সাপ্লাই করে ফেললাম, ইন্টারনাল আর্টারি করে ফেলছি মানে মোটামুটি করে ফেলছি, এবং স্কিন ফাশা মাসলস, ঠিক আছে। স্কিনটা কি, স্কিনটা আমাদের স্কিনে ক্লিভেজ লাইন থাকে বা ল্যাঙ্গার্স লাইন, এইটুকুর জন্য আমি দিচ্ছি যে ল্যাঙ্গার্স লাইনটা কোথায় থাকে, স্কিনে থাকে, ঠিক আছে। এটা হচ্ছে একটা রিঙ্কেল লাইন আমরা যেটাকে বলি, মানে আমাদের যে রিঙ্কেলস পড়ে যায় না, রিঙ্কেলস পড়ে যায় হচ্ছে ল্যাঙ্গার্স লাইনের জন্য। ফাশা আবার দুই রকম, সুপারফিশিয়াল এবং ডিপ। আমরা হচ্ছে হেড এন্ড, আমরা যখন নেকের ফাশা জানি, আমরা সবসময় জানি, আমরা তো অ্যানাটমিতে খুব গুরুত্ব দিয়ে পড়ছি তাই না, যে এতগুলো ফাশা, সেই ফাশার পজিশন কি, কোথায় কোনটা লাগতেছে, এখানেও আমরা পড়বো, একটু শর্টে পড়বো আর কি। তাহলে সুপারফিশিয়াল ফাশা এবং ডিপ ফাশা। সুপারফিশিয়াল দেখেন একটা হচ্ছে লুজ অ্যারিউলার টিস্যুর একটা লেয়ার দিয়ে সুপারফিশিয়াল ফাশাটা, এখানে একটাই মাসেল বেশি থাকে, এটা হচ্ছে প্লাসেমা। The cutaneous nerves and the veins lie deep to the placenta. The amount of the subcutaneous fat is more in children and than in men. আমরা জানি যে চিলড্রেনদের মুতু হয় তাই না, আর মহিলারাও একটু বেশি ফ্যাটি হয়, মহিলাদের ওভারঅল ফ্যাট ডিপোজিশন মেইলের চেয়ে বেশি, মহিলারা বেশি মাস্কুলার না, তো এটা সেটাই এখানে সেটাই বলছে আর কি। ডিপ সার্ভাইকাল ফাশা দেখেন তিনটা লেয়ার, ইনভেস্টিং লেয়ার, প্রিটাকিয়াল লেয়ার, প্রিভার্টিয়াল লেয়ার। আর ক্যারোটিড শীটটা কি, ক্যারোটিড শীট হচ্ছে প্রিটাকিয়াল এবং প্রিভার্টিবাল লেয়ারের একটা কনডেনসেশন, এই জন্য এটাকে আমি এখানে আলাদা করে আনি নাই, আমি তিনটা মেইন লেয়ার হিসেবে দিয়েছি। আমি দেখলাম যে তিনটা মেইন লেয়ার হিসেবে এটা মনে হয় পিডিতে আছে, তারপরে হচ্ছে আমি দত্ততা দেখছি এবং হচ্ছে নেটেও দেখলাম যেভাবেই আছে, চারটা লেয়ার, এই জন্য আমি আর আনি নাই, এরপর তিনটা লিখলাম। ক্যারোটিড শীট হচ্ছে এটা ডিপ সার্ভাইকাল ফাশার একটা কনডেন্স পার্ট, এবং এটি কি কি ইনক্লোজ করে, কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন এন্ড ভেগাস নার্ভ। দেখেন ইনভেস্টিং লেয়ারটা হচ্ছে সবচেয়ে সুপারফিশিয়াল, ঠিক আছে, এটা পুরা নেককেই সারাউন্ড করে, এবং হচ্ছে এটা স্প্লিট করে আমার স্ট্যানোক্লিডোমাস্টাইড এবং ট্রাপিজিয়াস মাসলটাকে ইনক্লোজ করে, এবং এটা আরো ইনক্লোজ করে কি সাবম্যান্ডিবুলার এবং প্যারোটিড স্যালাইভারি গ্ল্যান্ডস। এটা হচ্ছে প্রিটাকিয়াল ভাষা। প্রিটাকিয়াল ভাষাটা কি আরো বেশি অ্যান্টেরিয়রলি থাকে, এবং এটা ট্রাকিয়াকে সারাউন্ড করে, ইসোফেগাসকে সারাউন্ড করে, এবং থাইরয়েড গ্ল্যান্ডটাকে সারাউন্ড করে। এইটার হচ্ছে মাসকুলার পার্টও আছে এবং ভিসেরাল পার্টও আছে। মাসকুলার ডিভিশনটা কি কি সারাউন্ড করে, স্ট্রাপ মাসল। স্ট্রাপ মাসল মানে কি, আমার হচ্ছে লং মাসল গুলাকে, এখন স্টার্নো হাইওয়েড, স্টার্নো থাইরয়েড, থাইরো হাইওয়েড এবং হাইওয়েড এগুলাকে। আর ভিসেরাল পোর্শনটাকে কি সারাউন্ড করে, ফ্যারিংস, ল্যারিংস, ট্র্যাকিয়া, ইসোফেগাস, থাইরয়েড এবং হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডস। এটা কিন্তু আমার নেকের ফাশাগুলো সম্পর্কে কনসিয়াস ওয়ান, সো একটু পড়ে নিয়ে। এরপর হচ্ছে প্রিভার্টিবাল লেয়ার। প্রিভার্টিবাল লেয়ারটা কি, এটা ফর্ম করে হচ্ছে ফোর অফ দ্য পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেক, হ্যাঁ, পোস্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ দ্য নেকের ফোর ফর্ম করতেছে, এবং এটা হচ্ছে মিডিয়াস্টিনাম পর্যন্ত চলে যাবে। এটা ভার্টিবাল কলামকে সারাউন্ড করে, এবং হচ্ছে স্ক্যালিনিস মাসেল গুলাকেও আমার ইনক্লুড করে, ঠিক আছে। আবার হচ্ছে ক্যারোটিড শীটটা ফর্ম করে, ওই যে বললাম প্রি ভার্টিবাল এবং প্রি ট্রাকিয়াল দুইটা মিলে হচ্ছে আমার ক্যারোটিড শীটটা ফর্ম করে। এবং দেখেন রেক্টোফ্যারেঞ্জিয়াল স্পেস, রেক্টোফ্যারেঞ্জিয়াল স্পেসটা কি একটা পোটেনশিয়াল স্পেস, এটা নেকে থাকে, এটা ফ্যারিংস এবং ইসোফেজিয়াসের মাঝখানে থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখানে ইনফেকশন হতে পারে, নিউপ্লাজম হতে পারে, এই জন্য রেক্টোফ্যারেঞ্জিয়াল স্পেসটা আমরা ইগনোর করতে পারবো না, এটা অবশ্যই করতে হবে। এটা বেস অফ দি স্কাল থেকে মিডিয়াস্টিনাম পর্যন্ত থাকতে পারে, এবং অ্যান্টেরিয়রে থাকে ব্রাকিওফ্যারেঞ্জিয়াল ফাশা, পোস্টেরিয়রে থাকে প্রিভার্টিবাল ফাশা, ঠিক আছে। এরপরে ক্যারোটিড শীট। ক্যারোটিড শীটটা কি দেখেন ফর্ম করে ডিপ সার্ভাইকাল ফাশা, প্রিভার্টিবাল এবং প্রিটাকিয়াল ফাশা একটা ফিউশন দিয়ে ক্যারোটিড শীটটা ফর্মেশন হচ্ছে। ক্যারোটিড শীটটা আমার বেস অফ দি স্কাল থেকে শুরু করে আর্চ অফ দ্য অ্যাওর্টা পর্যন্ত যেতে পারে। আপার বর্ডার কোথায় থাকে, ক্যারোটিড ক্যানালের মার্জিনে থাকে, এবং জুগুলার ফোসার মার্জিনে। আপার পার্ট, এটা আবার দুইটা পার্ট, হ্যাঁ, আপার পার্ট, লোয়ার পার্ট। আপার পার্টটা কি করে, ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন এবং ক্র্যানিয়াল নার্ভসের লাস্ট ফোর ইয়ারটা আপার পার্টটা গিয়ে পড়ে। লোয়ার পার্টটা হচ্ছে কন্টেইন করে কমন ক্যারোটিড আর্টারি, ইন্টারনাল জুগুলার ভেইন এবং ভেগাস নার্ভ, তাহলে দুইটা, হ্যাঁ, আপার পার্ট আর লোয়ার পার্ট, কোনটা কি কন্টেইন করে এটা দেখে নেবে। এরপরে আছে আমার স্ক্যাল্পের লেয়ার। স্ক্যাল্পে হচ্ছে স্ক্যাল্প দিয়ে লেয়ার গুলা মনে রাখা যায়, এই যে দেখেন SCALP, হ্যাঁ, স্ক্যাল্পের লেয়ার। স্কিনটা হচ্ছে সেবাসিয়াস সিস্টের জন্য কমনেস্ট, এটা হচ্ছে নিউমেরাস সোয়েট গ্ল্যান্ডকে কন্টিনিউ করে। তারপরে কানেকটিভ টিস্যু, ব্লাড ভেসেল, নার্ভস, স্ক্যাল্প এগুলো থাকে। অ্যাপোনিউরোসিস কি কি, অ্যাপোনিউরোসিস পড়ে নেবেন, অক্সিপিটাল ফ্রন্টালিস আর অ্যাপোনিউরোসিস। তারপরে হচ্ছে অ্যাপোনিওটিক লেয়ার বলে, এই জন্য লুজ অ্যারিওলার টিস্যু, এখানে ইমিশিয়ারি ভেইন গুলো থাকে। আর ভেনিক্যামিয়াম হচ্ছে ফিফথ লেয়ার। এখন হচ্ছে ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস। ডেঞ্জারাস এরিয়া অফ দ্য ফেস কোথায়, এখানে
আগেই বলতেছে ফেশিয়াল ভেইন আর তার কমিউনিকেশন গুলো হচ্ছে ভালভলেস। হ্যাঁ, এখানে কোনো ভালভ নাই। এই জন্য কি হয়, ওগুলো ডিরেক্টলি মাসেলের মধ্যে থাকে। এই জন্য এটা হচ্ছে সেপটিক এমবোলাইটাকে ইনফেক্টেড এরিয়া থেকে এটা হচ্ছে স্প্রেড করাতে পারে। লোয়ার পার্ট অফ তাহলে আমরা কোথায় বলতেছি, আমরা দেখেন লোয়ার পার্ট অফ দ্য নোজ, আপার লিপ, অ্যাডজয়নিং পার্ট অফ দ্য চিক ইন আ রেক্টোগেট ডিরেকশন। ওই যে এই ছবিটা আসলে দেখলে মনে হয় ছবিটা আছে কিনা, ছবিটা নেই। আচ্ছা, ছবিটা থাকলে বুঝতে সুবিধা হতো। জাস্ট মানে নাকের নিচ থেকে শুরু করে আপার লিপের উপর পর্যন্ত যে জায়গা ওইটা এটা রেক্টোগেট ডিরেকশনে যায়। সেখান থেকে ডিপ সার্ভাইকাল, ডিপ ফেশিয়াল ভেইন দিয়ে টেরিকয়েড প্লেক্সাস অফ ভেইন, লিমিশারি ভেইন দিয়ে ক্যাভার্নাস সাইনাস। মানে চিন্তা করেন আমার ছোট্ট একটা ফেশিয়াল ইনফেকশন থেকে একটা ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিসের মতো একটা লাইফ থ্রেট এনেই কন্ডিশন অ্যারাইজ করে গেল। মানে এটা কত গ্রেভ একটা ডিজিজ, তাই না? এবং যেটা আমি সেদিন একটা দেখলাম, একটা বাচ্চার ওর কোনো হিস্ট্রি নাই, শুধু রিকারেন্ট সাইনোসাইটিস এর হিস্ট্রি। সেই সাইনোসাইটিস থেকে শুরু করে তার শেষ পর্যন্ত রেক্টো অরবিটাল অ্যাবসেস। মানে এত বড় একটা অ্যাবসেস, একদম চোখ প্রোট্রুটেড হয়ে আছে, বাচ্চার কোনো মুভমেন্ট নাই, এবং বাচ্চা ক্র্যাঙ্কি, ফিভারিশ, মানে একদম কি অবস্থা। একটা ছোট একটা সাইনোসাইটিস যদি কন্ট্রোল করা না যায়, বা সাইনোসাইটিস এর কি না হইতে পারে আসলে কোনো কিছুই বলা যায় না। শেষ পর্যন্ত মেনিনজাইটিস হতে পারে এবং ক্যাভার্নাস সাইনাস থ্রোম্বোসিস হতে পারে। For this reason, this portion of the face is called dangerous area of the face. Any questions? না হলে থ্যাংক ইউ, আজকের মতো এখানেই শেষ। আচ্ছা, তো আমার যেটা ছিল যে আবার আমি যখন আমাকে মানে এই রিভিউ ক্লাসটার জন্য আমাকে বলা হয়েছে, তখন আমার টার্গেট ছিল যে ক্লাসগুলো এরকম হবে যে খুব বেশি লম্বা হবে না, খুব বেশি লেন্দি হবে না, কিন্তু যতটুকু ইনফো আমার একদম দরকার অতটুকু ইনফো যাতে আমি আমার পার্টিসিপেন্টদেরকে দিতে পারি। আমি চেষ্টা করছি, কিন্তু আসলে এটা আমারও ভেরি ফার্স্ট ক্লাস, এবং মানে মানুষ তো আসলে আস্তে আস্তে শিখে, ভুল ত্রুটি থাকে। আপনারা আমাকে শেয়ার করতে পারেন যে আপু এখানে কোনো সমস্যা ছিল, বা এই জায়গাটা ইমপ্রুভ করলে হয়তো ভালো হতো, বা স্লাইডের এই অংশটা একটু ইমপ্রুভমেন্ট হলে, এই অংশটা নাই এটা দিলে ভালো হতো, এখান থেকে আসে আপনারা জানছেন বা দেখছেন, তাহলে অতটুকু মডিফাই করে ইনশাল্লাহ আপনাদেরকে আমি স্লাইড গুলো তাহলে দিয়ে দেবো। হ্যালো, আমাকে শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে আপু? আচ্ছা আপু, কিছু বলবেন? মানে আমার কোনো ইমপ্রুভমেন্টের দরকার, বা আপনাদের এই জায়গাটা বুঝতে অসুবিধা হয়েছে এরকম কিছু, যে এইটুকু ইমপ্রুভমেন্ট করলে ভালো হতো আপু, এটা বলেন নাই কেন, একটু বলা উচিত ছিল, একটু ক্রিটিসাইজ করেন। না করলে আমি কিভাবে বুঝবো বলেন, আমরাও তো শিখতেছি। হ্যালো, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া থাকলো। আর আসলে এগুলো খুবই কনসাইজ করে দেওয়া, তো আপনারা হচ্ছে যে এখান থেকে এই কনসাইজ অংশটা থেকে আর কনসাইজ করবেন না, পুরাটাই নিয়ে নেবেন। আর ইনশাল্লাহ সবার জন্য দোয়া থাকলো, সবার যাত্রা সহজ হয়ে যাক। খুব কঠিন একটা জার্নি আসলে, কারণ এর আগ পর্যন্ত আমি মানে আমার যেমন কোনো আগে ডিগ্রি নাই, আমি টিও কিছু করি নাই, কিছু ছিল না, তো পার্ট ওয়ানটাই প্রথম। তো আমার ব্যাচের মধ্যে আর কেউ যায়ও না অপথ্যালমোলজিতে, তো তখন আমার এটাই চিন্তা ছিল যে জীবনে কি মানে পার্ট ওয়ান পাস করতে পারবো, আইএ পোস্ট গ্রাজুয়েশনে ঢুকতে পারবো। মানে আশেপাশেও কাউকে দেখি না যে আমার নোন ফেস তারা আই গেছে আমাকে বসে একটু গাইডলাইন দিবে। তার মধ্যে আমার লাইফেরও চেঞ্জ, আলহামদুলিল্লাহ বাবু হইলো, তারপরে ওকে একা একা পালার ঝামেলা, এই সব কিছু নিয়ে আর কি খুব টেনশনে ছিলাম। যাই হোক, আল্লাহ শেষ পর্যন্ত রাস্তাটা সহজ করে দিছে। এখন আলহামদুলিল্লাহ মেয়েটাও একটু বড় হয়ে গেছে, সবকিছু মিলায় এই তো চলতেছে। আপনারা দোয়া করবেন আমার জন্য। বাচ্চাটা 2 দিন থেকে জ্বর ঠান্ডা, এই জন্য আজকে একটু লেট হয়ে গেল বসতে। ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।